তো আজকের ক্লাসটা হচ্ছে বৃত্ত। এটা আপনারা সবাই জানেন। আসলে 2 ক্লাসে নেওয়ার কথা ছিল, বাট আজকে 1 ক্লাসে নিতে হবে। তো একটু দৌড়াবো, হ্যাঁ, একটু দৌড়াবো, প্র্যাকটিস কম আনছি, একটু দৌড়াবো। আচ্ছা, প্রথম কথা হচ্ছে টাইপ 1। টাইপ 1 জানতে হলে আপনার কিছু বেসিক থাকা লাগবে। ঠিক আছে, বেসিকটা কেমন ভাইয়া? মনে করেন বৃত্ত কিন্তু একটা কনিক, এটা সবসময় মাথায় রাখবেন। বৃত্ত কি? বৃত্ত হচ্ছে একটা কনিক। হ্যাঁ, কনিক হচ্ছে 4 রকমের আছে। বৃত্ত আছে, পরাবৃত্ত আছে, উপবৃত্ত আছে, অধিবৃত্ত আছে, তার মধ্যে বৃত্ত একটা। ঠিক আছে। আচ্ছা, তো একটা সাধারণ কনিকের সূত্র কি? সাধারণ সূত্র হচ্ছে ax স্কোয়ার প্লাস by স্কোয়ার প্লাস 2hxy প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু 0। এটা একটা সাধারণ সমীকরণ। হ্যাঁ, আচ্ছা, তো এটা যেহেতু একটা সাধারণ কণিকের সমীকরণ, তার মানে এটা বৃত্তরও হইতে পারে, এটা পরাবৃত্তরও হইতে পারে, উপবৃত্তরও হইতে পারে, অধিবৃত্তরও হইতে পারে। তো এটা কখন বৃত্তের হবে? আচ্ছা, এটা বৃত্তের হবে তখনই যখন এই যে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের সামনে সহগগুলা কি হবে? সমান হবে। মানে হচ্ছে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের সামনে সহগগুলা কি হবে? সমান হবে। মানে হচ্ছে এ ইকুয়াল টু বি হবে যখন, তখন এটা একটা বৃত্তের সমীকরণ হবে। ভাইয়া শুধু এ ইকুয়াল টু বি হলেই হবে না ভাইয়া, এইখানে বৃত্তের সমীকরণে এক্স ওয়াই সম্মিলিত কোনো পদ থাকতে পারবে না। এখন খেয়াল করেন, বৃত্তের সমীকরণে তো 2 ধরনের চলক থাকে, তাই না? 2টা চলক ডেফিনেটলি থাকতেই হবে, এক্স এবং ওয়াই। বৃত্তের সমীকরণে এই 2টা চলক থাকতেই হয়। তো এখন চলক তো থাকবে সব সময়, কিন্তু আমি বলতেছি এই 2hxy পদটা থাকতে পারবে না। এখন এক্স ওয়াই যদি থাকে, আবার যদি এই পদ না থাকে, কন্ট্রাডিক্টরি কথা হয়ে গেল না? হয়ে গেল। তার মানে এই ক্ষেত্রে এইচ এর মানটা কত হইতে হবে? আপনার 0 হইতে হবে। এইচ এর মানটা যদি এই ক্ষেত্রে 0 হয়, 0 ইন্টু এক্স ওয়াই হয়ে এই পদটা গায়েব হয়ে যাবে। ঠিক আছে, সেই ক্ষেত্রে আপনার সমীকরণটা কেমন আসবে? সমীকরণটা আসবে এরকম: এ এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু 0। কেমন? এটা সেই ক্ষেত্রে বৃত্তের সমীকরণ হয়ে যাবে। আচ্ছা, তো বৃত্তের সমীকরণটা কখন হবে? যখন এ আর বি এর মান কি? সেম। নর্মালি আমাদের কাছে দেওয়া থাকে এ এর মানটা 1, বি এর মানটা 1, নর্মালি দেওয়া থাকে। হ্যাঁ, যদি দুইটার মানই 2 হয়, 2 দিয়ে ভাগ করে দিব, তাইলে তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এই টাইপের রাশি চলে আসে। তো বৃত্তের মনে করেন এ আর বি এর মান, ঠিক আছে, দুইটা যদি ইকুয়াল হয়, ধরেন এখন দুইটা ইকুয়াল, ভাইয়া লিখে দিচ্ছি, দুইটাই হচ্ছে কি? ইকুয়াল। তো দুইটা যদি ইকুয়াল হয়, তার মানে এটা এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ারই লিখতে পারি, তাই না? তাহলে এ দিয়ে যদি সবাইকে ভাগ করে দেই, তাহলে একটা কিছু আসবে এরকম, ধরেন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, মানে এ দিয়ে তো ভাগ করে দিছি, এ স্কোয়ার দিয়ে ভাগ করে দিছি, প্লাস 2 ইন্টু জি রে এ স্কোয়ার দিয়ে ভাগ দিয়ে যে মানটা আসলো ওটাকে আমি জি লিখতেছি আপাতত। হ্যাঁ, মানে আপনি যখন ভাগ করবেন তখন যেটা আসবে সেটা লিখবেন নিচে। তো ভাই আপাতত লিখতেছি না। তাহলে এটা কত? 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু 0। কারণ কি? জি বা জি দিয়ে যদি জিকে যদি এ দিয়ে ভাগ করি, জিকে যদি আমি এ দিয়ে ভাগ করি, সেক্ষেত্রে জি বাই এ আসবে। তো ওই টোটাল রাশিটাকে ভাইয়া জি ধরলাম। তারপরে এফ কে যদি এ দিয়ে ভাগ করি, আরেকটা ধ্রুবপদ আসবে, তো ওইটাকে আমি এফ ই চিন্তা করলাম, সি বাই এ হবে, সি বাই এ কে আমি একবারে সি ধরে নিলাম। হ্যাঁ, তো এইটাকে বলা হয় হচ্ছে একটা বৃত্তের সাধারণ সমীকরণ। তাহলে বৃত্তের বৈশিষ্ট্য কি? বৃত্তের বৈশিষ্ট্য হচ্ছে এক্স এবং ওয়াই দুইটা পদ থাকবে ডেফিনেটলি, এবং এটার মধ্যে এক্স ওয়াই সম্বলিত কোনো পদ থাকবে না, এবং এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সামনে যে সহগগুলো আছে সেই সহগের মানটা কি হবে? সমান হবে। সেই সহগের মানটা কি হবে? সমান হবে। এই 3টা বৈশিষ্ট্য যদি না থাকে, তাহলে এটার বৃত্ত হবে না। 3টা বৈশিষ্ট্য একসাথে থাকতে হবে, তাইলে এটা বৃত্ত হবে। ঠিক আছে, আই হোপ বৃত্তের সমীকরণ রিলেটেড যে সাধারণ একটা চিন্তা, সেটা আপনাদের সবার ক্লিয়ার। ঠিক আছে, তো এইটা যদি ক্লিয়ার হয়, টাইপ 1 এর প্রশ্নে আমাকে কি বলেছে? টাইপ 1 এর প্রশ্নে বলেছে যে, মনে করেন প্রথমটা ধরতেছি না আপাতত, প্রথমটা একটু গুণ করা লাগবে, এটা পরে ধরবো। তো বলছে কোন শর্তে এই সমীকরণটা একটা বৃত্ত প্রকাশ করবে। ঠিক আছে, কোন শর্তে এই সমীকরণটা একটা বৃত্ত প্রকাশ করবে? তাহলে খেয়াল করেন সমীকরণটা কি দেওয়া আছে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে এই যে এ এক্স ওয়াই প্লাস হচ্ছে বি এক্স প্লাস সি ওয়াই মাইনাস ডি ইকুয়াল টু 0। তো মনে করেন এটা কি? ওই যে দেখেন, আপনি চিন্তা করেন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এই যে এই সমীকরণের সাথে তুলনা করি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2 প্লাস সি ইকুয়াল টু 0। তো এই সমীকরণের সাথে যদি আমি তুলনা করি, তাহলে কি? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এই যে দেখেন 2hxy, এখানে 2h কে একবারে এ লিখছে, ঠিক আছে, প্লাস হচ্ছে এই যে 2gx, এখানে 2gx লেখে নাই, এটাকে আপনি চাইলে 2 ইন্টু বি বাই 2 ইন্টু এক্স লিখতে পারেন, তাইলে এটা 2gx হয়ে যাবে। 2fy প্লাস সি এর মানটা হচ্ছে এখানে নেগেটিভ, দ্যাটস ইট। হ্যাঁ, মানে আগের সমীকরণটার সাথে যদি আমরা তুলনা করি, তাহলে আমরা দেখব যে এইটা বৃত্ত সমীকরণ হবে কখন? যখন হচ্ছে এক্স ওয়াই সম্বলিত পদ থাকবে, আছে আছে, তারপরে এটার মধ্যে এক্স ওয়াই সম্বলিত মানে এক্স ওয়াই এর গুণ সম্বলিত কোনো রাশি থাকতে পারবে না, এটা আছে আছে, তার মানে এটাকে 0 হইতে হবে। এটাকে 0 হইতে হলে এর মান ডেফিনেটলি কি হইতে হবে? 0 হইতে হবে। ওকে ফাইন, এটাও গেল। তারপরে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার সামনে সহগ সেম হইতে হবে, এটাও আছে। তার মানে এটা বৃত্তের সমীকরণ হবে তখনই যখন এ এর মানটা কত? 0। তাইলে আমার এটার উত্তর হবে ডি নম্বরটা। হ্যাঁ, তার মানে জিনিসটা কিন্তু খুব ইজি। আপনার মাথার মধ্যে যদি এই কনসেপ্টটা থাকে, তাইলে সবার ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। হ্যাঁ, আচ্ছা, এইটা কেন ভাই আপনি করতেছেন না? এটা একটু বড় হবে এই জন্য করতেছেন না। এটা কেমন দেখেন,
এটা কি দেওয়া আছে, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার আকৃতি দেওয়া আছে। তারপরে এটা আর এটা গুণ করতে হবে, এটা যেমন সুন্দর দেওয়া আছে এটা সুন্দর দেওয়া নেই, এটাকে সুন্দর করতে হবে। কিভাবে করব, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র কি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, তাই না? তারপরে দিয়ে হচ্ছে এটার সাথে গুণ করবেন, এরপরে কমন নিয়ে এরকম বানাবেন, এরকম বানানোর পরে দেখবেন যে এক্স ওয়াই সম্বলিত যে রাশি আসবে ওইটা ইকুয়াল টু 0 লিখবেন, দেখবেন অঙ্ক হয়ে গেছে। ঠিক আছে, দ্যাটস ইট। তো ভাই আর এটা নিয়ে কথা বলবো না এখন আর। এটা পারবো কি সবাই? টাইপ 1 কি সবার ক্লিয়ার? ভাইয়াকে একটু জানান যে ভাইয়া টাইপ 1 ক্লিয়ার হয়েছে কিনা, বুঝতে পারছি সবাই? হ্যাঁ, একজন বলে দিয়েছে আবার, দাদা আপনার তো ডি আনসার চলে এসেছে। আচ্ছা ঠিক আছে দাদা, থ্যাংক ইউ। আচ্ছা বুঝতে পারছি সবাই, ইজি না জিনিসটা? খুবই ইজি। এবং এই জিনিসটা যদি জানেন, এটা নিয়ে পরবর্তীতে আমরা আরও অনেক কাজ করতে পারবো। ঠিক আছে, আপনাদেরকে যখন কনিক পড়াবো দেখবেন এই জিনিস নিয়ে অনেক জ্ঞানজাম করতেছি ভাইয়া। ঠিক আছে, আচ্ছা তো এখন দেখেন, এখন আমরা চলে আসছি টাইপ 2-তে। তো বৃত্ত যখনই বলবে তখন আমার মাথার মধ্যে 3 ধরনের সমীকরণ আসতে হবে। 2 ধরনের আসলেও চলবে, 2 ধরনের লিখি। এক্স মাইনাস এইচ স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার, এই একটা সমীকরণ মাথায় আসতে হবে। আরেকটা সমীকরণ আসতে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু 0। এই 2টা সমীকরণ আমার মাথায় চলে আসবে যখনই আমি বৃত্তের কোনো চিহ্ন দেখবো, তখনই এই 2টা সমীকরণ আমার মাথায় চলে আসতে হবে। আচ্ছা তো ভাইয়া একটা বৃত্ত আঁকি, চলেন। বিসমিল্লাহির রহমানির রহিম, এই যে বৃত্ত আঁকলাম। ঠিক আছে, তো এই বৃত্তর মধ্যে আর কি কি থাকে? বৃত্তের মধ্যে আসলে থাকে হচ্ছে বৃত্তের কেন্দ্র এবং হচ্ছে বৃত্তের কি থাকে, ব্যাসার্ধ থাকে। কেন্দ্র আর ব্যাসার্ধ এই 2টা যদি আমি জানি তাইলে কিন্তু আমি একটা বৃত্তকে আঁকায় ফেলতে পারি, তাই না? দেখেন আপনি শুধু কেন্দ্রটা কোথায় কাটা কম্পাস বসাবেন সেটা যদি জানেন এবং হচ্ছে যদি রেডিয়াসটা জানেন ওইটা দিয়ে ঘুরাই ফেলবেন। তার মানে শুধু কেন্দ্র আর ব্যাসার্ধ জানলেই আমি বৃত্তের সমীকরণ নির্ণয় করতে পারি। তাইলে আমার কেন্দ্রকে বলা হয় এইচ কমা কে, মানে কেন্দ্রের ভুজ হচ্ছে এইচ আর কেন্দ্রের কোটি হচ্ছে কে। আর কেন্দ্রের যে ব্যাসার্ধ, এই যে ব্যাসার্ধ, এইটাকে বলা হয় আর। তা আপনাদের বইয়ের মধ্যে আর এর জায়গায় এ লেখছে, একই কথা, ধ্রুবপদ। ঠিক আছে, কোনো সমস্যা নেই। তো এইচ কে হচ্ছে আমার কেন্দ্র, আর হচ্ছে কি আমার ব্যাসার্ধ। তাইলে আমাকে যদি বৃত্তের কেন্দ্র দেওয়া থাকে এবং ব্যাসার্ধ দেওয়া থাকে তাহলে আমি ডিরেক্ট এই ফর্মুলায় ফেলে দিব, এক্স মাইনাস এইচ স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার। এই ফর্মুলায় ফেলে দিলেই কি হবে, আমার বৃত্তের সমীকরণ চলে আসবে। তাইলে ভাইয়া এটা কখন ইউজ করব, এটা আপনাদের একটা প্রশ্ন আসতে পারে। আচ্ছা এটার উত্তর দিচ্ছি। এইচ এবং কে কে রিপ্লেস করা যায়, এইচ ইকুয়াল টু হচ্ছে মাইনাস জি আর কে ইকুয়াল টু হচ্ছে মাইনাস এফ। ঠিক আছে, দেখেন এক্স আর ওয়াই তো আপনার কি চলক, এক্স আর ওয়াই কি আপনার চলক। আপনি এখানে জানেন না কি কি এই সমীকরণে, জি জানেন না, এফ জানেন না, সি জানেন না, তাই না? তো জি আর এফ বের করা খুবই সহজ। আপনাকে যদি কেন্দ্র এইচ কমা কে দিয়ে দিই, মনে করেন আপনাকে আমি কেন্দ্র দিয়ে দিলাম 2,3, তো কেন্দ্র যদি 2,3 দিয়ে দিই, এটা হচ্ছে আপনার এইচ কমা কে এর মান। তো এটা কিন্তু আপনার জি আর এফ এর মান দেয়নি। তো জি আর এফ এর মানটা কি হবে, জি ইকুয়াল টু হচ্ছে মাইনাস এইচ। এই যে দেখেন, জি ইকুয়াল টু মাইনাস এইচ বা এইচ ইকুয়াল টু মাইনাস জি। ঠিক আছে, একই কথা। তাহলে হচ্ছে এখান থেকে যদি আপনি এইচ ইকুয়াল টু কি মাইনাস জি, তাহলে মাইনাস জি যদি বের করতে চান তাহলে এটা কত হবে, -2, আর কে এর মানটা কত হবে, -3। ঠিক আছে, তার মানে এটা কিসের ভ্যালু, এটা হচ্ছে মাইনাস জি এর ভ্যালু, আর এটা কিসের ভ্যালু, মাইনাস এফ এর ভ্যালু। আশা করি বুঝাইতে পারছি। আরেকবার লিখিয়ে দিচ্ছি যে এইচ ইকুয়াল টু মাইনাস জি আর এফ ইকুয়াল টু কি, সরি এইচ আর কে, তাই না, এইচ আর কে। তাহলে কে ইকুয়াল টু কত ভাইয়া, মাইনাস এফ। ঠিক আছে, এই দুটো আমরা একটু মাথায় রাখবো, যারা পারি না তারা এটা মাথায় রাখবো। আচ্ছা তাহলে হচ্ছে এইচ ইকুয়াল টু মাইনাস জি, তাহলে এটা যদি 2 হয়, মাইনাস জি করলে -2, তারপর মাইনাস এফ করলে -3। এখন আপনার কি মাইনাস জি আর মাইনাস এফ দরকার, এখানে তো জি আর এফ দরকার। তাহলে আপনার জি ইকুয়াল টু কত হবে, জি ইকুয়াল টু হবে 2, এফ ইকুয়াল টু কত আসতেছে, 3 আসতেছে। ঠিক আছে, দ্যাটস ইট। আশা করি সবাই বুঝতে পারছি। হ্যাঁ, আশা করি সবাই বুঝতে পারছি। কেমন? আচ্ছা তো এটা যদি যায়, এখন আমরা হচ্ছে সি এর মান বের করব। ঠিক আছে, সি এর মান কিভাবে বের করব, আমাকে ধরেন রেডিয়াসটা দেওয়া আছে। হ্যাঁ, তো আমরা কি জানি, আর স্কোয়ার ইকুয়াল টু জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আর এর ভ্যালু। আর এর ভ্যালুটা কি, জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। তো এইটুকু যদি ভাই ক্লিয়ার হয়, এখন আমরা অঙ্ক করতে যাব। অঙ্ক করতে গেলে আপনাদের যত রকমের কনফিউশন আছে সব একদম এক্ষুনি ক্লিয়ার করে দিব আমরা। হ্যাঁ, এখনই আমরা একদমই অঙ্ক করতে করতে সব ক্লিয়ার করে ফেলবো। এইটুকু পর্যন্ত কি সবাই ওকে? কারো কি কোথাও সমস্যা আছে? সমস্যা থাকলে ভাইয়াকে এখনই জানান। ঠিক আছে, এইচ ইকুয়াল টু মাইনাস জি, কে ইকুয়াল টু মাইনাস এফ, এটা নিয়ে কি কারো কোনো সমস্যা আছে? সমস্যা থাকলে ভাইয়াকে জানাইতে হবে এখনই। ঠিক আছে, এ কি বলতে চায়, ওয়েলকাম ইমরান হাসান, ইয়েস বুঝছি, এটা সার্কেল অর এগ, এটা একটা এগ। ঠিক আছে, এই এগটাকে কি করব, যারা পরীক্ষার হলে পারবে না তাদের মাথায় ভাঙবো। আচ্ছা এখন দেখেন,
এটা কি বলছে এক্স প্লাস 5 স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 3 স্কোয়ার ইকুয়াল টু 36। বৃত্তটির কেন্দ্র ও ব্যাসার্ধ কত? তো এটা একটা বৃত্ত আমি বুঝছি, এবং এটা দেখতে আমার কোন সমীকরণের মতো লাগে? এক্স মাইনাস এইচ স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার। এই টাইপের সমীকরণ মনে হয় না? এই টাইপের সমীকরণ কিন্তু মনে হয়। তাহলে এটাকে আমরা একটু সাজায় নিব। এক্স মাইনাস এই যে এইচ এর ভ্যালুটা কত? -5, ঠিক আছে, এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার। এই যে দেখেন আমি আমার সূত্রের মতো বানাই নিচ্ছি, 5 ছিল -5 বানাই নিচ্ছি, এক্স মাইনাস এইচ স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 3 স্কোয়ার আছে, তার মানে ওয়াই মাইনাস কে স্কোয়ার দেওয়া আছে ইকুয়াল টু আর স্কোয়ার। আর স্কোয়ার মানে কত? 6 স্কোয়ার, এটা দেওয়া আছে। তাহলে আমি যদি ওই সমীকরণটার সাথে চিন্তা করি, এখান থেকে আমার এইচ এর ভ্যালুটা কত? -5, কে এর ভ্যালুটা কত? -3, আর আর এর ভ্যালুটা কত ভাইয়া? 6। আর এর ভ্যালুটা কত ভাইয়া? 6। আই হোপ এইটুকু সবার ক্লিয়ার, ঠিক আছে। তাহলে আমাকে বলছে কি বৃত্তটির কেন্দ্র কত? বৃত্তটার কেন্দ্র কত? দেখেন তো -5, -3, ঠিক আছে, এখানে কি আছে? এই যে আছে। তারপরে বৃত্তটার ব্যাসার্ধ কত হবে? বৃত্তটার ব্যাসার্ধ হবে 6, ঠিক আছে। এখন কাহিনী হচ্ছে যে এইখানে মনে হয় যে ওই যে ভুলে √6 দিছে, ঠিক আছে, মনে হয় ভুলে √6 দিছে, কারণ হচ্ছে আমাদের তো এটা আসতেছে। আচ্ছা একটু ভুল হয়েছে, খেয়াল করেন ভুলটা কই হয়েছে। এই যে আমার এইচ এর ভ্যালুটা -5, কে এর ভ্যালুটা তো শুধু 3, কারণ কি ওয়াই মাইনাস কে স্কোয়ার, তার মানে কে এর ভ্যালুটা শুধু 3, তার মানে -5, 3 হবে, আর হচ্ছে 6 হবে। এই যে দেখছেন আবারও ভুল প্রমাণ করে দিছিলাম আর একটু হলেই, ঠিক আছে। এই হচ্ছে ঘটনা, আপনার এই নম্বরটা হবে উত্তর। আই হোপ সবাই ক্লিয়ার। তাহলে এখন আসেন এইটা যদি আমরা বুঝি, এবার আমরা এই রকম থাকলে কিভাবে বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ বের করবো সেটা শিখে ফেলি। তো এই রকম থাকলে ভাইয়া কি শিখাইছিলাম? সূত্রটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার থাকার কথা, এদের সামনে 3 আছে, ভালো কথা। তাহলে কি 3 রাখা যাবে? ভাগ করে দিতে হবে না? ডেফিনেটলি ভাগ করে দিব আমরা। তাহলে আসেন ভাগ করে দিই। ভাগ করে দিলে কত হবে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার -5/3x -6/3 করলে কত হয়? 2 হয়, আর হচ্ছে প্লাস 4/3 ইকুয়াল টু কত ভাইয়া? 0। এই হচ্ছে ঘটনা, হ্যাঁ। তাহলে এটাকে আমরা এবার সাজাবো, আমরা যেভাবে সূত্র জানি সেভাবে সাজাবো। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2 ইন্টু জি এর ভ্যালু কত দেওয়া লাগবে? দেখেন তো জি এর ভ্যালু দেওয়া লাগবে -5/6। তাইলে না এই 2 আর 3 কাটাকাটি, 2 আর 6 কাটাকাটি গিয়ে 5/3 থাকবে, তাই না? তাইলে প্লাস 2gx প্লাস 2 ইন্টু এফ এর ভ্যালুটা কত দেওয়া লাগবে ভাই? এফ এর ভ্যালুটা দেওয়া লাগবে -1, 2 ইন্টু এফ ইন্টু ওয়াই প্লাস সি ইকুয়াল টু কত? 0। এই হচ্ছে কি আপনার ঘটনা, ঠিক আছে, এই হচ্ছে কি আপনার ঘটনা, হ্যাঁ। তো এখন দেখেন আমাকে কি বলছে? বৃত্তের কেন্দ্র বের করো। তো আমরা কি জানি? কেন্দ্র হচ্ছে এইচ কমা কে, আর এইচ ইকুয়াল টু কি? -g, আর কে ইকুয়াল টু কত? -f। এখন খেয়াল করেন আপনার এটা কি 2gx আর 2fy, তার মানে জি হচ্ছে এই টোটালটা। তো আপনার তো -g লাগবে কেন্দ্র বের করার জন্য। তাহলে জি যদি হয় এই টোটালটা, -g করলে এটা কত হয়ে যাবে? 5/6 হয়ে যাবে, হ্যাঁ। আর হচ্ছে এফটা কত হয়ে যাবে ভাইয়া? -f করলে এটা, এফটা তো -1 আছে, তাহলে -f করলে কত? -1 হয়ে যাবে, কেমন? এই হচ্ছে যে আপনার এইচ কে কেন্দ্র, ঠিক আছে। আশা করি কেন্দ্রটা পেয়ে গেছেন। তাহলে হচ্ছে এটা কত? 5/6, 1। এই যে দেখেন বি নম্বরটা হচ্ছে আপনাদের উত্তর, ঠিক আছে। এই যে বি নম্বরটা হচ্ছে আপনাদের উত্তর। আই হোপ এই যে তুলনা করে যে অঙ্কগুলো করতে সেগুলো সবার ক্লিয়ার। আর ভাইয়া এখান থেকে যদি ব্যাসার্ধ বের করতে বলতো তাহলে আমরা ডিরেক্ট সূত্রে চলে যেতাম, আর ইকুয়াল টু √g স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। তাহলে জি কোনটা? এই টোটালটা জি স্কোয়ার করতাম, এফ কোনটা? এই টোটালটা এফ স্কোয়ার করতাম, মাইনাস এই যে সি করতাম, হ্যাঁ, মাইনাস হচ্ছে এটা সি করতাম, ঠিক আছে। এখন ভাইয়া সি এর মানটা যদি নেগেটিভ থাকতো তাহলে কি হতো? নেগেটিভ থাকলে ওই নেগেটিভ সহ টোটালটাকে সি কল্পনা করবেন, তারপরে সূত্রে ফেলবেন, দেখবেন যে অটোমেটিক অঙ্ক হয়ে গেছে, কেমন? আশা করি সবার ক্লিয়ার। ভাইয়া এই যে টাইপ 2তে যে আসি সহজ টাইপ, এগুলো কি সবার ক্লিয়ার হয়েছে? দেখি কেউ কোনো প্রশ্ন করছে কিনা আমাকে দেখি। সবাই বলতেছে বি নম্বর উত্তর, আরে পোলাপাইন এলে পারে, এগুলো আমার আর দেখান লাগবে না, ঠিক আছে। তাহলে এখন দেখেন বলছে সি এর মান কত হইলে এই বৃত্তটি একটি বিন্দু বৃত্ত হবে, ঠিক আছে। বিন্দু বৃত্ত কি এটা আমার জানতে হবে প্রথম কথা, হ্যাঁ। প্রথম কথা হচ্ছে বিন্দু বৃত্ত কি জানতে হবে। দেখেন বৃত্ত হচ্ছে 3 প্রকার, ঠিক আছে। বৃত্ত হচ্ছে 3 প্রকার। কি কি বৃত্ত আছে আমি দেখাচ্ছি। আপনার আর এর মান যখন >0, মানে হচ্ছে ব্যাসার্ধটা 0 থেকে বড়, ঠিক আছে। ব্যাসার্ধটা 0 থেকে বড় হইলে এটা আমাদের একটা বাস্তব বৃত্ত, নর্মাল, মানে আমরা যেটা বাস্তবে পাই সেই ধরনের বৃত্ত হচ্ছে এটা, ঠিক আছে। তারপর আর এর মান যদি 0 হয়ে যায়, মানে ব্যাসার্ধ মানটা যদি 0 হয়, দেখেন তো ব্যাসার্ধ কোনটা? এইটা, এটা কমতে 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 0 হইলে মানে কি এটা একটা পয়েন্ট যে ব্যাসার্ধ নাই। তার মানে এই যে আর এর মান যখন 0 হয় এই বৃত্তটাকে তখন আমরা কি বলি? বিন্দু বৃত্ত, ঠিক আছে। এই বৃত্তটাকে তখন আমরা কি বলি ভাইয়া? বিন্দু বৃত্ত। আর এর মান যখন >0 এটাকে বাস্তব বৃত্ত বলি নর্মালি। তারপর হচ্ছে আর ইকুয়াল টু যখন 0 তখন এটা বিন্দু বৃত্ত। ভাইয়া আর ইকুয়াল টু 0 হলে কি এটাও বাস্তব না? ডেফিনেটলি এটাও বাস্তব, এখানে অবাস্তব কি আছে? তাও বিন্দু বৃত্তকে আমরা বাস্তব বৃত্তও বলতে পারি। তার মানে
আপনাকে পরীক্ষার মধ্যে অনেক সময় প্রশ্ন আসতে পারে আর গ্রেটার দেন ইকুয়াল টু যদি 0 হয় সেটা কি একটা বাস্তব বৃত্ত, ঠিক আছে। আবার আর ইকুয়াল টু যদি স্পেসিফিকভাবে বলে যে এটা শূন্য, আর এর মানটা শূন্য বা ব্যাসার্ধের মান শূন্য, তাহলে এটাকে আমরা কি বলবো, বিন্দু বৃত্ত বলবো। আর তাহলে তো আপনারা বুঝতেছি না, আর এর মান যদি লেস দেন 0 হয় তাহলে এটাকে আমরা কি বলবো, কাল্পনিক বৃত্ত বা ইমাজিনারি বৃত্ত। হ্যাঁ, এটা কি কাল্পনিক। আচ্ছা, তাহলে ভাইয়া এটাকে আরেকটু গুছায় লিখি। কিভাবে গুছাবেন ভাইয়া, আসেন দেখাচ্ছি। আমি আশা করি আমি যা যা বলতেছি সবার ক্লিয়ার, এগুলো ইজি জিনিস, পারেন সবাই, তারপর বলতেছি। আচ্ছা, আর ইকুয়াল টু কি, একটু আগে না শিখেছি আর ইকুয়াল টু রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, তাই না? আর ইকুয়াল টু কি, রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। তাহলে এখন আপনি একটা চিন্তা করেন, আর এর জায়গায় আমি এই জায়গায় রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি কল্পনা করতেছি, ইজ গ্রেটার দেন 0, আর এর জায়গায় এটা বসালাম। তো দুই পাশে স্কোয়ার করলেও কোনো সমস্যা নেই, মানে জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি ইজ গ্রেটার দেন 0 হইলেই আপনার এটা কি হবে, বাস্তব বৃত্ত হবে। সোজা বাংলা কথা কি, জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি ইজ গ্রেটার দেন যদি 0 হয়। দেখেন এটা কখন করব, যখন আমার এক্স মাইনাস এইচ স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে স্কোয়ার করবে আর স্কোয়ার, এই আকৃতি দেওয়া আছে, তখন এইভাবে আমি চিন্তা করব। কিন্তু যখন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু 0, তখন কি এইভাবে চিন্তা করব, ঠিক আছে। তার মানে তখন আমি বাস্তব বৃত্ত পাওয়ার জন্য জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি ইজ গ্রেটার দেন 0 হইলেই বাস্তব বৃত্ত বলবো। তারপরে জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি ইকুয়াল টু যদি 0 হয়, এটাকে আমরা কি বলবো, বিন্দু বৃত্ত বলবো। তারপরে যদি জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি ইজ লেস দেন 0 হয়, এটাকে আমরা কাল্পনিক বৃত্ত বলবো। এখন একটা জিনিস চিন্তা করেন, জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি এর মানটা যদি আসলে নেগেটিভ আসে, রুটের ভিতর নেগেটিভ মানেই তো কাল্পনিক, তাই না? তার মানে এটা কিন্তু কাল্পনিক বৃত্ত হবে, ঠিক আছে। তো অনেকক্ষণ ধরে এটা নিয়ে কথা বললাম, আশা করি ক্লিয়ার। তো এই রিলেটেড কি এমসিকিউ আসতে পারে, দেখেন কি বলছে, সি এর মান কত হলে এই বৃত্তটা একটা বিন্দু বৃত্ত হবে। তাহলে দেখেন এটা কোন আকৃতি দেওয়া আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু 0, এই আকৃতি দেওয়া আছে না? তো এই আকৃতি যদি দেওয়া হয় তাহলে হচ্ছে এখন আমরা এটাকে একটু সুন্দর করব। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2 ইন্টু এই যে জি এর মান -4, খেয়াল করেন -4 × 8 মিলাই নিচ্ছি, হ্যাঁ, 2 ইন্টু জি ইন্টু এক্স প্লাস 2 ইন্টু এফ ইন্টু ওয়াই প্লাস সি ইকুয়াল টু 0, এই হচ্ছে আপনার ঘটনা। এখন এই বৃত্তটা কি হইতে হবে, বিন্দু বৃত্ত হইতে হবে। এই বৃত্ত যদি বিন্দু বৃত্ত হইতে হয় তাহলে আমার কি হইতে হবে, জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার, এফ স্কোয়ার মানে হচ্ছে 3 স্কোয়ার মাইনাস সি ইকুয়াল টু কত হইতে হবে, 0 হইতে হবে, তাই না? এই যে মাত্র এখানে লিখছি আর ইকুয়াল টু 0 হইতে হবে, বা জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি ইকুয়াল টু 0 হইতে হবে। এখান থেকে জি এর মান, এফ এর মান পেয়ে গেলাম। তাহলে এখন আমি এখান থেকে কি পাচ্ছি, সি ইকুয়াল টু কত, দেখেন তো, 4 × 16 আর 3 × 9, 16 আর 9 কত ভাইয়া, 25, ঠিক আছে। তার মানে আপনার উত্তর কত বস, উত্তর হচ্ছে এই বি নম্বরটা, ঠিক আছে। আমি আশা করব সবাই জিনিসটা বুঝতে পারছি। কারো কি কোনো সমস্যা আছে? কারো যদি সমস্যা থাকে ভাইকে বলতে পারেন যে ভাইয়া আমি এখনো বুঝি নেই, আমাকে আরেকবার বুঝিয়ে দেন, হ্যাঁ, বললে ভাই বুঝিয়ে দেবো ইনশাল্লাহ। সব দেখি বিবি বিবি বিবি, এই নেহাকে একটা বিয়া করাই দিতে হবে, বিবি খুঁজতেছে। ও আচ্ছা, নেহা তো মেয়ে, ওর তো বিবি দেওয়া যাবে না, ঠিক আছে, সরি, আন্তরিকভাবে দুঃখিত। তাহলে দেখেন টাইপ 3-তে চলে আসছি, হ্যাঁ। তো টাইপ 3-তে যদি চলে আসি, আমাদের অঙ্ক কিন্তু আরো সহজ হয়ে যাচ্ছে। দেখেন কি বলছে, ওই দিন যেটা শিখাইছিলাম মনে পড়ে সরল রেখায়, যে ভাইয়া শিখাইছিলাম যে দুই ধরনের স্থানাঙ্ক ব্যবস্থা আছে, একটা কার্টেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা যেখানে এক্স ওয়াই থাকে, আর একটা পোলার স্থানাঙ্ক ব্যবস্থা যেখানে আর থিটা থাকে। সেখানে না ভাইয়া সম্পর্ক দেখাইছিলাম এক্স ইকুয়াল টু আর কস থিটা, ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা, মনে পড়ে? তো ওগুলা কিন্তু ইউজ করবো এখন আমরা, হ্যাঁ। আচ্ছা, তো দেখেন কি বলছে, আর ইকুয়াল টু 2 cos থিটা মাইনাস 4 সাইন থিটা, এই বৃত্তটার কেন্দ্র কত হবে? এখন বৃত্তর কেন্দ্র বাইর করতে ভাইয়া শিখাইছি কেমনে, ভাইয়া শিখাইছি এক্স মাইনাস এইচ স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে স্কোয়ার আর স্কোয়ার থাকলে কেমনে হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু 0 থাকলে কেমনে হবে, মানে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা থাকলে বের করতে পারি। এই অবস্থায় থাকলে তো ভাই কষ্ট হয়ে যাইতেছে, তাই না? তাহলে এটাকে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা আনবো। তো সেটা আনার জন্য ভাইয়ার একটা প্ল্যান আছে, দুই পাশে আর দিয়ে গুণ করি, চলেন। আর দিয়ে যদি গুণ করি তাহলে এটা হবে আর স্কোয়ার ইকুয়াল টু 2r cos থিটা মাইনাস 4r সাইন থিটা, কেমন? আচ্ছা, এটা যদি চলে আসে ভাইয়া তাহলে আর স্কোয়ারের জায়গায় আমরা কি লিখতে পারি, শিখাইছিলাম আগের দিন, আর স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আর আর কস থিটা মানে কত, এক্স না, এক্স ইকুয়াল টু আর কস থিটা শিখাইছিলাম কিন্তু, তার মানে 2x মাইনাস ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা, তার মানে হচ্ছে 4y। এই দেখেন আপনার কিন্তু কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় চলে আসছে। তো আপনাকে প্রশ্ন এমনও বলতে পারে যে কার্তেশীয় সমীকরণটাকে পোলার স্থানাঙ্ক প্রকাশ করলে নিচের কোনটি সঠিক, বা পোলার স্থানাঙ্ক ব্যবস্থা দেওয়া আছে, এভাবে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় প্রকাশ করলে নিচের কোনটি সঠিক, প্রশ্ন এভাবেও হইতে পারে, হ্যাঁ। আচ্ছা, তাহলে এটা কত, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x প্লাস 4y ইকুয়াল টু 0। তাহলে এখন যদি আমরা খেয়াল করি এটাকে আমরা আমাদের আকৃতিতে সাজাবো, তাইলে না আমাদের জন্য ইজি হবে, কেন্দ্র চাইছে, তাই না? তার মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2 ইন্টু এই যে জি এর মান -1, হ্যাঁ, 2 ইন্টু জি ইন্টু এক্স প্লাস 2 ইন্টু এফ এর মান 2 ওয়াই প্লাস সি এর মানটা 0 ইকুয়াল টু 0,
ঠিক আছে, তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি, আমার কেন্দ্রের মানটা কত হবে, এইচ কমা কে। তাহলে এইচ ইকুয়াল টু কি মাইনাস জি, তার মানে এখানে জি এর মান আছে -1, তাহলে মাইনাস জি মানে মাইনাস +1, তারপরে এটা -2 হবে। আশা করি এটা এখন সবার মাথায় ঢুকে গেছে। 1, -2 বৃত্তটির কেন্দ্র কত বস, বৃত্তটির কেন্দ্র হচ্ছে 1, -2। সবার কি এটা মাথায় গেছে? আশা করি মাথায় গেছে। এইচ ইকুয়াল টু কি -জি, কে ইকুয়াল টু কি -এফ, এগুলো আমাদের মাথার মধ্যে একদম গেঁথে ফেলতে হবে। হ্যাঁ, ও আচ্ছা, আরেকটা ভালো কথা বলি, মাত্র মনে পড়লো, এই যে সি এর মান 0 আসছে না, সি এর মান 0 আসা মানে কি জানেন? সি এর মান 0 আসা মানে হচ্ছে বৃত্তটা যেভাবেই থাকুক না কেন, বৃত্তটা অবশ্যই মূল বিন্দুগামী, মানে বৃত্তটা এমন, ঠিক আছে, এমন হইতে পারে, আবার বৃত্তটা এমনও হইতে পারে, আবার বৃত্তটা মনে করেন এদিকেও থাকতে পারে, আবার বৃত্তটা মনে করেন এদিকেও থাকতে পারে, কিন্তু বৃত্তটা কোন দিক দিয়ে গেছে, মূল বিন্দু দিয়ে গেছে। মানে সি ইকুয়াল টু যদি 0 হয়, কোনো একটা বৃত্তের সমীকরণের মধ্যে যদি দেখেন সি ইকুয়াল টু 0, বা এরকম সমীকরণ দিয়ে আপনাকে বলে দিব হুট করে যে সি এর মান কত, তা সি এর মানটা কত, 0। তো সি ইকুয়াল টু 0 হইলে আপনাকে বলবে বৃত্তটা কোন বিন্দুগামী, দেওয়া থাকবে যে 0, 0 বিন্দুগামী, 1, 1 বিন্দুগামী। তো আপনি টেস্ট করলেই দেখবেন যে 0, 0 বিন্দুতে চলে আসে, বাট এটা আমরা মনে রাখবো যে সি ইকুয়াল টু 0 হলে বৃত্তটা কি মূল বিন্দুগামী হয়, দ্যাটস ইট। তো এইটুকু ছোট জিনিস মাথায় রাখতেই হবে, তাইলে আমাদের ক্যালকুলেশন আরও ইজি হয়ে যাবে, ঠিক আছে। আরে নীলা চৌধুরী বলছে মূল বিন্দুগামী, রিফা সঞ্জিতা বলছে ধন্যবাদ রে, কেন রে ধন্যবাদ রে, আমারও তো জীবনে ধন্যবাদ দিলেন না রে, এত মানুষ ছিল, সেই মানুষকে আবার 86-তে নেমে চলে আসলো, আয় হায় হায় কাদের পড়াই, টাইপ 4-এ চলে আসছি। কি বলছে, সি এর মান কত হলে এত বৃত্তটি ওয়াই অক্ষকে স্পর্শ করে, খেয়াল করেন চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। এখন আবার কিছু কনসেপ্ট দিব ভাইয়া, স্পর্শ করার কিছু কনসেপ্ট দিব, ঠিক আছে। মনে করেন আপনার এইটা হচ্ছে এক্স এক্সিস, এটা হচ্ছে ওয়াই এক্সিস, কেমন, সবাই মনোযোগ দিব। বৃত্তটা মনে করেন এই রকম, বৃত্তটা করলো কি এক্স এক্সিসকে এই একটা বিন্দুতে ছেদ করলো, এক্স এক্সিসকে এই একটা বিন্দুতে টাচ করলো, মানে আর কোনো বিন্দুতে টাচ করে না, ভাইয়ার যদিও অনেকগুলো বিন্দুতে টাচ করছে, বাট ও এক্স অক্ষকে এই একটা বিন্দুতে টাচ করলো। তো এখন বৃত্তের কেন্দ্র যদি হয় এইচ কমা কে, ঠিক আছে, ভাইয়ার চিত্র তো সুন্দর হয়নি, বাট বৃত্তের কেন্দ্র যদি এইচ কমা কে হয়, খেয়াল করলে দেখবেন বৃত্তের কেন্দ্রের যে কোটি আছে না, এই কোটিটাই হবে এটার ব্যাসার্ধের সমান। যদি আপনাকে বলে একটা বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করছে, ওর ব্যাসার্ধ কত, ঠিক আছে, আপনাকে যদি ওর কেন্দ্রটাই দেওয়া থাকে শুধুমাত্র, তাহলে এই যে কেন্দ্রের যে কোটির মানটা, সেই কোটির মানটাই হবে এই বৃত্তের ব্যাসার্ধের সমান, ঠিক আছে। এই কোটির মানটাই হবে কি বৃত্তের ব্যাসার্ধের সমান। আই হোপ ক্লিয়ার। এরপর আবার এখানে মনে করেন এইচ কে নাই, আমার এখানে -জি -এফ দেওয়া আছে, হ্যাঁ, মনে করেন যে -জি -এফ দেওয়া আছে, ঠিক আছে। এইটা যদি দেওয়া থাকে তাহলে আপনার এই ব্যাসার্ধের মানটা কত হবে, ব্যাসার্ধের মানটা হবে -এফ এর সমান, ঠিক আছে। ব্যাসার্ধের মানটা কত হবে, -এফ এর সমান, মানে কারণ কি কে ইকুয়াল টু -এফ, এটা তো আমরা জানি, ঠিক আছে। তাহলে ওইখান থেকে আমরা এটা লিখে দিতে পারি। আচ্ছা, এটাও গেল। তাইলে এক্স অক্ষকে স্পর্শ করলে আরও ঘটনা আছে, আর ঘটনা কি, এক্স অক্ষকে স্পর্শ করলে আপনার যে x² + y² + 2gx + 2fy + c = 0 সমীকরণটা আছে, ওই সমীকরণের মধ্যে g² = কত হয়, c হয়। ওই সমীকরণের মধ্যে কি হয়, g² = কত হয় ভাইয়া, c হয়, ঠিক আছে। আচ্ছা, তাহলে সেইমভাবে ভাইয়া যদি ওয়াই অক্ষকে স্পর্শ করে তাইলে কি হবে ভাইয়া, ওয়াই অক্ষকে যদি স্পর্শ করে বৃত্তটা দেখতে কেমন হবে, বৃত্তটা দেখতে এই যে এইরকম হবে তখন। হ্যাঁ, তো তখন ফার্স্ট কথা হচ্ছে ওর কেন্দ্র কত সেটা আমি বলি। ওর কেন্দ্রটা তখন হবে এইচ এর সমান, ঠিক আছে। ওর কেন্দ্রটা তখন কার সমান হবে, এই যে এইচ এর সমান হবে। তার মানে কেন্দ্র এইচ ইকুয়াল টু কি -জি এর সমান হবে, তো যাই দেওয়া থাকবে সেটাই, ঠিক আছে। তাহলে ওয়াই অক্ষকে স্পর্শ করলে বৃত্তের ব্যাসার্ধ কত হবে, বৃত্তের ব্যাসার্ধ হবে এইচ এর সমান, সোজা বাংলা কথা শেষ, ঠিক আছে। তার মানে আর ইকুয়াল টু এইচ, এই হচ্ছে ঘটনা। তারপরে দিয়ে আপনার যখন ওয়াই অক্ষকে স্পর্শ করে তখন f² কত হয়, c হয়, ঠিক আছে। তাহলে এক্স অক্ষকে স্পর্শ করলে g² c, ওয়াই অক্ষকে স্পর্শ করলে f² c, এক্স অক্ষকে স্পর্শ করলে বৃত্তের ব্যাসার্ধটা হয় কোটির সমান, কেন্দ্রের কোটির সমান। তারপরে ওয়াই অক্ষকে স্পর্শ করলে বৃত্তের ব্যাসার্ধ হয় কেন্দ্রের ভুজের সমান। অনেকগুলো এমসিকিউ বলতেছি কিন্তু, ঠিক আছে, এগুলো মনোযোগ দিয়েন। হ্যাঁ, তারপরে আপনাকে যদি বলে যে এইটাও না, বৃত্তটা করছে কি দুইটা অক্ষরে স্পর্শ করছে, কি করছে দুইটা অক্ষরে স্পর্শ করছে, কেমনে, বৃত্তটা এখানে একটা বিন্দু দিয়ে গেছে, এখানে একটা বিন্দু দিয়ে গেছে, ঠিক আছে। তাহলে তো খুবই মজা, তাহলে কি খুবই মজা, দেখেন ওর কেন্দ্র তখন কোনটা হবে, দেখেন তো খুবই মজা। ওই যে দেখেন ওর ব্যাসার্ধ বের করবো, মনে করেন কেন্দ্র যদি এইচ কে হয় তাহলে এক্স অক্ষকে স্পর্শ করায়, আমরা জানি যে এটা হচ্ছে ব্যাসার্ধটা হচ্ছে কিসের সমান, কে এর সমান। আবার ওয়াই অক্ষকে স্পর্শ করায় আমার ব্যাসার্ধটা হচ্ছে কিসের সমান, এইচ এর সমান, তাই না। তাহলে আপনাকে যদি বলে একটা বৃত্ত দুইটা অক্ষকে স্পর্শ করছে এবং ওর ব্যাসার্ধ হচ্ছে 2 একক, ঠিক আছে, খেয়াল করেন একটা বৃত্ত দুইটা অক্ষকে স্পর্শ করছে, কাকে কাকে, এই অক্ষকে স্পর্শ করছে, এই অক্ষকে স্পর্শ করছে। তাহলে আমরা কি জানি এক্স অক্ষকে স্পর্শ করলে ব্যাসার্ধটা হয় কি কোটির সমান, আর ওয়াই অক্ষকে স্পর্শ করলে ব্যাসার্ধটা হয় কি ভুজের সমান, তাই না। তার মানে এইচ ইকুয়াল টু কে ইকুয়াল টু আর। আচ্ছা ভাইয়া,
এইচ এর সমান কে এর সমান বলতেছেন, দুই পাশে মডুলাস দিচ্ছেন কেন? কারণ ব্যাসার্ধ তো দৈর্ঘ্য, দৈর্ঘ্য কখনো নেগেটিভ হয় না। কেন্দ্র তো হতে পারে -2, -3 বিন্দু, তাহলে -2কে মডুলাসের ভিতর দিবেন, 2 আসবে, 2 হচ্ছে আপনার ব্যাসার্ধের মান। এখন মজার জিনিস দেখেন, এখানে আমি বুঝলাম কি ব্যাসার্ধের মানটা হবে, যদি দুইটা অক্ষকে স্পর্শ করে ব্যাসার্ধের মানটা হবে কি ভুজ এবং কোটি দুইটারই সমান হবে। তার মানে এখানে ভুজ, এটা যদি মনে করেন যে ব্যাসার্ধ মানটা যদি 2 হয়, আপনাকে যদি বলে ব্যাসার্ধের মান 2, তাহলে এটা কেন্দ্র কত? আপনাকে ধরেন বললো একটা বৃত্ত দুইটা অক্ষকে স্পর্শ করছে, ওর ব্যাসার্ধের মান 2, তাহলে ওর কেন্দ্রের মান কত? ওর কেন্দ্র কত হবে? 2,2। খেয়াল করছেন এই যে কেন্দ্র কত হবে? 2,2, কারণ H = K = R যখন দুইটা অক্ষকে স্পর্শ করে। আচ্ছা, এটার ক্ষেত্রে আরেকটা বৈশিষ্ট্য আছে, ওই যে G² = C, F² = C, তার মানে এটার ক্ষেত্রে G² = F² = C, তিনোটাই সমান হয়ে যাবে। আশা করি ভাইয়া যে এই যে ছোট ছোট কথাগুলো বলতেছে এগুলো সবার মাথায় ঢুকছে, ঠিক আছে? সবার মাথায় কি ঢুকছে? ভাইয়াকে একটু জানাইতে হবে যে সবার মাথায় যদি ঢুকে যায় যে ভাইয়া বুঝছি, তাইলে ভাইয়ারা একটু জানান, আর যদি না বুঝেন ভাইয়া তাইলেও ভাইয়াকে জানান যে ভাইয়া বুঝি নাই, ঠিক আছে? এটা তো ফর্মুলা, হ্যাঁ এটা ফর্মুলা ভাইয়া, তো হচ্ছে G² = C কিভাবে হলো, G² = C কিভাবে হলো সেটা আজকে বলতে আসিনি। আমি আজকে বলতে আসছি G² = C কখন হয়, যখন এক্স অক্ষকে স্পর্শ করে। এখন বলবেন ভাই কেন বলতে আসেন নাই? কারণ হচ্ছে আমার টার্গেট হচ্ছে আজকের মধ্যে বৃত্তের যত এমসিকিউ আসতে পারে, যেই যে টাইপ আসতে পারে সেটা শিখাই দিব। তো আমি যদি এখন কেন বলতে যাই তাহলে মনে করেন এটা একটা প্রুফ করা লাগবে আমার, তো এটা আপনাদেরকে আমি করাবো যদি আপনারা ইন্টারেস্টেড থাকেন অন্য কোনো সময়, বাট আজকের ক্লাসে না, ঠিক আছে? তাহলে এইটুকু কি ক্লিয়ার? এই যে দেখেন স্পর্শ করার বিষয়ে অনেক কথা বলতেছি, তো আমার মাথায় মাত্র আরেকটা কথা আসলো, আস্তে আস্তে কথাগুলো আসতেছে মাথায়। আচ্ছা, এখন আপনাকে আবার অনেক সময় এইরকম প্রশ্ন করতে পারে যে একটা বৃত্ত, মনে করেন যে বৃত্তটা হইল কি, ধরেন যে বৃত্তটা হচ্ছে এক্স অক্ষকে ছেদ করছে, ঠিক আছে? এক্স অক্ষ থেকে এরকম খণ্ডিত করছে, তো বৃত্তটা কখন এক্স অক্ষকে এরকম খণ্ডিত করে? তারপরে আপনাকে প্রশ্ন এরকম করতে পারে যে বৃত্তটা হচ্ছে, এই যে দেখেন বৃত্তটা কখন এক্স অক্ষকে স্পর্শ করে, যখন G² = C, তাই না? বৃত্তটা এক্স অক্ষকে স্পর্শ করে মানে একটা বিন্দুতে স্পর্শ করে কখন? যখন G² = C। তাহলে বৃত্তটা এক্স অক্ষকে ছেদ করে কখন? এটা আপনার প্রশ্ন আসতে পারে না যে বৃত্তটা তো ভাই এমন হইতে পারে, এটা কখন হবে? এটা হবে তখনই যখন G² এর ভ্যালুটা C এর থেকে বড় হয়। G² যখন C, তখন বৃত্তটা স্পর্শ করে। G² যখন C, তখন বৃত্তটা ছেদ করে। তাইলে ভাইয়া G² যদি C হয় তাহলে ভাইয়া কি হবে ভাইয়া? এটা তো আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, তাই না? G² যদি C হয় তার মানে বৃত্তটা হচ্ছে এক্স অক্ষকে স্পর্শই করে নাই, এইরকম আছে কিছু একটা, ঠিক আছে? এইরকম আছে কিছু একটা। আমার কি লাইভ চলতেছে? পোলাপান ক্লিয়ার? আমার কি লাইভ চলতেছে? পোলাপান আপনারা কি লাইভটা দেখতেছেন? ভাইয়ার এখানে কেমন জানি একটু আটকে গেছে মনে হলো, ঠিক আছে? আপনাদের ওখানে কি অবস্থা ভাইয়াকে একটু বলবেন তো সবাই। ভাইয়ার এখানে তো কাজ করতেছে না রে, ভাইয়া আবার আটকে গেছে, একটু হোল্ড করেন সবাই, ভাইয়া দেখতেছি জিনিসটা কি হয়েছে, হ্যাঁ? ভাইয়াকে একটু সময় দেন সবাই। এটা হচ্ছে যে ডিভাইসের ইস্যু, হ্যাঁ? একটু সময় দেন, 1 মিনিট চলে যাবে। তো এতক্ষণ যেটা বলছি সেটা কি ক্লিয়ার কিনা সবার জানেন তো? শোনা কেন আস, আয় 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 আয়। সেম ভাই আটকে গেছে, হোল্ড হোল্ড পোলাপান, হোল্ড ইউর ব্রেথ। ভাইয়া আসি, ভাইয়া ক্লাস না নিয়ে যাব না। হাই হাই হাই। আচ্ছা আজান দিচ্ছে, আজানের টাইমটা ব্রেক। আজান দিচ্ছে, আজানের টাইমটা একটু ব্রেক রাখি বরাবরের মতো, এ ফাঁকে ভাই ঠিক করতেছি।
আচ্ছা, আমার এখানে আজান শেষ হয়েছে। তো এখন কথা হচ্ছে, আপনারা তো পুরোটা দেখছেন, মানে দেখার পরে না কাটছে না, দেখার আগে তো কাটে না। এখন কি ক্লিয়ার? ভাইয়াকে আরেকবার একটু জানায়েন যে ভাইয়া ক্লিয়ার হয়েছে কিনা। ক্লিয়ার হইলে কিন্তু আমি পরের টপিকে চলে যাব। আর এই বাইরে ভাই আমার কি অডিয়েন্স ভাই, মুহূর্তের মধ্যে 50 জন গায়েব হয়ে গেছে। মানে আমার নেটটা যেতে 1 মিনিট লাগে নাই, মানে নেট না, এখানে ডিসপ্লে যেতে 1 মিনিট লাগে নাই, মুহূর্তের মধ্যে 50 জন গায়েব। বলে দৌড় চলে যাই, কি পড়ায়। আচ্ছা, টাইপ 4-এ চলে আসছি। হ্যাঁ, তো টাইপ 4-এ যখন চলে আসছি, এখন বলছে কি টাইপ 4-এ বলছে, ও আচ্ছা টাইপ 4, তো বলছে সি এর মান কত হলে এত বৃত্তটি ওয়াই অক্ষকে স্পর্শ করে। তো মাথা ঠান্ডা, কি দেওয়া আছে, সমীকরণ দেওয়া আছে এইটা, এই যে এইটা দেওয়া আছে, বলা আছে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2 × g × x প্লাস 2 × f × y প্লাস সি ইকুয়াল টু 0। আমরা বলছি কি ওয়াই অক্ষকে স্পর্শ করে, তো ওয়াই অক্ষকে স্পর্শ করলে কি হয়, এফ স্কোয়ার ইকুয়াল টু সি হয়। তাহলে তো সি এর মানটা এফ এর মান জানলেই চলে। তাহলে আমি জানি যে এফ এর মানটা হচ্ছে 3, তার মানে আপনার এফ স্কোয়ার ইকুয়াল টু সি, তাহলে হচ্ছে কত 3×3 = 9, সি এর মানটা কত 9। আশা করি ক্লিয়ার, শেষ। ঠিক আছে, তারপরে এত বৃত্তটি এক্স অক্ষকে যদি স্পর্শ করে পি এর মান কত, এই যে দেখেন সি এর জায়গায় এখানে পি দিছে। ঠিক আছে, তাহলে এখান থেকে কিন্তু আপনারা বের করতে পারবেন। বলেন তো সবাই আমাকে যে এই পি এর মানটা কত হবে এক্স অক্ষকে যদি স্পর্শ করে। দেখেন কনসেপ্ট যদি একবার ক্লিয়ার হয়ে যায় সব পারবেন। বুঝছেন কি এটা? এটা আমাকে বলেন, এই যে এক্স অক্ষকে স্পর্শ করলে এটার উত্তর কত, এটা আমি বলবো না, আমার বোম মারলো বলবো না। কই 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 পোলাপাইন কই, দ্রুত দ্রুত। একজন বলছে এটার মান 4, হ্যাঁ 2 × -2 × x, হ্যাঁ এটার মান আসবে কত 4 আসবে। বাকিরা কোথায়? বাকিরা পারতেছে না মনে হয়। হাই হাই, বুঝি নাই রে। আচ্ছা, 5 নম্বর টাইপে চলে আসছি। কি বলছে, এত কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করে, ওয়াই অক্ষ থেকে কি পরিমাণ ছেদ করে। খেয়াল করেন, এই যে ছেদ করে মানে কি সেটা আমি দেখায় ফেলছি কিন্তু অলরেডি। যখন জি স্কোয়ার ইজ গ্রেটার দেন সি হয়, তখন এই যে দেখেন এক্স অক্ষকে এইভাবে ছেদ করে, তাই না? এই যে এক্স অক্ষকে যে ছেদ করে, এই যে এই অংশটা আছে না, এই যে হলুদ অংশটা, এই অংশটাকেই বলে এক্স অক্ষের খণ্ডিতাংশ। এক্স অক্ষের কি খণ্ডিতাংশ। একটা সমীকরণ দিবে, দিয়ে বলবে এটার এক্স অক্ষের খণ্ডিতাংশ কত, মানে হচ্ছে এই যে দৈর্ঘ্যটা, এটা আপনাকে বের করতে বলবে। অথবা একটা সমীকরণ দিয়ে দিবে, দিয়ে বলবে যে ওয়াই অক্ষের খণ্ডিতাংশ কত, তো এই যে ওয়াই অক্ষের খণ্ডিতাংশ হচ্ছে এটা, এটা আপনাকে বের করতে বলবে। ঠিক আছে, তো এগুলো যদি বের করতে বলে, এগুলোর জন্য ডিরেক্ট সূত্র আছে, ভাইয়া সূত্রটা বলে দিচ্ছি এখন। হ্যাঁ, এই হচ্ছে কাজ। ঠিক আছে, তাহলে চলেন আমরা হচ্ছে এক্স অক্ষের খণ্ডিতাংশ এবং ওয়াই অক্ষের খণ্ডিতাংশ বের করব। তাইলে প্রথম কথা হচ্ছে এক্স অক্ষের খণ্ডিতাংশ হইতে হলে শর্ত কি, শর্ত হচ্ছে জি স্কোয়ার ইজ গ্রেটার দেন সি। ওয়াই অক্ষের খণ্ডিতাংশ হইতে হলে শর্ত কি, শর্ত হচ্ছে এফ স্কোয়ার ইজ গ্রেটার দেন সি। এইটুকু তো ক্লিয়ার সবার। তো এইটুকু যদি ক্লিয়ার হয়, এক্স অক্ষের যে খণ্ডিতাংশের দৈর্ঘ্য এই যে এইটুকু অংশ, এবং ওয়াই অক্ষের যে খণ্ডিতাংশের দৈর্ঘ্য এইটুকু অংশ বের করার সূত্র কি, এক্স অক্ষের খণ্ডিতাংশ বের করার সূত্র হচ্ছে 2 × √g² - c। ওয়াই অক্ষের খণ্ডিতাংশের সূত্রটা কি হবে 2 × √f² - c। কেমন? আচ্ছা ভাইয়া, আমার যদি এমনি না দেওয়া থাকে, ভাইয়া ভাইয়া আমার যদি ওই যে এক্স মাইনাস এইচ স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার ওইভাবে দেওয়া থাকে, তাহলে ভাইয়া কী হবে, তাইলে ওইটার ক্ষেত্রে সূত্র হবে 2 × √r² - কে স্কোয়ার। এটা হচ্ছে এক্স অক্ষের খণ্ডিতাংশ হবে তখন, মানে যদি সূত্রটা ওইভাবে দেওয়া থাকে। আর যদি সূত্রটা ওইভাবে দেওয়া থাকে, তাহলে এটার ক্ষেত্রে কী হবে 2 × √r² - দ্যাটস ইট। ঠিক আছে, সরি এফ লিখছি, এইচ হবে এটা। হ্যাঁ, এটা কি হবে, এইচ হবে। ঠিক আছে, তাহলে আমরা এইভাবে একটু মাথায় রাখবো যে এক্স অক্ষের খণ্ডিতাংশের সূত্র হচ্ছে এইটা, আবার এক্স অক্ষের খণ্ডিতাংশের সূত্র এইটাও, ওয়াই অক্ষের খণ্ডিতাংশের সূত্র এইটা, আবার ওয়াই অক্ষের খণ্ডিতাংশের সূত্র এইটাও। ঠিক আছে, তো এটা যদি হয়, আসেন 5 নম্বরটা প্র্যাকটিস করি। কি বলছে, এত কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করে, তো বলছে উক্ত বৃত্তটি ওয়াই অক্ষকে কি পরিমাণ অংশ ছেদ করে। এখন প্রথম কথা দেখেন, প্রথম কথা হচ্ছে ভাইয়া এখানে তো আমার কিছুই দেওয়া নেই, এখানে আমরা বলছে ওয়াই অক্ষকে কি পরিমাণ ছেদ করে, তো আপনি শিখাইলেন ওয়াই অক্ষকে ছেদ করে 2 × √f² - c। আবার আপনি শিখাইলেন ওয়াই ইকুয়াল টু মানে খণ্ডিতাংশ কি √r² - আপনার এটা হচ্ছে এইচ স্কোয়ার। তো এটা শিখাইছেন, এখানে তো কিছু দেওয়া নেই, তো কী দেওয়া আছে সেটাই আঁকান না, একটু সুন্দর করে একটু আঁকান, তাইলেই বুঝবেন। এই যে দেখেন আপনাকে বৃত্তের কেন্দ্র দেওয়া আছে 1 2, এবং বলছে এই বৃত্তটা এক্স অক্ষকে স্পর্শ করে। তাহলে এক্স অক্ষকে যদি স্পর্শ করে, আপনি কি এই বৃত্তের ব্যাসার্ধ জানেন না? ডেফিনেটলি জানেন, ভাইয়া কিন্তু শিখাইছিলাম এক্স অক্ষকে যখন স্পর্শ করে তখন ব্যাসার্ধটা হয় কোটির সমান বা 2, ব্যাসার্ধের মানটা কত 2। তাহলে আপনার এই বৃত্তের সমীকরণটা কত, x - 1² প্লাস y - 2² ইকুয়াল টু r² মানে কত, ব্যাসার্ধ স্কোয়ার 2²। এই যে বৃত্তের সমীকরণ কিন্তু বের হয়ে গেছে। এভাবে করে আপনাকে বৃত্তের সমীকরণও বের করতে দিতে পারে। আচ্ছা যাই হোক, তো এখন আপনি দেখেন মূল কথা হচ্ছে এইচ জানেন, কে জানেন, আর জানেন, তাহলে আমি এই সূত্রে চলে যাব। হ্যাঁ, তাহলে আমার কি লাগবে 2 × √r² মানে কত, আর এর মান হচ্ছে 4, তার মানে আর এর মান হচ্ছে 2, r² মানে হচ্ছে 4। আর এইচ এর মানটা কত ভাইয়া, এইচ এর মানটা হচ্ছে আমার এখানে কত, এইচ এর মানটা কত,
এইচ এর মান এই যে খেয়াল করেন এটা কোন অক্ষকে স্পর্শ করছে, এক্স অক্ষকে স্পর্শ করছে না, এক্স অক্ষকে যদি স্পর্শ করে তাহলে তো আমার এটা হবে কে, এক্স অক্ষকে যদি স্পর্শ করে আমার এটা তো হবে কে আর স্কোয়ার মাইনাস কে স্কোয়ার, তাহলে আমার এখানে কে এর মানটা হচ্ছে 2, ঠিক আছে। তাহলে আর স্কোয়ার মাইনাস কে স্কোয়ার দিলে কত আসে, কে স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার, ঠিক আছে। তার মানে এটা কত আসে 0, তাহলে 2 ইন্টু 0 এটা কত আসছে 0, ঠিক আছে। ভাইয়ার কিন্তু এইরকম চলে আসছে, কেন এরকম চলে আসছে একটা জিনিস খেয়াল করেন, এখানে আবার একটু ভুল করছি, কি ভুল করছি ভাইয়া হচ্ছে এক্স অক্ষ থেকে খণ্ডিতাংশ বের করছি, এক্স অক্ষের খণ্ডিতাংশ তো শূন্যই হবে, কারণ এক্স অক্ষকে যখন স্পর্শ করে তখন কি এক্স অক্ষ থেকে ছেদ করে, ডেফিনেটলি করে না। আমাকে তো বলছে ওয়াই অক্ষের খণ্ডিতাংশ বের করতে, তো ভাইয়া শুরুতেই ঠিক লিখছিলাম ওয়াই অক্ষের খণ্ডিতাংশ হচ্ছে আর স্কোয়ার মাইনাস আপনার কি স্কোয়ার এইচ স্কোয়ার, ঠিক আছে। তাহলে এটা কত হবে 2 ইন্টু আর স্কোয়ার মানে হচ্ছে 4 আর এইচ স্কোয়ার মানে হচ্ছে 1 স্কোয়ার, ঠিক আছে। তার মানে এটা হবে 2√3, এই যে এবার ক্লিয়ার, ঠিক আছে। খেয়াল করেন ভাইয়া অনেক বেশি চিন্তা করতে গিয়ে ভেজাল লাগাইছি, কি ভেজাল লাগাইছি আরেকবার দেখাচ্ছি। আপনার সূত্র হচ্ছে ওয়াই অক্ষের খণ্ডিতাংশ এইটা, ওয়াই অক্ষের খণ্ডিতাংশের সূত্র হচ্ছে এইটা, ঠিক আছে। তো ভাইয়া হঠাৎ করে আমার কেন জানি মনে হলো এটা তো এক্স অক্ষের খণ্ডিতাংশ, তো আমি এক্স অক্ষের খণ্ডিতাংশ আর স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার লিখে ফেলছি। তো এটার মান আসছে কত, 0 আসছে। কেন 0 আসছে, কারণ ও তো এক্স অক্ষ থেকে খণ্ড তো করে নাই, ও এক্স অক্ষকে স্পর্শ করছে, তার মানে খণ্ডিতাংশের পরিমাণ কত 0, এই যে দেখছেন 0 চলে আসছে, প্রমাণ হয়ে গেছে। আর ওয়াই অক্ষ থেকে কতটুকু খণ্ডিত করছে 2√3 পরিমাণ। আশা করি সবাই ক্লিয়ার, তাহলে সবাই এই দ্বিতীয়টা করে দেন, সবাই দ্বিতীয়টা ভাইকে করে দেন এখনই, খুবই ইজি জিনিস কিন্তু, সবাই দ্বিতীয়টা আমাকে এখনই করে দেন, দেখি কে কে পারি। কি বলছে 1-2 কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করছে, তাইলে আবারও ওয়াই অক্ষর খণ্ডিতাংশের পরিমাণ কত। তো দেখেন দুইটা একই রকম প্রশ্ন, সো আমার না দুইটা তো একই প্রশ্ন, দুটো একই রকম না একই প্রশ্ন, তাহলে এটা আর করার দরকার নাই। বাট আপনাকে যদি বলে এক্স অক্ষের খণ্ডিতাংশ কত 2 ইন্টু রুট ওভার জি স্কোয়ার মাইনাস সি, অথবা সূত্র হচ্ছে 2 ইন্টু রুট ওভার আর স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার, ঠিক আছে, আর স্কোয়ার মাইনাস কে স্কোয়ার, ওটা হচ্ছে কি এক্স অক্ষের খণ্ডিতাংশ, ঠিক আছে। আচ্ছা যাই হোক, তো এখন দেখেন আমরা কিন্তু খণ্ডিতাংশ বের করা শিখে গেছি, খণ্ডিতাংশ ক্লিয়ার সবার, কারো সমস্যা থাকলে ভাইকে বলেন। ভাই কিন্তু এখন টাইপ 6-এ চলে যাব, কেমন, সেম কোশ্চেন, হ্যাঁ রাইট সেম কোশ্চেন, আমিও পরে খেয়াল করছি, ঠিক আছে। আচ্ছা মানে ওইখানে হয়তো বা আমি আরেকটা কোশ্চেন আনতে চাইছিলাম যে ওয়াই অক্ষের খণ্ডিতাংশ কত, বা হচ্ছে এক্স অক্ষের খণ্ডিতাংশ কত, এরকম কিছু একটা আনতে চাইছি, বাট হচ্ছে যে ওইটা ভুলে অন্য প্রশ্ন চলে আসছে। তো এখন দেখেন টাইপ 6 কি বলছে, এত কেন্দ্র বিশিষ্ট বৃত্ত যা এত বৃত্তের কেন্দ্র দিয়ে গমন করে তার সমীকরণ নির্ণয় করো। তো এইটা হচ্ছে আপনাদের জন্য একটু হ্যাসেল হবে, কারণ হচ্ছে এখানে অনেক প্রকারের মানে যেই প্রকারের সমীকরণগুলো আসতে পারে ভাইয়া নিয়ে আসছি মোটামুটি, তো এইখানে আপনাদের একটু এখন শিখা লাগবে অনেক কিছু, ঠিক আছে। তো দেখেন এত কেন্দ্র বিশিষ্ট বৃত্ত যা এত বৃত্তের কেন্দ্র দিয়ে গমন করে তার সমীকরণ নির্ণয় করো। সোজা বাংলা কথা চিত্রটা যদি মাথায় কল্পনা করেন, বৃত্তের কেন্দ্র 4,5 দেওয়া আছে আপনাকে, তো এই যে বৃত্তটা হচ্ছে এইটা, যে বৃত্তটা আপনার, তো বলছে এই বৃত্তটা এই বৃত্তের কেন্দ্র দিয়ে যায়, তার মানে এই বৃত্তটা মনে করেন এদিকে কোথাও আছে, এই বৃত্তের কেন্দ্রটা হচ্ছে ধরেন এইটা, তার মানে এই বৃত্তের উপরস্থ একটা বিন্দু আপনাকে দেওয়া আছে, কথা ক্লিয়ার। এই বৃত্তের এই যে দেখেন এই বৃত্তটা কি নীল বৃত্তটা আপনাকে নির্ণয় করতে বলছে, যেটা এই বৃত্তের কেন্দ্র দিয়ে গেছে, এই যে দেখেন এই বৃত্তের কেন্দ্র এটা, তার মানে দেখেন তো এই নীল বৃত্তের উপরস্থ একটা বিন্দু হচ্ছে এটা। তা আমরা কি জানি উপরস্থ বিন্দু যদি বের করতে পারি, উপরস্থ বিন্দুটা কি করবে, এই বৃত্তটাকে কি করবে, সিদ্ধ করবে না, সিদ্ধ করবে। আর আমার কাঙ্ক্ষিত যে বৃত্তটা সেটা তো এই চারটার মধ্যে যে কোনো এক জায়গায় আছে, তাই না, আছে। আচ্ছা যাক, তো এখন আমরা কি করবো, আমরা তো বড় অঙ্ক করবো না, আমরা অপশন টেস্ট করবো এটা, ঠিক আছে। অপশন টেস্ট কেমনে করবো ভাইয়া, দেখেন আমার বৃত্তের কেন্দ্র দেওয়া আছে, এইচ এর মান দেওয়া আছে 4, আর হচ্ছে আপনার কে এর মান দেওয়া আছে কত 5, তাহলে আমার এইচ কমা কে এর মান কত দেওয়া আছে ভাইয়া, এইচ কমা কে এর মান দেওয়া আছে 4,5। তাহলে এখন চিন্তা করেন তো আমার কেন্দ্রটা কি, কেন্দ্র হচ্ছে এইচ ইকুয়াল টু মাইনাস জি আর কে ইকুয়াল টু কত মাইনাস এফ, তাহলে আপনার মাইনাস জি এর মান হচ্ছে 4 আর হচ্ছে এটার মানটা কত হবে -5। আশা করি জিনিসটা বুঝাইতে পারছি, ঠিক আছে। তাহলে কেন্দ্র আমার এইচ কমা জি কি মাইনাস জি কমা মাইনাস এফ, ঠিক আছে। তার মানে এইচ ইকুয়াল টু মাইনাস জি, তাইলে হচ্ছে যে আপনার এইভাবে করে রেজাল্ট আসবে। আচ্ছা তো এখন আমরা এখানে চিন্তা করি এটা কত আসছে, ঠিক আছে। এইটার মধ্যে জি এর ভ্যালুটা কত একটু চিন্তা করেন, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2 ইন্টু জি এর মানটা কত, এখানে জি এর মানটা হবে -4, ঠিক আছে। আপনার এখানে জি এর মানটা কত আছে দেখেন তো, এখানে কি জি এর মানটা -4 আছে, এইচ ইকুয়াল টু কি মাইনাস জি না, দেখেন আমরা কি জানি আরেকবার বলতেছি, এইচ ইকুয়াল টু মাইনাস জি, তা আমার এইচ এর ভ্যালুটা কত, এইচ এর ভ্যালুটা হচ্ছে 4, তাইলে হচ্ছে জি এর ভ্যালুটা কত আসবে -4, চিন্তা করছেন, তাহলে আমার জি এর ভ্যালুটা কত -4। আচ্ছা ভাইয়া এখানে বারবার উল্টা লিখতেছি, ঠিক আছে, এগুলা কিন্তু ভুল করা যাবে না, হ্যাঁ এগুলো কিন্তু ভুল করা যাবে না। আমাদের জি এর ভ্যালুটা কত -4, ঠিক আছে, জি এর ভ্যালুটা কত ভাইয়া -4, তাহলে দেখেন তো এটার মধ্যে জি এর ভ্যালু কত আসবে -4। আবার যদি আমি সেমভাবে অপশন টেস্টের চিন্তা করি, তাহলে আমার এফ এর ভ্যালুটা কত আসবে ভাইয়া, এফ এর ভ্যালুটা আসছে এখান থেকে 5,
ঠিক আছে, এফ এর ভ্যালুটা এখান থেকে কত আসবে 5। এখন আপনি চিন্তা করেন তো আপনার ওখান থেকে এফ এর ভ্যালু কত আসার কথা, কে ইকুয়াল টু কত -f, তাহলে কে এর ভ্যালুটা কত 5, তাহলে -f, তার মানে এফ এর ভ্যালুটা হচ্ছে 5 আসার কথা, -5 আসার কথা। আশা করি বুঝাইতে পারছি। এফ এর ভ্যালুটা কত আসার কথা, এফ এর ভ্যালুটা আপনাকে যেহেতু বৃত্তের কেন্দ্র দেওয়া আছে, সেই কেন্দ্র থেকে আমি বলতে পারি যে আমার জি এর ভ্যালুটা আসার কথা -4 আর এফ এর ভ্যালুটা আসার কথা -5, যেটা আমার বৃত্ত। তো আমি প্রথম সমীকরণে দেখলাম জি এর ভ্যালুটা -4 আসছে, কিন্তু এফ এর ভ্যালুটা 5 আসছে, তার মানে প্রথম সমীকরণ কিন্তু আপনার হবে না। এটার মধ্যে চিন্তা করেন, এটার মধ্যে জি এর ভ্যালুটা আপনার -4 আসবে, ঠিক আছে, এফ এর ভ্যালু -5 আসবে, তার মানে এটা হইতে পারে, এখনই ছেড়ে দিব না। এখানে জি এর ভ্যালুটা +4 আসবে, তার মানে এটা হবেই না, ঠিক আছে। এখানে জি এর ভ্যালুটা দেখেন, এটার মধ্যে জি এর ভ্যালুটা -4, এফ এর ভ্যালুটা -5, তাইলে দেখেন অঙ্ক কিন্তু এখনো মেলে নাই, খেয়াল করছেন। তার মানে আমার উত্তর হবে এই বি আর ডি এর মধ্যে। আরেকবার বলতেছি ভাইয়া টোটালটা, হ্যাঁ, যে আমাকে তো বৃত্তের কেন্দ্র দেওয়া আছে, যে বৃত্ত নির্ণয় করতে হবে কেন্দ্র দেওয়া আছে, তো বৃত্তটা তো এই চারটার মধ্যে যে কোনো একটা। আমি ফার্স্টে কেন্দ্রটা টেস্ট করছি, কিভাবে করছি, কেন্দ্রতে h,5 দেওয়া আছে, তাই না, h,5 দেওয়া আছে, তাহলে আমরা কি জানি h, k ইকুয়াল টু 4,5, তাহলে আমরা কি জানি h ইকুয়াল টু -g, ঠিক আছে, তাহলে -g ইকুয়াল টু কত 4, তার মানে g ইকুয়াল টু কত -4, তো g ইকুয়াল টু -4, তো এই দুটা বাদ যায় কিভাবে সেটা তো বুঝছেন, টেস্ট করছি, তাহলে এই দুটার মধ্যে উত্তর হবে। আচ্ছা ভালো কথা, তাহলে এটাও গেল ভাইয়া, তাহলে আমি বুঝলাম উত্তর বি আর ডি এর মধ্যে আসবে। আপনার কপাল ভালো থাকলে প্রথমবারই মিলে যেত, কপাল ভালো না যেহেতু দুইটা দিছে, তার মানে হচ্ছে এখন আরেকটা টেস্ট করতে হবে। কি টেস্ট করতে হবে, আপনাকে বলছে এত কেন্দ্র বিশিষ্ট বৃত্ত, এটার জন্য আমি টেস্ট করে ফেলছি, এখন বলছে যে এত বৃত্তের কেন্দ্র দিয়ে গমন করে, এই যে বৃত্তটা, এই বৃত্তটা এই সাদা বৃত্তের কেন্দ্র দিয়ে যায়, সাদা বৃত্তের কেন্দ্রটা কত, তাহলে বের করি। দেখেন তো সাদা বৃত্তটা এখানে জি এর মানটা কত হবে 2, আর হচ্ছে আপনার এফ এর মানটা হবে কত 6, জি এর মানটা কত 2, আর সরি এফ এর মান 6 না, এফ এর মান হবে কত 3, আজকে রে ভাই মাথা উলে আছে। আচ্ছা, জি এর ভ্যালু 2 আর এফ এর মান কত 3, তাহলে জি এফ জানি, এখন আমার তো এইচ আর কে দরকার, তাহলে এইচ কে ইকুয়াল টু কত, মানে কেন্দ্রটা অ্যাকচুয়ালি কত, কেন্দ্রটা অ্যাকচুয়ালি হচ্ছে -2, -3। আই হোপ সবাই ক্লিয়ার। তাহলে এখন আপনি চেক করেন যে এই দুইটার মধ্যে কোনটা হচ্ছে সিদ্ধ হয়, -2, -3 বসাইলে। তাহলে এখন দেখেন তো, আমি যদি -2 বসাই, তার মানে আমার x² ইকুয়াল টু 4, -3 বসাইলে হচ্ছে y² ইকুয়াল টু 9, ঠিক আছে, তারপরে -2 বসাইলে এটা কত আসবে +16, তারপরে -3 বসাইলে এটা আসবে কত 30, +59, দেখেন সব যোগ হয়েছে, তার মানে আপনার উত্তর কিন্তু এটা হবে না, ঠিক আছে, সব যোগ হলে ইকুয়াল টু কি শূন্য আসবে, আসবে না। তাহলে ভাই পরেরটা একটু চেক করে দেখাই, তো পরেরটা যদি চেক করি, তাহলে x² ইকুয়াল টু কত 4, y² ইকুয়াল টু কত 9, তারপরে -8x, ঠিক আছে। আচ্ছা একটা জিনিস খেয়াল করেন, আপনার এখানে আর একটা ঘাপলা আছে, এখানে ঘাপলাটা কি ভাইয়া, এই সমীকরণ, আর না ঘাপলা নেই, এই যে দেখেন এখানে -59 দেওয়া আছে, তাই না, আমি যদি সবগুলা মান বসাই, তাহলে তো আমার হচ্ছে যে এটা আর লিখতে হচ্ছে না, মানে বাকিগুলো আর লিখতে হচ্ছে না, সবগুলা মান বসাইলে এখানে জাস্ট মাইনাস দিয়ে দেবো, তাইলেই হচ্ছে। তাহলে এখন যোগ করেন সবগুলা, 16 আর 4 কত 20, 20 আর 30 কত 50, 50 আর 9 কত 59, 59 থেকে 59 গেলে কত 0, তার মানে আমার উত্তরটা হচ্ছে ডি নম্বরটা। আই হোপ সবাই ক্লিয়ার, আই হোপ আশা করি সবাই বুঝতে পারছেন। হ্যাঁ, তাহলে এখন এটা দেখেন, আমার যদি কেন্দ্র থাকে, কেন্দ্র দিয়ে আমি যখন যাচাই করছি দুইটা উত্তর আসছে, তো আমি যদি কেন্দ্র যাচাই না করতাম তাইলে কি হতো জানেন, কেন্দ্র না যাচাই করলে হইতে পারতো যে আমার যে কোনো দুইটা শূন্য চলে আসছে, ঠিক আছে, তখন আবার আপনার কেন্দ্র চেক করতে হতো। এই জন্য আপনাকে দুইটা প্যারামিটার দিচ্ছে, যাতে দুইটা প্যারামিটার টেস্ট করলে আপনি মিলাইতে পারেন। তো বুঝছি অপশন টেস্টটা কিভাবে করছি এই পুরো জিনিসটা কার কার সমস্যা আছে বলেন তো ভাইয়া, এভাবে কম টাইমে শেষ হয়ে যায় কিভাবে, x-4² + y-2² হ্যাঁ, এটা একটা সূত্র, বাট হচ্ছে যে ঠিক আছে এটা দিয়েও করতে পারেন, হ্যাঁ রাইট, এটা দিয়েও করতে পারেন। কি, বৃত্তের কেন্দ্র, এত কেন্দ্র বিশিষ্ট বৃত্ত আর আরেকটা বৃত্তের কেন্দ্র দিয়ে যায়, তো ওই কেন্দ্রটা আপনি হচ্ছে যে বের করে নিলেন, মনে করেন কেন্দ্রটা কত দিয়ে বের করছেন, কেন্দ্রটা হচ্ছে -2, -3। একজন আপু একটা ফর্মুলা দিছে, ঠিক আছে, বলছে ভাইয়া ওই ফর্মুলা দিয়েও তো শেষ হয়, ঠিক আছে, ফর্মুলাটাও আমি দেখাই দিচ্ছি। দেখেন এই বৃত্তের কেন্দ্র আপনাকে দেওয়া আছে, হ্যাঁ, আর হচ্ছে এই বৃত্তের কেন্দ্র আপনি বের করতে পারবেন। তাহলে এই বৃত্তের কেন্দ্রটা কত হবে, কেন্দ্রটা হবে হচ্ছে আপনার এখান থেকে জি এর মানটা কত আসবে, জি এর মানটা হচ্ছে 2 আসবে, আর এফ এর মানটা 3 আসবে, তার মানে এই যে বৃত্ত, এই বৃত্তের কেন্দ্রটা আসবে -2, -3, ঠিক আছে। তাহলে একটা বৃত্ত কেন্দ্র দেওয়া আছে এবং বৃত্তটা হচ্ছে -2, -3 বিন্দুগামী, তাই না, -2, -3 বিন্দুগামী, তাহলে সেক্ষেত্রে আমি কি করব, সেক্ষেত্রে আমি একটা সূত্র লিখব যে x - h² প্লাস y - k², ঠিক আছে, প্লাস y - k² ইকুয়াল টু কি দিব ভাইয়া, ইকুয়াল টু হচ্ছে এই যে এটা কি x1 না, x1 মাইনাস, ঠিক আছে, x1 মাইনাস x², ঠিক আছে, x1 মাইনাস x² প্লাস y1 কোনটা আছে, এই যে y1 হচ্ছে -3, y1 মাইনাস y2², তাহলে y2 কত আছে এইটা,
ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি ঘটনা। আরেকবার বলতেছি, চিন্তা করে দেখেন, এটা মনে করেন আপনার এক্স ওয়াই বিন্দু, ঠিক আছে, এটা হচ্ছে একটা কেন্দ্র, আর হচ্ছে আরেকটা কেন্দ্র পাইছেন যে একটা বৃত্তের কেন্দ্র দেওয়া আছে এবং সেটা হচ্ছে ওই বিন্দুটাগামী। তো ওই বিন্দুটাকে ভাইয়া ধরছি এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান বিন্দুগামী। হ্যাঁ, তাইলে একটা বৃত্তের কেন্দ্র যদি জানি এবং তা যদি অন্য একটা বিন্দুগামী হয়, তাইলে ওই বৃত্তের সূত্র কি হবে? এক্স মাইনাস ওর কেন্দ্র, আচ্ছা এটা এইচ কে দেই, নাইলে আপনার মিলাইতে অসুবিধা হবে। তাহলে এটা হবে এক্স মাইনাস এইচ স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে স্কোয়ার ইকুয়াল টু আপনার এই যে এক্স ওয়ান আছে না, এক্স ওয়ান মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান মাইনাস কে হোল স্কোয়ার, দ্যাটস ইট। ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি ঘটনা। এই সূত্র দিয়েও আপনি করতে পারবেন। তো আমার যেটা সিস্টেম হচ্ছে, আমি চিন্তা করি যে সবসময় অপশন টেস্ট, কারণ অপশন টেস্ট দিয়ে একবারে মিলে যেতে পারে। ঠিক আছে, এটা দিয়ে মিললে হয়তো বা মিলে যেতে পারতো। তো আশা করি অপশন টেস্টটা সবাই বোঝেন। অপশন টেস্টটা কি করছি, এত কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত নির্ণয় করো। তো ফার্স্টে দেখছি যে এই চারটার মধ্যে তো যে কোনো একটা আমার বৃত্ত হবে, তো চারটার মধ্যে কোনটার মধ্যে কেন্দ্র কত সেটা আমি টেস্ট করছি। তো কেন্দ্র টেস্ট করে দেখলাম যে এই দুটার কেন্দ্র সেম আসতেছে, তাহলে এটা বাদ। তো এই দুটা বাদ দিয়ে এই দুটার ক্ষেত্রে চিন্তা করতেছি। এখন বলছে আবার যে এই বৃত্ত দুটা এই বৃত্তের কেন্দ্র দেওয়া যাবে। ঠিক আছে, তো এই বৃত্তের কেন্দ্র বের করছি, কেন্দ্রটা বসাইছি, বসায় দেখছি যে কোনটা মিলে, যেটা মিলে ওইটাই আমার উত্তর। এই হচ্ছে মোটামুটি ঘটনা। সবাইকে ক্লিয়ার? কারো কি সমস্যা আছে নাকি জটিল লাগতেছে? ভাইয়াকে একটু বলিয়েন তো। ভাইয়া কিন্তু এই যে ফর্মুলাও দেখাই দিচ্ছি, ফর্মুলা দিয়ে করলেও আপনার অঙ্ক হবে। হ্যাঁ, কারো সমস্যা আছে? কারো সমস্যা আছে একটু বলিন তো। ভাইয়া মাইনাস টু মাইনাস থ্রি কোথা থেকে আসলো? মাইনাস টু মাইনাস থ্রি কোথা থেকে আসছে আমিও তো ভুলে গেছি। দেখি কোথায় করছি। মাইনাস টু মাইনাস থ্রি, আচ্ছা মাইনাস টু মাইনাস থ্রি কোথা থেকে আসছে আমি বলি। এই যে দেখেন এখান থেকে আসছে, এই যে এখান থেকে আসছে। এই সমীকরণটাকে একটু আমরা লিখি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস সিক্স ওয়াই মাইনাস টুয়েলভ ইকুয়াল টু জিরো। এটা না, এই বৃত্তের কেন্দ্র বের করতে চাই আমি। তো কেন্দ্র যদি বের করতে চাই, আমি আরেকবার ভাঙিয়ে লিখে দিচ্ছি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু ইন্টু জি ইন্টু এক্স প্লাস টু ইন্টু এফ ইন্টু ওয়াই প্লাস সি ইকুয়াল টু জিরো। এই হচ্ছে ঘটনা, তাই না? তাহলে এই বৃত্তের কেন্দ্র কি হবে? এই বৃত্তের কেন্দ্র তো সবসময় এইচ কমা কে। এই বৃত্তের কেন্দ্র কি সবসময় এইচ কমা কে, আর এইচ ইকুয়াল টু কি মাইনাস জি, ওয়াই ইকুয়াল টু কি মাইনাস এফ, তাই না? তাহলে আমার জি এর ভ্যালু কত আসছে? টু, তাহলে মাইনাস জি এর ভ্যালু হচ্ছে মাইনাস টু, আর এফ এর ভ্যালু কত আসছে? থ্রি, তার মানে মাইনাস এফ এর ভ্যালু হচ্ছে মাইনাস থ্রি। দ্যাটস ইট। আশা করি এখন বুঝতে পারছেন যে কোথা থেকে আসছে। হ্যাঁ, তো ভাইয়া তাহলে নেক্সট প্রশ্নে চলে যাই। নেক্সট প্রশ্নে চলে যাই। এই সমীকরণগুলো নিয়ে আপনারা হয়তো বা একটু প্যারা খাবেন, এছাড়া আর এই চ্যাপ্টারে প্যারাদায়ক কিছু নাই। ঠিক আছে, দেখেন এত এত বিন্দু দ্বয়ের, আচ্ছা এখানে আরেকটা সমীকরণ। হ্যাঁ, তাহলে এই যে একটা শেষ, একটা টাইপ শেষ, এই টাইপের কিন্তু অঙ্ক আসে। তারপরে আরেকটা, এত এত বিন্দুদ্বয়ের সংযোজক রেখাংশকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ। ঠিক আছে, এটা হচ্ছে 2 নম্বর টাইপ। এখানে অঙ্ক দেওয়া নাই, জাস্ট আচ্ছা দেওয়া আছে, পয়েন্ট দেওয়া আছে। ঠিক আছে, আচ্ছা এটা কিভাবে হবে আমি বলতেছি। দেখেন একটা বৃত্তের যদি দুইটা প্রান্ত বিন্দু দেওয়া থাকে, মনে করেন একটা বৃত্ত আছে, বৃত্তের এইটা হচ্ছে ব্যাস। ঠিক আছে, এই যে কেন্দ্রগামী ব্যাস। তাহলে এই ব্যাসের এই পয়েন্টটা দেওয়া আছে এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান, আর এই পয়েন্টটা দেওয়া আছে এক্স টু কমা ওয়াই টু। তাহলে এই বৃত্তের যদি আপনাকে সমীকরণ নির্ণয় করতে বলে, আপনি কি করবেন ভাইয়া? আপনি করবেন কি, আপনি করবেন কি ওয়াই মাইনাস ওয়াই ওয়ান করবেন ইন্টু ওয়াই মাইনাস ওয়াই টু করবেন, ডিভাইডেড বাই এক্স মাইনাস এক্স ওয়ান করবেন ইন্টু এক্স মাইনাস এক্স টু করবেন, ইকুয়াল টু কত? মাইনাস ওয়ান। ঠিক আছে, এই হচ্ছে আপনার কাজ। আশা করি বুঝাইতে পারছি। হ্যাঁ, তার মানে একটা বৃত্তের যদি দুইটা প্রান্তবিন্দু দেওয়া থাকে, বা একটা বৃত্তের যদি ব্যাসের দুইটা প্রান্তবিন্দু থাকে, একটা বৃত্তের ব্যাসের দুইটা প্রান্তবিন্দু যদি দেওয়া থাকে, আমি ডিরেক্ট এই ফর্মুলায় চলে যাব। হ্যাঁ, তো ডিরেক্ট এই ফর্মুলায় চলে গেলে আমার কিন্তু অঙ্ক হয়ে যাবে। তাহলে আমার ফর্মুলাটা কি? সবাই একটু ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই ইন্টু ওয়াই মাইনাস ওয়াই টু ডিভাইডেড বাই এক্স মাইনাস এক্স ওয়ান ইন্টু এক্স মাইনাস এক্স টু ইকুয়াল টু মাইনাস ওয়ান। তাহলে এইটা যদি হয়, দেখেন তো সবাই ভাইয়ের সাথে মিলে কিনা। এই যে দেখেন আমাদের এক্স ওয়ান ওয়াই ওয়ান কত দেওয়া আছে? এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান এটা দেওয়া আছে হচ্ছে মাইনাস ফোর কমা থ্রি, আর হচ্ছে এক্স টু কমা ওয়াই টু কত দেওয়া আছে ভাইয়া? এক্স টু কমা ওয়াই টু দেওয়া আছে টুয়েলভ কমা মাইনাস ওয়ান। ঠিক আছে, তাহলে একটু সবাই প্র্যাকটিস করে ফেলেন এখনই। তাহলে এটা কত আসবে? ওয়াই মাইনাস ওয়াই ওয়ান কত? ওয়াই ওয়ান হচ্ছে এই যে দেখেন থ্রি। ঠিক আছে, তারপরে ওয়াই মাইনাস ওয়াই টু কত? ওয়াই টু হচ্ছে মাইনাস ওয়ান, তার মানে মাইনাস মাইনাস প্লাস ওয়ান। তারপরে এক্স মাইনাস এক্স ওয়ান, এক্স ওয়ানের মানটা কত? মাইনাস ফোর, তার মানে এক্স মাইনাস এক্স ওয়ান দিলে এক্স প্লাস ফোর আসবে। ঠিক আছে, তারপরে ওইটা কত? এক্স মাইনাস এক্স টু, এক্স মাইনাস এক্স টু মানে কত? এক্স মাইনাস টুয়েলভ। ঠিক আছে, এক্স মাইনাস টুয়েলভ, এটা ইকুয়াল টু কত ভাই? মাইনাস ওয়ান। এখন ভাই আমার করণীয় কি? এখন করণীয় হচ্ছে এগুলো গুণ দেন, গুণ দিয়ে এই পাশ ওই পাশ করেন, দেখবেন যে অঙ্ক মিলে গেছে। ঠিক আছে, তো ভাইয়া একটু গুণ দিয়ে ফেলি, চলেন। তাহলে ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস থ্রি ওয়াই মাইনাস থ্রি, ঠিক আছে, ইকুয়াল টু মাইনাস এক্স স্কোয়ার মাইনাস টুয়েলভ এক্স
প্লাস হচ্ছে 4x মাইনাস 4 12 48। আমি ভুল করলে আমাকে বলে দিয়েন, হ্যাঁ। আচ্ছা, তাহলে এখন দেখেন এখানে কি আছে, মাইনাস এক্স স্কোয়ার আছে, এটাকে বের করে এই পাশে নিয়ে আসেন, তাহলে এক্স স্কোয়ার নিয়ে আসলাম এই পাশে, আর এখানে ওয়াই স্কোয়ার আছে, মানে বৃত্তের আকার দিচ্ছি পুরোপুরি, হ্যাঁ। আচ্ছা, তারপরে দেখেন এখানে কত আছে, মাইনাস 12x প্লাস 4x। তো মাইনাস 12x আর প্লাস 4x মিলে কত হয়, মাইনাস 8x, আর সামনে মাইনাস থাকার কারণে মাইনাস মাইনাসে প্লাস 8x। তো প্লাস 8xকে এই পাশে নিয়ে আসলে মাইনাস 8x হয়ে যাবে, তাই না? আচ্ছা, তারপরে দিয়ে আমার কি এখানে y আছে, দেখেন তো মাইনাস 3y প্লাস y, তার মানে এখানে মাইনাস 2y আছে, হ্যাঁ। তারপরে ওখানে কত আছে, মাইনাস 48, মাইনাস 48 সামনে আসলে কত, মাইনাস মাইনাসে প্লাস 48, প্লাস 48কে এই পাশে আনলে হচ্ছে আবার মাইনাস হয়ে যাবে, তার মানে মাইনাস 51 ইকুয়াল টু 0। এই হচ্ছে যে আপনার দুইটা, একটা বৃত্তের দুইটা যদি ব্যাসের প্রান্তবিন্দু দেওয়া থাকে তাইলে এই তরিকায় আমি অঙ্কটা করে ফেলবো, ঠিক আছে। এটা বেসিক সূত্রই, এটা দিয়েই আপনি সিকিউর ম্যাথও করবেন, হ্যাঁ। তো এটা দিয়ে এমসিকিউ করতে পারেন, এটা দিয়ে সিকিউ করতে পারেন, ঠিক আছে। এই হচ্ছে মোটামুটি ঘটনা। আমি আশা করব এটাও সবাই পারবেন। এটা কি সবার ক্লিয়ার, নাকি কারো কোথাও সমস্যা আছে? ভাইকে বলতে হবে, ভাইকে একটু বলেন কাইন্ডলি যে ভাইয়া বুঝছি বা ভাইয়া বুঝি নাই, ঠিক আছে। ভাইকে একটু বলেন কাইন্ডলি যে বুঝছি কি বুঝি নাই, ঠিক আছে, একটু জানাই কষ্ট করে। আচ্ছা, তো এটা কি কপি করছিলাম আমি? এটা কপি করার কথা, হ্যাঁ কপি করছি। তাইলে এই পৃষ্ঠাটা আমি ক্লিয়ার করি, কারণ আমি 3 নম্বরটা করবো এখন। সবাই আশা করি 1 আর 2 নম্বর ক্লিয়ার, এগুলো নিয়ে কারো আর সমস্যা নাই। এখন দেখেন ওয়াই অক্ষকে এত বিন্দুতে স্পর্শ করে এবং কেন্দ্র এত রেখার উপর অবস্থিত, চিন্তা করেন। এবার আরেক রকমের বৃত্ত দিচ্ছে, বলছে কি ওয়াই অক্ষকে স্পর্শ করে বৃত্তটা, এই যে বৃত্তটা হচ্ছে এরকম, বৃত্তটা কি করছে, এই যে ওয়াই অক্ষকে স্পর্শ করছে। তো ওয়াই অক্ষকে স্পর্শ করলে কত বিন্দুতে, 0,4 বিন্দুতে স্পর্শ করছে ওয়াই অক্ষকে, হ্যাঁ। তাহলে স্পর্শ করলে, এবং বলছে কেন্দ্রটা হচ্ছে একটা রেখার উপর অবস্থিত, এই যে মনে করেন কেন্দ্রটা হচ্ছে এই রেখার উপর অবস্থিত। এটা কত, 5x মাইনাস 7y প্লাস মাইনাস 2 ইকুয়াল টু 0। এই যে কেন্দ্রটা মনে করেন এরকম কোন একটা রেখা আছে, এই রেখার উপর অবস্থিত, ঠিক আছে। এখন বলছে বৃত্তটার সমীকরণ কত। তো এই যে বৃত্তের সমীকরণ, এখন এত বড় অঙ্ক করে কি আমরা করবো? এটার কোনো শর্টকাট আমার নিজেরই জানা নেই। তাইলে ভাই এটা কেমনে করব? এটা দুইটা তরিকায় করব। কি তরিকায় করব আমি বলি। দেখবো প্রথমে এই বৃত্তটা কোন বিন্দুগামী, 0,4 বিন্দুগামী। তো দেখবো 0,4 দিয়ে কে কে সিদ্ধ হয়, ঠিক আছে, একটু চেক করি চলেন। প্রথমটার মধ্যে যদি বসাই, এক্স এর মান কত, 0 আর ওয়াই এর মান 4, তাহলে 1 নম্বরে যদি বসাই এক্স এর মান 0, ওয়াই এর মান 4 বসালে 16, এক্স এর মান 0 বসালে এটা, ওয়াই এর মান যদি 4 বসাই তাহলে কত, মাইনাস 4 8 32 প্লাস 16। চিন্তা করে দেখেন 16 16 32, 32 থেকে 32 গেলে 0, প্রথমটাই মিলে গেছে। তো পরেরটা একটু চেক করি, এক্স এর মান 0, ওয়াই এর মান কত, 4 4 16, তারপর হচ্ছে এক্স এর মান কত 0, আর ওয়াই এর মানটা কত আসতেছে, মাইনাস 4 8 32 প্লাস 16। ও আল্লাহ, এটাও তো 0 আসতেছে, খেয়াল করছেন? এটাও কি আসতেছে, 0 আসতেছে। 16 16 32, 32 থেকে 32 গেলে 0, এই যে দুইটা মিলে গেছে, হ্যাঁ। আচ্ছা, তাহলে এইগুলো একটু চেক করি। এগুলো যদি চেক করি, এক্স এর মানটা হচ্ছে কত, 0, ওয়াই এর মানটা হচ্ছে 4 4 16, আর হচ্ছে এটার মানটা কত, 0, ওয়াই এর মানটা কত আছে, 4 6 24, ঠিক আছে, মাইনাস 24 প্লাস 8। তাইলে দেখেন এটা কি মিলে, 16 আর 8 24, আল্লাহ এখানে তো সবগুলা মিলে গেছে বস। দেখেন 24 মাইনাস 24 ইকুয়াল টু 0। তার মানে এখানে মোটামুটি বোঝা যাইতেছে, এই যে এইটা বাদে মনে হয় সবগুলো মিলবে। এটাও একটু চেক করে দেখি, যেহেতু ইচ্ছা করতেছে করি। 0 প্লাস হচ্ছে কত, 4 4 16 প্লাস হচ্ছে 0 প্লাস হচ্ছে 4 6 24 মাইনাস 40, আল্লাহ সবগুলো মিলছে, খেয়াল করছেন? সবগুলাই কি করছে, মিলেই গেছে। এখন তাইলে আমি আরেকটা চেকিং করতে পারি। কি চেকিং করতে পারি দেখেন, আমাকে কি বলছে, এই বৃত্তগুলোর কেন্দ্র, মানে যেই বৃত্তটা আমার কাছে চাইছে সেই বৃত্তটার কেন্দ্র এই রেখার উপর অবস্থিত আছে। তাহলে আমি চেক করি এই বৃত্তের কেন্দ্র কত। এই বৃত্তের কেন্দ্র হবে হচ্ছে 2gx, তাই না? জি এর মানটা কত, 6 আছে, তাহলে মাইনাস জি মানে কত, মাইনাস 6। তারপরে এটার এফ এর ভ্যালুটা কত আছে, মাইনাস 4 আছে, তাহলে মাইনাস 4 যদি কেন্দ্র নেই তাহলে হচ্ছে 4, ঠিক আছে। তারপরে এটার ক্ষেত্রে কত হবে, এটার ক্ষেত্রে হচ্ছে মাইনাস 6 আছে, তো মাইনাস 6কে যদি আমি কেন্দ্র বানাই তাহলে এটা হবে কি, প্লাস 6। তারপরে এটার ক্ষেত্রে ইয়ে কত আছে, মাইনাস 4 আছে, মাইনাস 4কে কেন্দ্র নিলে হচ্ছে 6 4, ঠিক আছে। তারপরে এটার ক্ষেত্রে কেন্দ্র কত আছে ভাইয়া, এটার ক্ষেত্রে কেন্দ্র আছে হচ্ছে মাইনাস 4, তো মাইনাস 4 যদি থাকে এটা হচ্ছে 4। তারপরে এটার ক্ষেত্রে কত, মাইনাস 3, তো এটা হবে 3। তারপরে এটার ক্ষেত্রে কত, এটার হবে মাইনাস 4, মাইনাস 3, ঠিক আছে। তাহলে দেখেন আমি হচ্ছে চারটা যে বৃত্ত আছে এই 4টা বৃত্তরে কি করে নিছি, কেন্দ্রগুলা বের করে নিছি। এখন আমার কি বলছে, কেন্দ্রটা হচ্ছে এই রেখার উপর অবস্থিত, তাইলে এই কেন্দ্রটা কি করবে, এই রেখাকে সিদ্ধ করবে। দেখেন আমি ফার্স্টে এই প্রসেসে গেছি, এই প্রসেসে গিয়ে আমি ব্যর্থ হয়েছি, এই প্রসেসে গিয়ে দেখি সবই 0 আসে, তাহলে হইলো না আমার, ঠিক আছে, তাহলে হইলো না, মানে এই সবগুলো বৃত্তই কোনো না কোনোভাবে এই বিন্দু দিয়ে গেছেই, ঠিক আছে, এরকম করে গেছে। তো এখন আমি আবার এটা চেক করি, তো এটা যদি চেক করি মাইনাস 6,4 দিয়ে যদি এই রেখাটা চেক করি তাহলে কি আসবে, মাইনাস 5 6 30, আর হচ্ছে মাইনাস 4 7 28, মাইনাস 2, তার মানে প্রথমটা বাদ, ঠিক আছে, তার মানে প্রথমটা বাদ। 6,4 বসান, তাহলে কত, 5 6 30 মাইনাস 4 7 28 মাইনাস 2, তার মানে এই যে দ্বিতীয়টা, এই যে সি নম্বরটা হইতে পারে। তারপরে এটা চেক করেন, এটা যদি চেক করি কত আসবে, 4 4 16 প্লাস হচ্ছে 3 3 9
মাইনাস হচ্ছে 4 8 32, তারপরে এখানে কত আছে, এটা মনে হয় -6 আছে, তাই না? এগুলো সব হচ্ছে ভাই অপশন টেস্ট, কারণ নাহলে অঙ্ক বড় হবে আপনার। হ্যাঁ, তো এটা চেক করেন তো, 4 4 16 প্লাস 3 3 9, তারপর হচ্ছে -4 8 32 আর হচ্ছে -3 6 18 প্লাস কত 8। তো এইটা যদি হয় ভাইয়া দেখেন তো, 16 আর 9 কত 25, 25 আর 8 কত হয়, 25 আর 8 কত হয় সবাই ভাইয়াকে জানান, 25 আর 8 হয় 33। তো দেখেন এটাও কিন্তু হয় না, 33 থেকে এত বড় রাশি বিয়োগ করলে কিন্তু হয় না, বি নম্বর মিলে নাই। তারপরে এটা চেক করি এবার, তো এটা যদি চেক করি 4 4 16 প্লাস 3 3 9, তারপরে -4 8 32, -3 6 18, -40, এই হচ্ছে ঘটনা। দেখেন 16 আর 9 25, 25 থেকে এত বড় রাশি বিয়োগ দিলে কত শূন্য হয় জীবনও হয় না। তার মানে আপনার উত্তর শুধুমাত্র একটাই মিলছে, উত্তর জানি কোনটা মিলছে আমি ভুলে গেছি, 4 নম্বরও মিলে নাই, বি নম্বরও মিলে নাই, এ মিলে নি, সি নম্বরটা মিলছে। খেয়াল করছেন? তো একটা জিনিস চিন্তা করেন, আপনি যখনই দেখবেন যে দুইটা একরকম চলে আসে, আমি আপনাদেরকে একটা শর্টকাট বলি, যখনই দেখবেন যে দুইটার মধ্যে জিরো আইসা পড়ছে, তাহলে আর এই প্রসেসে যাবেনই না। কারণ হচ্ছে কি, দুইটার মধ্যে জিরো আসলে আপনি দেখবেন যে সেকেন্ড প্রসেস কোনটা আছে। সেকেন্ড প্রসেস কি, এই যে এটার মধ্যে কেন্দ্রগুলো বের করে এটার মধ্যে বসাই দিব, এটা সেকেন্ড প্রসেস। তো দেখেন আমি 4টার মধ্যে করে সময় নষ্ট করছি, তো 4টা করার দরকার নেই, দুইটাই যখন মিলবে থাইমা যাবো, নগদে থাইমা যাবো। তো থাইমা গিয়ে করবো কি, পরের যেই অপশনটা আছে বা পরের যে শর্ত আছে সেটা মিলানোর চেষ্টা করবো। তো আমাকে যেহেতু বলছে এমন বৃত্ত সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র এই রেখার উপর অবস্থিত, তাহলে আমি করছি কি, প্রত্যেকটা বৃত্তের কেন্দ্র বের করছি, কেন্দ্র বের করার পরে করছি কি, বসাইছি, যেটা মিলছে ওইটাই উত্তর। দ্যাটস ইট, শেষ। আশা করি বুঝতে পারছেন, সবার কি মাথা গরম হয়ে গেছে? সি নম্বরটা হবে উত্তর, রাইট? বুঝতে পারছি? তো অপশন টেস্ট করলে এইভাবে, আর অপশন টেস্ট না করলে এই অঙ্কটা আপনারা দেখেন, এই অঙ্কটা যথেষ্ট বড় একটা অঙ্ক। হ্যাঁ, এই অঙ্কটা যথেষ্ট বড় একটা অঙ্ক, মাশাআল্লাহ করে। ঠিক আছে, তাহলে এখন দেখেন পরেরটা বলছে কি, এত কেন্দ্র বিশিষ্ট এবং এক্স অক্ষকে স্পর্শ করে এমন একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করো। চিন্তা করে দেখেন, এত কেন্দ্র বিশিষ্ট এবং এক্স অক্ষকে স্পর্শ করে এমন একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করো। তো এইটা যখন আমি দেখছি, এক্স অক্ষকে স্পর্শ করলে আমার মাথায় আসে হচ্ছে জি স্কোয়ার ইকুয়াল টু সি। ঠিক আছে, তো এখান থেকে আমি কিন্তু চাইলে জি এর মান পাই। আমরা কি জানি, এইচ কমাকে, এইচ ইকুয়াল টু কি মাইনাস জি, এইচ ইকুয়াল টু কি মাইনাস জি। তার মানে আপনার এইচ এর ভ্যালুটা কত দেওয়া আছে, এইচ এর ভ্যালুটা দেওয়া আছে 2, তার মানে আপনার জি এর ভ্যালুটা কত, -2। তাহলে এখন একটা চিন্তা করেন তো, আপনার হিসাবে কি হওয়ার কথা, সি ইকুয়াল টু জি স্কোয়ার, মানে সি ইকুয়াল টু 4 হওয়ার কথা। কোথায় কোথায় সি ইকুয়াল টু 4 আছে, এইখানে আর এইখানে, তার মানে আপনার কিন্তু প্রথম দুটো অপশন বাদ হয়ে গেল। খেয়াল করছেন, প্রথম দুটো অপশন বাদ, কারণ আমার সি ইকুয়াল টু 4 আসার কথা। এখন এখানে যদি একটা +4 একটা -4 হতো, তাহলে কিন্তু আমি ডিরেক্ট উত্তর পেয়ে যেতাম। তো এখন দেখেন প্রথম শর্ত আমি বা দ্বিতীয় শর্ত আমি মিলাই ফেলছি, একটা শর্ত দিয়ে আমি কিন্তু অ্যানালাইসিস করে ফেলছি। এখন বলছে কি, এত কেন্দ্র বিশিষ্ট, 2 4 কেন্দ্র বিশিষ্ট, তাহলে আমার দেখতে হবে এখানে কোনটার কেন্দ্র কোনটা আছে। তো চিন্তা করেন, 2 4 যদি কেন্দ্র হয়, এটা তো 8x আছে, তার মানে 2 ইন্টু এটা কত, -g ইন্টু এক্স। এইটার ক্ষেত্রে আমার এইচ এর ভ্যালুটা কত, এটার ক্ষেত্রে আমার এইচ এর ভ্যালুটা হবে 4, কিন্তু আমার এইচ এর ভ্যালু তো হওয়ার কথা 2, এইচ এর ভ্যালু 2 হয় এখানে, আর আপনার কে এর ভ্যালু 4 হয় এখানে, তার মানে আপনার উত্তর কিন্তু বি নম্বরটা। সবাই কি বুঝতে পারতেছি? বৃত্তের সমীকরণগুলো তো যথেষ্ট বড় বড়, তো যেগুলো একদমই না করা যায় না ওগুলো তো সূত্র দেখাচ্ছি, কিন্তু যেগুলো অপশন টেস্ট করা যায়, আপনার চিন্তা করতে হবে এভাবে, বৃত্তের সমীকরণ আসলেই যতই শর্ত দেওয়া থাক, শর্তগুলো আমি বুঝে বুঝে অপশন টেস্ট করব, অপশন টেস্ট করলে আমার উত্তর মিলে যাবে। ঠিক আছে, খেয়াল করে দেখেন, এখন কিন্তু ধীরে ধীরে ইজি হবে, আপনি বাসায় যত প্র্যাকটিস করবেন তত দ্রুত মিলবে। ঠিক আছে, বুঝতে পারছি সবাই? এটা যে বি নম্বর, সবাই ক্লিয়ার? কে কে বুঝি নাই ভাইয়া? আগের টাইপটা আরেকবার রিপিট করবেন না ভাইয়া? নীলা চৌধুরী বলছে, তাহলে কি না বলে পারি? নীলা চৌধুরী বলছে বিদায় অবশ্যই বলতে হবে, কিন্তু আগের টাইপ কোনটা এটা বলে গেছি। আচ্ছা, এইটা আগের টাইপটা যদি আরেকবার বলি আপনাকে, বাকি সবাইকে বুঝছেন পরেরটা? এটা বলেন। দেখেন কি বলছে, ওয়াই অক্ষকে এত বিন্দুতে স্পর্শ করে। ঠিক আছে, ওয়াই অক্ষকে এত বিন্দুতে স্পর্শ করে, তাহলে ওয়াই অক্ষকে যেহেতু স্পর্শ করছে একটা বৃত্ত, হ্যাঁ, এমন একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা ওয়াই অক্ষকে 0 4 বিন্দুতে স্পর্শ করে। তার মানে বৃত্তের উপরস্থ একটা বিন্দু হচ্ছে 0,4। তা আমি ফার্স্টে করছি কি, 0,4 বসায় দেখছি যে কোনটা বৃত্তকে সিদ্ধ করে। তো খুবই মজার বিষয় হচ্ছে 4টাই বৃত্তকে সিদ্ধ করছে। তার মানে কি, এই অপশন দিয়া বা এই শর্ত দিয়ে আমি কোনো কাজ করতে পারলাম না। ঠিক আছে, তাহলে 0 4 বিন্দু দিয়ে স্পর্শ করে, এটা বাদ, এটা শেষ। তারপরে কি করছি, বলছে যে এই বৃত্তটা, যে এই বৃত্তটার কেন্দ্র হচ্ছে একটা রেখার উপর অবস্থিত, রেখার সমীকরণ এই যে এটা দেওয়া আছে। ঠিক আছে, তাহলে আমি চিন্তা করলাম যে এখানে প্রত্যেকটা বৃত্ততে আমি চাইলেই কেন্দ্র বের করে ফেলতে পারি, ধুমধাম চোখে দেখে কিন্তু কেন্দ্রগুলো বের করে ফেলতে পারি আমরা এখন, তাই না? তাহলে এই কেন্দ্রগুলো বের করছি, তো আমি দেখলাম যে এইটা যদি এই কেন্দ্রের উপর অবস্থিত হয়, মানে হচ্ছে কেন্দ্রটা তো এই রেখার উপর অবস্থিত, তাহলে কেন্দ্রের বিন্দুটা যদি আমি রেখার মধ্যে বসাই, রেখাটা সিদ্ধ হবে না? সিদ্ধ হবে। তাহলে আমি করলাম কি, -6,4টাকে এই রেখার উপর বসাইলাম, সিদ্ধ হয়েছে কিনা দেখলাম যে হয় নাই। তারপরে দুটো করলাম, সিদ্ধ হয় নাই, শুধু এই একটা সিদ্ধ হয়েছে, তার মানে বুঝছি ওকে ডান, বুঝতে পারছি হয়েছে। ঠিক আছে, আচ্ছা এই প্রশ্নটা, এই যে এই প্রশ্নটা, হ্যাঁ, এই যে এই প্রশ্নটা হচ্ছে একটা
কি বলে ঢাকা ইউনিভার্সিটিতে আসা প্রশ্ন। হ্যাঁ, আমি এমনি মনে হলো যেহেতু এই রিলেটেড জিনিস পড়াচ্ছে একটু দেখায় দিই, তাহলে আপনাদের চিন্তা ভাবনা করতে একটু সুবিধা হবে। হ্যাঁ, এটা কিন্তু আপনাদের এইচএসসি পরীক্ষা আসে নাই, ঠিক আছে? সো প্যারা খেয়েন না। আচ্ছা সিয়াম ভাই এখন কি ক্লিয়ার? সিয়াম ভাই বাকি সবাই একটু ভাইয়াকে জানাই যে ভাইয়া ক্লিয়ার হয়েছে কি হয় নাই। হ্যাঁ, তাহলে আমাদের কিন্তু এগুলা শেষ, ঠিক আছে? তো এখন দেখেন, ও আচ্ছা এইখানে আছে, বলছি কি এত বিন্দুগামী এবং এত বৃত্তের সাথে এক কেন্দ্রিক বৃত্তের সমীকরণ। ঠিক আছে, চিন্তা করেন কি বলছে, একটা বৃত্ত এই বিন্দু দিয়ে যায় এবং ওই বৃত্তটা এই বৃত্তর সাথে এক কেন্দ্রিক। এক কেন্দ্রিক মানে কি, মানে হচ্ছে প্রথম বৃত্তটা মনে করেন এইটা, তার কেন্দ্র হচ্ছে এইটা, প্রথম বৃত্তটা এটা, তার কেন্দ্র এটা। দ্বিতীয় বৃত্তটা মনে করেন এইটা, দ্বিতীয় বৃত্তের কেন্দ্রও এটা। এই জন্য বলছে এক কেন্দ্রিক, মানে দুজনের কেন্দ্র একই জায়গায়। তাহলে এখন দেখেন এটা অপশন টেস্ট করলে হবে, এটা তার আমার বলা লাগবে না। এমন একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করো, মনে করেন যে এই বৃত্তটা নির্ণয় করতে বলছে যে হচ্ছে 3,-1 বিন্দুগামী, এটা আপনি জানেন। তারপর হচ্ছে এই বৃত্তটা হচ্ছে ওই বৃত্তের সাথে এক কেন্দ্রিক, মানে হচ্ছে দুজনের কেন্দ্র সেম। তো দুজনের কেন্দ্র যদি সেম হয়, এই যে ওর কেন্দ্রটা আপনি বের করে নেন, ওর কেন্দ্রটা কত আসবে? ওর কেন্দ্রটা আসবে হচ্ছে 3,-4, তাই না? এই যে দেখলে বোঝা যায় 2 × g × x, তাহলে মাইনাস জি কত আসে? 3 আসে। 2 × f × y, তাহলে মাইনাস এফ কত আসে? -4 আসে। তার মানে এই যে কেন্দ্রটাও আপনি জানেন 3,-4। তো এইখান থেকে কিন্তু আপনি অপশন টেস্ট করে এখন বের করতে পারবেন যে এই 3-1 এই বৃত্তকে সিদ্ধ করবে। তো দেখেন কোনটা কোনটা সিদ্ধ করে, ঠিক আছে? তো ওইটা যদি মনে না চায় তাহলে দেখবেন যে কেন্দ্র কোনটা সেটা দেখেন। সবগুলোর কেন্দ্র দেখলে হয়তো আপনার মিলে যেতে পারে, ঠিক আছে? তবে সবগুলোর কেন্দ্র দেখলে এখানে মিলবে না, কারণ এটার কেন্দ্র আর এটার কেন্দ্র সেম আসবে, যা বুঝতেছি, ঠিক আছে? দুইজনের কেন্দ্র আবার সেম আসবে। তো আপনি দুইটাই টেস্ট করলে দেখবেন যে একটা অপশনের উত্তর চলে আসছে, ঠিক আছে? সবাই একটু করে দেন তো দেখি। ভাই প্রান্ত বিন্দুটা বুঝি নাই, মানে হচ্ছে ব্যাসের প্রান্তবিন্দু বুঝেন নাই, ঠিক আছে? ওটা বলবো আমি, টেনশন নাই, ঠিক আছে? একটু পরে বলবো। বাট এটা কি ক্লিয়ার? এটা কেমনে করবো বুঝছি। দুইটা করে বিন্দু সব জায়গায় দেওয়া আছে, সবগুলা সমীকরণই দুইটা করে বিন্দু দেওয়া থাকতেছে। বিন্দু দুইটারে বসায় খালি সিদ্ধ করে আমরা টেস্ট করব, তাইলে আমাদের বৃত্তের সমীকরণ রিলেটেড সমস্যা হয়ে যাবে বা মিলে যাবে, ঠিক আছে? আচ্ছা, একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে এবং এত রেখাটি বৃত্তটাকে স্পর্শ করে। নতুন কথা, চিন্তা করে দেখেন, নতুন কথা কিন্তু কাজ করব পুরাতন, ঠিক আছে? কি বলছে? এত বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র -1, তো ফার্স্টে টেস্ট করি কোন বৃত্তের কেন্দ্র -1 না। এখন একটা মজার জিনিস দেখেন, সবাই আবার 2 দিয়ে গুণ করছে, তাইলে এটাকে কিন্তু 2 দিয়ে ভাগ করতে হবে। তার মানে x² + y² -4x - 6y + 17/2, এই হচ্ছে ঘটনা। আশা করি বুঝাইতে পারছি। প্রথম সমীকরণ কিন্তু এইটা, ঠিক আছে? তো এটা যদি প্রথম সমীকরণ হয়, এই সমীকরণে দেখেন তো ওর কেন্দ্র কত। এই সমীকরণে যদি আমরা দেখি ওর কেন্দ্র আসবে হচ্ছে 2,3, কিন্তু আপনারা যেই বৃত্তের সমীকরণ বলছে তার কেন্দ্র তো -1, তার মানে এটা তো প্রথমটা হবেই না, ঠিক আছে? তো দ্বিতীয় বৃত্ত যদি করতে যাই, দ্বিতীয় বৃত্তের কেন্দ্র হচ্ছে হবে না, তাও হবে না। কেন হবে না আমি বলি। 2 দিয়ে যখন ভাগ দিবেন তখন এটা আসবে -2x, আর 2 দিয়ে যখন ভাগ দিবেন এটা হবে -4y। তাহলে এটাকে যখন হচ্ছে আমরা 2gx আকৃতিতে সাজাবো, এটার কেন্দ্রটা আসবে হচ্ছে 1, এটা কত হবে? 1,2 হবে এটার কেন্দ্র। তার মানে এই সি নম্বরটাও আপনার উত্তর হবে না। তাহলে এবার এটা চেক করি, চলেন। এটা যদি চেক করতে যাই, এখানে তো কোনোটাই আমি উত্তর দেখতেছি না। কারণ কি? কারণ হচ্ছে যে এমন একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করে যার কেন্দ্র -1, এখানে তো কোনো বৃত্তের কেন্দ্রই -1 আসে কি? আমাকে একটু বলেন তো সবাই, কোনো বৃত্তের কেন্দ্র কিন্তু এখানে -1 আসে না, আমি দেখতেছি না। এখানে হয়তো বা ভুল আছে, একটু জানান তো সবাই। কোনো বৃত্তের কেন্দ্র কিন্তু এখানে আসে নাই, ঠিক আছে? এটার কিন্তু উত্তর হবে না, এটার উত্তর ব্ল্যাঙ্ক। কিভাবে বুঝলেন ভাইয়া? আমাকে প্রথম শর্ত বলছি কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে, তাহলে এই চারটার যে কোনোটার কেন্দ্র হবে। তো এখানে চারটার কোনোটার কেন্দ্র -1 আসে না, কারণ হচ্ছে -1 আসতে হইলে একটা 2x আর একটা 2y হইতে হবে, ঠিক আছে? 2x 2y কি কোথাও আছে? 2x 2y কোথাও নেই। 2x 6y, 6x 10y, 8x 12y, 4x - 8y, 2 দিয়ে ভাগ করলে 2x 2y আসে না কোনোটা। তাহলে 2x 2y যদি না আসে, এটার উত্তর কি হবে? ব্ল্যাঙ্ক। তো এরকম যদি ব্ল্যাঙ্ক থাকে পরীক্ষার হলে কি করবো ভাই? ব্ল্যাঙ্ক রেখে দিয়ে আসবো, এটা নাম্বার পেয়ে যাবেন, টেনশন নাই, ঠিক আছে? প্রশ্ন ভুল, ঠিক আছে? আশা করি ক্লিয়ার। কারো কি সমস্যা আছে? আচ্ছা, দুই বিন্দুগামী সরল রেখার সূত্র। দুই বিন্দুগামী সরল রেখা না রে, ব্যাস, ঠিক আছে ভাইয়া? বলতেছি ওটা আরেকবার বলে দিচ্ছি, দেখেন। একটা বৃত্তের ব্যাসের দুইটা প্রান্ত বিন্দু দেওয়া আছে, একটা হচ্ছে x1, y1, আর একটা হচ্ছে x2, y2। একটা বৃত্তের ব্যাসের দুইটা প্রান্তবিন্দু দেওয়া আছে। এখন ব্যাসের প্রান্তবিন্দু দেওয়া মানে কি? ব্যাসের প্রান্তবিন্দু দেওয়া মানে মধ্যবিন্দুটা হচ্ছে বৃত্তের কেন্দ্র। তাহলে ব্যাসের প্রান্তবিন্দু দেওয়া মানে বৃত্তটা হচ্ছে এই যে এরকম,
ঠিক আছে? তো এই বৃত্তের সূত্র যেটা বা এই বৃত্তের সমীকরণটা নির্ণয় করবো ডিরেক্ট সূত্রের মাধ্যমে, কোনো সমস্যা নেই। অথবা আপনি যদি চান অপশন টেস্টও করতে পারেন। এই যে ব্যাসের প্রান্ত বিন্দু দেওয়া মানে হচ্ছে এই বিন্দুটাও এই সমীকরণটা সিদ্ধ করে, এই বিন্দু এই সমীকরণটা সিদ্ধ করে, কোনটা সিদ্ধ করে ওইটা হলেও হয়। বাট এটা আমরা একটু সূত্রটা শিখি, তাহলে আমাদের সিকিউর জন্য লাভবান হব। সূত্রটা কি? y মাইনাস y1 ইন্টু y মাইনাস y2 ডিভাইডেড বাই এক্স মাইনাস এক্স ওয়ান, এটা বইয়ের সূত্র, সো এটা মুখস্থ করলে কোনো সমস্যা নেই, ইন্টু এক্স মাইনাস এক্স টু ইকুয়াল টু কত? -1। ঠিক আছে? এইটাই হচ্ছে যে আমার ব্যাসের প্রান্তবিন্দু দেওয়া থাকলে একটা বৃত্তের সমীকরণের সূত্র। ঠিক আছে? এই হচ্ছে ঘটনা। তো এটা একটু সূত্র দেখবেন, তাইলেই পারবেন। আর অপশন টেস্ট দেখাই দিছি, যাবতীয় সকল বৃত্তের সমীকরণ পরীক্ষার হলে বৈশা করার কোনো দরকার নাই। শর্টকাট শিখলে শিখলেন, বা ভাইয়া একটা বেসিক শর্টকাট শিখাই দিলাম যে অপশন টেস্ট, সবগুলো বৃত্তের সমীকরণ অপশন টেস্ট করে আপনি মিলাই ফেলতে পারবেন। ঠিক আছে? একদম জগতের সকল আপনার বৃত্তের সমীকরণ অপশন টেস্ট করে মিলাই ফেলা যায়। এইটাই হচ্ছে আপনার জন্য সবথেকে বড় শর্টকাট। প্রত্যেকটার জন্য আলাদা শর্টকাট মুখস্থ করার থেকে একটা শর্টকাট মাথায় রাখা ভালো, ঠান্ডা মাথায় করলে অঙ্ক মিলে যাবে। কেমন? দেখি তো কারো কোথাও সমস্যা আছে কিনা। আরেকটা বলতেছে জি ইকুয়াল টু -2 হইলেও কিভাবে? ওরে বাপরে, কোন জায়গার প্রশ্ন কোন জায়গায় করে। এটার কথা বলতেছেন জি ইকুয়াল টু -2 কিভাবে হয়? আপনি একটু, ও আচ্ছা, এটার কথা বলতেছেন। আমি জানি না আসলে কোনটার কথা বলতেছেন, বাট আপনি দেখেন এইটাকে যদি ভাগ করেন, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x মাইনাস 6y প্লাস 17/2, তাই না? তার মানে এটা কত হবে? 2 ইন্টু জি এর মানটা কত আসবে? -2, 2 ইন্টু জি ইন্টু এক্স। তাহলে জি এর মান -2 হলে আমার এইচ এর মানটা কত আসবে? 2 আসবে। জি এর মান যদি এখানে 6 হয়, সরি জি এফ, আচ্ছা এফ এর মানটা যদি এখানে 6 হয়, ঠিক আছে, বা হচ্ছে যে এই যে দেখেন টোটাল এফ এর মানটা এখান থেকে কত পাবো? এফ এর মানটা পাবো -3 যদি হয় তাহলে আপনার কে এর মানটা কত আসবে? 3 আসবে। ঠিক আছে? তো ভাইয়ার এগুলো একটু মুখে আসতেছে না, জি এফ মাইনাস এইচ কে মাইনাস জি মাইনাস এফ, ঠিক আছে, মুখে আসতেছে না ঠিকভাবে, বাট আশা করি আপনারা বুঝতে পারছেন। হ্যাঁ, তো এইভাবে করবেন। আপু এই যে এটা প্রশ্নটা কে করছে? এই প্রশ্নটা করছে নেহা আপু। নেহা আপুকে বলতেছি একটু ঠান্ডা মাথায় বাসার মধ্যে ক্যালকুলেশন করবেন, দেখবেন যে মিলে যাবে। হ্যাঁ, একদমই টেনশন নিয়েন না, যা শিখছেন তাই। দেখেন টাইপ 7 কি বলছে? এত বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করে বা এক্স অক্ষকে ছেদ করে, উৎপন্ন জ্যায়ের দৈর্ঘ্য কত? তো এবার একটা জিনিস খেয়াল করেন, এটা মানে কি বলছে? এত বৃত্তটি এক্স অক্ষকে ছেদ করে, একটা বৃত্ত আছে, এই যে আপনার এক্স এক্সিস আছে, এখন বৃত্তটা এক্স এক্সিসকে যখন ছেদ করে, ছেদাংশ দেখেন তো এটা না, খণ্ডিতাংশ এটা না, এইটাই হচ্ছে উৎপন্ন জ্যাটা। তাহলে এই ছেদ করলে এটার উৎপন্ন জ্যা কত হবে? 2 ইন্টু √g² - c। তখন মনে হয় এটা ওখানে দিতে চাইছে, এটা বলে এখানে চলে আসছে। ঠিক আছে? তাহলে এখান থেকে জি এর ভ্যালু কত হবে ভাইয়া? জি এর ভ্যালু হবে -2। ঠিক আছে? তারপরে এখান থেকে এফ এর ভ্যালুটা কত হবে ভাইয়া? এফ এর ভ্যালুটা হবে -5। আর হচ্ছে এখান থেকে সি এর ভ্যালুটা কত হবে? 0। তাহলে জি এর ভ্যালু -2 হলে এটা 4। ঠিক আছে? আর হচ্ছে সি এর ভ্যালু তো 0ই, তাহলে এটা কত হবে? 2 ইন্টু 2, তার মানে 4 আসবে। এই যে উত্তরটা হচ্ছে সি নম্বরটা। সবাই বুঝছি? এই জাতীয় প্রশ্ন কিন্তু আমার পরীক্ষার হলে আসবে। হ্যাঁ, তো আপনি জ্যায়ের দৈর্ঘ্য দেখে আপনি ভয় পাবেন। তো বৃত্তের ব্যাস ভিন্ন, এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যোগ করলে যেই রেখা পাওয়া যায় সবই বৃত্তের জ্যা। ঠিক আছে? এই যে যেমন ধরেন আপনি বলতে পারেন যে ভাইয়া এখান থেকে এখানে দিলাম, এটা কি বৃত্তের জ্যা? হ্যাঁ, এটাও জ্যা। তারপরে এইখান থেকে এখানে দিলাম, এটা কি বৃত্তের জ্যা? হ্যাঁ, জ্যা। কিন্তু ভাইয়া এই যে মনে করেন এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র দিয়ে এদিক থেকে এদিকে গেলাম, এটা কি বৃত্তের জ্যা? এটারে বলা হয় বৃহত্তম জ্যা, বাট এটা হচ্ছে বৃত্তের ব্যাস। এটা কি বৃত্তের ব্যাস, এটাকে বৃহত্তম ব্যাস হচ্ছে বৃত্তের বৃহত্তম জ্যা। ঠিক আছে? তো এই হচ্ছে ঘটনা। তা আপনারা যদি বলে বৃত্তের বৃহত্তম জ্যা বের করো, মাথা খারাপ করেন না, ব্যাসটা বাইর করে দিবেন, শেষ। ঠিক আছে? ব্যাস কি? ব্যাসার্ধের দ্বিগুণ। ব্যাস কি? ব্যাসার্ধের দ্বিগুণ। পোলাপান ক্লিয়ার? বুঝতে পারছি? পোলাপান ক্লিয়ার? বুঝতে পারছি? আচ্ছা, কে প্রশ্ন করতেছে সেটা নিয়ে আপনারা মাথা গরম করিয়েন না, ওরা অনেক এক্সপার্ট। ঠিক আছে? ওরা সামনে অনেক ভালো করবে ইনশাল্লাহ। তো দেখেন এত সরল রেখাটা এত বৃত্তে যে জ্যা উৎপন্ন করে সেটার দৈর্ঘ্য কত? চিন্তা করেন, প্রশ্ন প্যাটার্ন কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এই সরল রেখাটা এই বৃত্তে যেই জ্যা উৎপন্ন করছে সেটার দৈর্ঘ্য কত? দেখেন এইটা এখন বুঝতে হবে। এই জিনিসটা যদি বুঝেন অনেক লাভবান হবেন অ্যাডমিশনের জন্য, আপনার পরীক্ষার জন্য। পরীক্ষা এগুলো আসে। হ্যাঁ, আচ্ছা, তো দেখেন আপনার বৃত্তটা হচ্ছে এইটা। এখন এই বৃত্তটা দেখে আমি কি বুঝতেছি? x - h² প্লাস y - k² = r², x - 0² প্লাস y - 0², মানে বৃত্তের কেন্দ্রটা হচ্ছে 0 0 বিন্দু। ঠিক আছে? x² y² এরকম যদি দেখেন ডিরেক্ট, তাইলে হচ্ছে কি এটা 0 0 বিন্দুতে আছে। আর হচ্ছে এই যে ব্যাসার্ধ কত? 4। ব্যাসার্ধ কত? 4, কারণ r² = 16, আর এর মানটা কত? 16। ঠিক আছে? তাইলে ব্যাসার্ধের মান 4, r = 4, এটাও আমি বুঝছি। এখন বলছে এই সরল রেখাটা বৃত্তে যেই জ্যা উৎপন্ন করে সেটার দৈর্ঘ্য নির্ণয় করো। এখন দেখেন মনে করেন এই সরলরেখাটা এটা,
ধরলাম এটা এক্স মাইনাস ওয়াই প্লাস টু ইকুয়াল টু জিরো, এই হচ্ছে সরলরেখাটা। তো বলছে এই সরলরেখাটা বৃত্ত দিয়ে গেছে, বৃত্ত দিয়ে যাওয়ার ফলে এই যে এখানে কি উৎপন্ন করছে, একটা জ্যা উৎপন্ন করছে। এই জ্যায়ের দৈর্ঘ্য কত, এইটাই আপনারা প্রশ্ন করছে। ঠিক আছে, এটা আপনারা কি করছে, প্রশ্ন করছে। তো এই জ্যায়ের দৈর্ঘ্য বাইর করতে হলে একটা জিনিস বা একটা থিওরি আপনাকে মাথায় রাখতে হবে। ঠিক আছে, বৃত্তের যেই কোনো জ্যায়ের উপর কেন্দ্র থেকে যদি আমি একটা লম্ব আঁকি, বৃত্তের যেই কোনো জ্যা, এই যে এটা একটা জ্যা না, এই হলুদটা এটা একটা জ্যা, কেন্দ্র থেকে বৃত্তের যেই কোনো জ্যায়ের উপর যদি আমি লম্ব আঁকি, তাইলে এই যে লম্বের যে বিন্দু না, এটা হয় কি জ্যায়ের মধ্যবিন্দু হয়। এটা কি হয়, জ্যায়ের মধ্যবিন্দু হয়। এটা কি হয় সবসময়, জ্যায়ের মধ্যবিন্দু হয়। আপনাকে অনেক সময় প্রশ্ন এরকমও বলতে পারে জ্যায়ের মধ্যবিন্দুটা বাইর করো। ঠিক আছে, যদিও এটা বলবে না, কারণ হচ্ছে যে জ্যায়ের মধ্যবিন্দু বাইর করতে বললে আপনাকে হয়তো বা মধ্যবিন্দু দেওয়া থাকবে, অপশন টেস্ট করবেন, মিলা যাবে। ঠিক আছে, এই হচ্ছে ঘটনা। তো আর মধ্যবিন্দু বাইর করা ওগুলো হচ্ছে সিকিউর প্রশ্ন দেয়। তো আপনাকে এখানে কি বলছে, এই জ্যায়ের দৈর্ঘ্য বাইর করো। তো প্রথম শর্ত কি মাথায় রাখবো, বৃত্তের ব্যাস ভিন্ন অন্য যেই কোনো জ্যায়ের উপর যদি কেন্দ্র থেকে লম্ব আঁকি, এই যে লম্ব বিন্দুটা এটা হচ্ছে কি, এটা হচ্ছে মধ্যবিন্দু হয়। ঠিক আছে, আচ্ছা এটা গেল। আচ্ছা আরেকটা জিনিস, এটা যদি মধ্যবিন্দু হয় তাইলে কেন্দ্র থেকে অঙ্কিত লম্ব জ্যাকে সমান দুই ভাগে ভাগ করে, তার মানে এইদিকে একটা ভাগ এইদিকে একটা ভাগ, সমান দুইটা ভাগে ভাগ হয়েছে। ঠিক আছে, এখন দেখেন এটুকু তো বুঝছেন, এটুকু বুঝলে এটা তো লম্ব, এটাও বুঝছেন। আর দেখেন তো এইখান থেকে এটা কি, এই যে কেন্দ্র থেকে এই পর্যন্ত দূরত্ব, এটা বৃত্তের ব্যাসার্ধ সমান না, এটা কি বৃত্তের ব্যাসার্ধ সমান না? তাহলে দেখেন তো এই 4, এটা কি আপনি জানেন? এই 4 মানে এই ব্যাসার্ধের মানটা কত, 4, এটা আপনি জানেন না? জানেন। এখন দেখেন তো আমি কিন্তু আপনাদেরকে শিখাইছি যে কোনো একটা বিন্দু থেকে একটা সরলরেখার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য বের করা শিখাইছিলাম, লাস্ট ক্লাসে শিখাইছিলাম সরলরেখার ক্লাসে। ঠিক আছে, লাস্ট ক্লাসে শিখাইছিলাম সরলরেখার ক্লাসে কিভাবে করছিলাম আপনাদের মনে পড়ে? ওই যে ax1 প্লাস by1 প্লাস c1 ডিভাইডেড বাই রুট ওভার a স্কোয়ার প্লাস b স্কোয়ার, যে কোনো একটা বিন্দু থেকে একটা সরলরেখার উপর অঙ্কিত লম্বের সূত্র আর কি। ঠিক আছে, তাহলে আপনার বিন্দুটা কত, 0 0 বিন্দু। তো 0 0 বিন্দু থেকে যদি হয় তাহলে দেখেন তো আপনার এর মান তো অলরেডি 1, তার মানে 1 ইন্টু 0 মাইনাস 1 ইন্টু 0 প্লাস 2 ডিভাইডেড বাই রুট ওভার a স্কোয়ার প্লাস b স্কোয়ার, 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। তাহলে এখান থেকে আপনি কি পাবেন, এখান থেকে হচ্ছে যে এই লম্বের দৈর্ঘ্য আপনি পাবেন। যে কোনো একটা বিন্দু থেকে একটা রেখার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্যের সূত্রটা কি আরেকবার লিখে দিচ্ছি, ভুলে গেছেন হয়তো অনেকেই। ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0, রেখার উপর x1, y1 বিন্দু থেকে অঙ্কিত লম্বের দৈর্ঘ্য হয় ax1 প্লাস by1 প্লাস c ডিভাইডেড বাই রুট ওভার a স্কোয়ার প্লাস b স্কোয়ার। এই হচ্ছে ঘটনা। ঠিক আছে, এই যে অঙ্কিত লম্বের দৈর্ঘ্য হচ্ছে এটা। তাহলে ভাইয়া এখানে কি করছে, এই যে এক্স এর সামনে 1 ছিল, 1 ইন্টু 0, এটা 0, তারপরে এটা 2 ডিভাইডেড বাই রুট ওভার a স্কোয়ার প্লাস b স্কোয়ার। তাহলে এটা কত আসবে, উপরে আসবে হচ্ছে 2 আর নিচে আসবে কত, 1 প্লাস 1 মানে হচ্ছে রুট 2। তাহলে 2 বাই রুট 2 মানে কত, রুট 2। তার মানে দেখেন তো আপনার এই লম্বের দৈর্ঘ্যটা কত, রুট 2। খেয়াল করছেন? তাহলে দেখেন আমি অলরেডি এটার দৈর্ঘ্য জানি, এই ব্যাসার্ধ এটার কারণে এটা 4 জানি। তাহলে এটা কি একটা সমকোণী ত্রিভুজ, তাহলে আমরা কি জানি, অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। তাহলে এইখান থেকে মনে করেন এই অংশটা জানেন না, খালি এই যে অর্ধেক অংশ যেটা জ্যায়ের যে অর্ধেক অংশ, এই এক্সটা জানেন না। তো এই এক্সটা আমরা বের করবো এখন। দেখেন তো অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, তাই না? তাহলে এখন দেখেন তো এক্স স্কোয়ার ইকুয়াল টু আপনার কত আসতেছে, 16 থেকে 2 গেলে কত থাকে, 14 থাকে। 16 থেকে 2 গেলে কত থাকে ভাইয়া, 14 থাকে। তাহলে এক্স ইকুয়াল টু কত, রুট ওভার 14 থাকতেছে, তাই না? আচ্ছা এক্স ইকুয়াল টু কত, রুট ওভার 14 থাকতেছে। এখন চিন্তা করেন তো, আপনাকে বলছে জ্যায়ের দৈর্ঘ্য বের করতে, মানে এই টোটাল দৈর্ঘ্য বের করতে বলছে, তার মধ্যে অর্ধেক দৈর্ঘ্য আপনি পাইছেন রুট ওভার 14। তাহলে টোটাল দৈর্ঘ্য কত, 2 ইন্টু রুট ওভার 14। ঠিক আছে, 2 ইন্টু রুট ওভার 14 পাইছেন। এই বেসিকটা খুবই ইম্পর্টেন্ট, এটা দিয়ে অনেক সময় বৃত্ত থেকে এটা দিয়ে সিকিউ আসে। ঠিক আছে, এই বেসিকটা খুবই গুরুত্বপূর্ণ। আর এই প্রশ্নটা ভাইয়া আমি আন্দাজে আনি নাই, এইটা হচ্ছে আপনাদের এইচএসসি পরীক্ষা আসছিল। ঠিক আছে, এটা এইচএসসি পরীক্ষা আসা একটা প্রশ্ন, সেই জন্য ভাইয়া এত বড় একটা জিনিস ভাঙছি, নাহলে ভাঙতাম না। সবাই কি ক্লিয়ার? কারো কি বুঝতে সমস্যা হচ্ছে? কারো কি বুঝতে সমস্যা হচ্ছে? ভাইয়াকে একটু বলিয়েন। হ্যাঁ, ভাইয়াকে একটু বলিয়েন। ঠিক আছে, এখানে মেইন থিওরি হচ্ছে আপনি যদি চিত্র বুঝেন, এইখান থেকে এইটুকু ব্যাসার্ধ এটা বুঝছেন, তারপরে এইটা থেকে এই রেখার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য বের করছেন, তাইলে হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য থেকে এইটুকু বের করছেন। আর ভাইয়া শুরুতে কি বলছি, ব্যাস ভিন্ন যে কোনো জ্যায়ের উপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে কি করে, সমদ্বিখণ্ডিত করে। তাহলে এটা হাফ, তার মানে 2 ইন্টু হাফ দিলে এই পুরাটার দৈর্ঘ্য পেয়ে যাবেন। ঠিক আছে, অনেক সময় আপনাকে সিকিউর মধ্যে এই মধ্যবিন্দুটা বাইর করতে দিবে, এমসিকিউ তো দিতে পারে, বাট সেটার জন্য উপাত্ত দিবে, এখানে দেয়নি। ঠিক আছে, তাহলে দেখেন তো ভাইয়ার কিন্তু টাইপ 7-এর কিন্তু একটা হয়ে গেল, দুইটা হয়ে গেল। তো টাইপ 7-এর আরেকটা বাকি আছে, সেটা করি। একটা বৃত্তের কেন্দ্র এত, ব্যাসার্ধ এত, বৃত্তটি যে এত বিন্দুতে সমদ্বিখণ্ডিত হলে যে এর দৈর্ঘ্য কত। খেয়াল করেন, পরের প্রশ্নে চলে আসছে, বৃত্তের কেন্দ্র 5,3, বৃত্তের কেন্দ্র কত দেওয়া আছে, 5,3। তারপরে বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে।
আর বলছে বৃত্ত যে এত বিন্দুতে সমদ্বিখণ্ডিত হলে, এই যে দেখেন এই যে এটা হচ্ছে বৃত্তের যে এর মধ্যবিন্দু। তো এখন আপনি চিন্তা করেন, বলছে কি বৃত্তের কেন্দ্র এত, বৃত্তের ব্যাসার্ধ এত, তো ব্যাসার্ধটা এই বরাবর নেন 5, ঠিক আছে, ব্যাসার্ধটা এই বরাবর নিলাম 5। এখন বলছে বৃত্তটি যে যদি 3-2 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়, যে এর দৈর্ঘ্য কত। এটা কিন্তু আরো সহজ হয়েছে, দেখেন আপনার কিন্তু এই দৈর্ঘ্যটা নির্ণয় করাই লাগবে, তাইলে হচ্ছে যে আপনি এক্স বা এটা পিথাগোরাসের উপপাদ্য দিয়ে বের করতে পারবেন। তাই এটা কেমনে বের করবেন, এই বিন্দু আর এই বিন্দু জানেন, তো দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে পারবেন না, ডেফিনেটলি পারবেন। এটা কত হবে, 5 - 3 স্কয়ার মানে হচ্ছে 2 স্কয়ার 4, তারপর হচ্ছে 3 - 2 স্কয়ার মানে কত হবে 1, তার মানে এটার দৈর্ঘ্যটা কত হবে √5, ঠিক আছে। এটার দৈর্ঘ্য যদি √5 হয়, তাহলে অতিভুজ স্কয়ার মানে কত 25 ইকুয়াল টু ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার 5, তার মানে এক্স স্কয়ার ইকুয়াল টু কত আসবে 20, তার মানে এক্স ইকুয়াল টু কত √20। তাহলে হচ্ছে আপনার কি লাগবে, আপনাকে টোটাল জ্যায়ের দৈর্ঘ্য বের করতে বলছে। টোটাল জ্যায়ের দৈর্ঘ্য কি 2 দিয়ে গুণ হবে, 2 × √20, ঠিক আছে। তো √20 হয়তো বা ওরা আরেকটু ভাঙচুর করছে, কিভাবে ভাঙচুর করছে, এটাকে লেখা যায় 4 × 5, তার মানে হচ্ছে 2 × 4 4√5 হবে এটার উত্তর, এই যে সি নম্বর উত্তর। তো চিন্তা করেন, আপনি যদি অঙ্কটা বুঝেন, অঙ্কটা পারেন, তাহলে অঙ্ক করতে কিন্তু সময় লাগে না, ভাইয়া কিন্তু বেশি সময় লাগে নাই। আপনারাও যখন প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস, সবাই পারবেন। সি নম্বর বলে দিচ্ছে ভাই রে ভাই, তাজকেরা বেগম, তাসফিয়া তাসনিম তুষি বলছে আরেকবার বুঝাই দেন, আরেকবার বুঝাই, আজকে শেষ করতে দিবি না রে পোলাপান। আচ্ছা দেখেন, এই হচ্ছে বৃত্ত, বৃত্তের যেই কোনো একটা জ্যা, এই যে এটা মনে করেন, হ্যাঁ, আর বৃত্তের কেন্দ্র, ঠিক আছে। আপনাকে মেইনলি বলবে বৃত্তের জ্যায়ের দৈর্ঘ্য বের করো। তো হচ্ছে আপনাকে দেওয়া থাকবে কি, আপনি বৃত্তের ব্যাসার্ধ জানেন, এই ব্যাসার্ধ আপনাকে দেওয়াই থাকবে সবসময়, হ্যাঁ। তো আপনার কি জানতে হবে, বৃত্তের কেন্দ্র থেকে তার যেই কোনো জ্যায়ের উপর যদি আমি একটা লম্ব আঁকি, সেটা কি করে, এই জ্যাকে সমান দুইটা ভাগে ভাগ করে, এই যে একটা ভাগ, এই যে একটা ভাগ, সমান দুইটা ভাগে ভাগ করে। তো দেখেন আপনাকে কোনো না কোনো তথ্য আর উপাত্ত দেওয়া থাকবে, এই কেন্দ্র থেকে এইটুকুর যে দূরত্ব সেটা বের করা। মনে করেন এটা হচ্ছে x1, y1 বিন্দু, আর হচ্ছে এটা হচ্ছে h, k বিন্দু, হ্যাঁ। আপনাকে কিছু না কিছু দেওয়াই থাকবে এই দৈর্ঘ্যটা বের করার জন্য। তো এই দৈর্ঘ্যটা বের করবেন, এই দৈর্ঘ্যটা তো বৃত্তের ব্যাসার্ধ জানিনি, তারপরে কি করব, এটা মনে করেন যে আমি বের করতে চাই, এটা মনে করেন যে p, তখন আমরা কি করব, পিথাগোরাসের উপপাদ্য ইউজ করব, r² = p² প্লাস এই দুই বিন্দুর মধ্যে যে দূরত্বটা b ধরলাম প্লাস b²। তো এখন দেখেন আপনার দরকার কি, আপনার p এর মান দরকার, তো p এর মান আপনি বের করবেন কত, r² - b² রুট দিবেন উপরে, ঠিক আছে। এখন p এর মান বের করলে এটা তো j এর অর্ধেক, পুরা j এর দৈর্ঘ্য চাইছে, তাহলে 2 × এই অর্ধেক, তার মানে 2 × p করব, তাহলে আমার কাঙ্ক্ষিত উত্তর চলে আসবে, ঠিক আছে। আই হোপ সবাই ক্লিয়ার। কারো যদি সমস্যা থাকে ভাইকে জানাইতে হবে, কেমন, কারো সমস্যা থাকলে জানাইতে হবে, ঠিক আছে। আচ্ছা, কে জানি জিজ্ঞেস করছিল, তুষি আপু বুঝছি, তুষি আপু বুঝছি, মাথায় গেছে, না গেলে বলিয়েন। এখন দেখেন কি বলছে, এটার কোনো প্রশ্ন নাই, বা এটার আমি কোনো প্রশ্ন আসতেও দেখিনি, এই জন্য হচ্ছে এটা আমি জাস্ট নিয়ে আসছি যে আমি আপনাদেরকে জানাই দিই। একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা অন্য একটা বৃত্ত, একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা অন্য একটি বৃত্ত ও একটি সরলরেখা বা বৃত্তের ছেদবিন্দু দিয়ে যায়, হ্যাঁ। আচ্ছা আমি বলি কি, মনে করেন যে আপনাকে একটা বৃত্ত দিয়ে দিছি, একটা সরলরেখা দিয়ে দিছি যারা পরস্পরকে ছেদ করছে, ঠিক আছে। এখন আপনারা বলছে এমন একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা একটা বৃত্ত আর একটা সরলরেখার এই যে ছেদবিন্দু দুইটা এটা দিয়ে যায়, মানে হচ্ছে এই বৃত্তটা আপনারা নির্ণয় করতে বলছে, বুঝছেন। একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা হলুদ বৃত্ত এবং নীল রেখার ছেদবিন্দুগুলো দিয়ে যায়, এটা বলছে আপনারা, হ্যাঁ, পেঁচাইছে। তো এইটার ক্ষেত্রে আপনার সূত্র কি হবে, আপনি হচ্ছে যেই বৃত্ত দেওয়া আছে সেই প্রথম বৃত্ত প্লাস k × সরলরেখার সমীকরণ দিবেন, হ্যাঁ, k × সরলরেখার সমীকরণ দিবেন, ঠিক আছে। k × সরলরেখার সমীকরণ = 0 লিখবেন, ঠিক আছে। এইটাই হচ্ছে আপনার এই যে সাদা যে বৃত্ত, এই বৃত্তের সমীকরণ। এখন ভাই k এর মান কেমনে বের করব, বৃত্তের উপরস্থ কোনো একটা বিন্দু দেওয়া থাকবে বা কিছু একটা দেওয়া থাকবে যেটা দিয়ে আপনি k এর মান বের করতে পারবেন। তো এটা দিয়ে যেহেতু এমসিকিউ আসে নাই, সেহেতু ভাই এটা জাস্ট নিয়ে আসছি। এখন এটা আবার ভিন্নভাবে বলতে পারে যে দুইটা বৃত্তের ছেদবিন্দু দিয়ে যায়, এই যে দুইটা বৃত্ত আছে, দুইটা বৃত্তের ছেদবিন্দু দিয়ে যায় এমন একটা বৃত্ত নির্ণয় করো। তাহলে কি করব, প্রথম বৃত্ত প্লাস k × দ্বিতীয় বৃত্ত, শেষ, ইকুয়াল টু কত 0। তারপরে কোনো একটা বিন্দু টিন্দু বা কিছু দেওয়া থাকবে, যার ফলশ্রুত আমি মান বসাই দিলে উত্তর মিলে যাবে, ঠিক আছে। তো সবাই এই সূত্রগুলো একটু মাথায় রাখবো। এই যে সোহাগ ভাই বলছে বৃত্তের সমীকরণ প্লাস k × সরলরেখা বা বৃত্তে = 0, ঠিক আছে। ঠিক আছে, আশা করি ক্লিয়ার। হাততালি, আল্লাহ আমার স্লাইড কই। আচ্ছা, এই টাইপটা একটু মাথায় রাখবো, হ্যাঁ, এই টাইপটা খুব একটা আসে না, তো এই জন্য হচ্ছে মানে এটা সিকিউতে আসে, সিকিউর জন্য গুরুত্বপূর্ণ, বাট ভাইয়া বলে দিলাম কারণ বইতে আছে। তো এখন দেখেন টাইপ 8-এ চলে আসছি, এত বিন্দুটি এত বৃত্তের কোথায় অবস্থিত, ঠিক আছে। মনে করেন একটা বৃত্ত আছে,
বিন্দু বৃত্তের কোথায় থাকতে পারে? এই যে এখানে একটা বিন্দু থাকতে পারে, মানে বৃত্তের বাইরে থাকতে পারে, তারপরে বৃত্তের এই যে এখানে থাকতে পারে, মানে বৃত্তের ভেতরে থাকতে পারে, অথবা এই যে বৃত্তের উপরস্থ একটা বিন্দু হইতে পারে। তো বৃত্তের উপরস্থ বিন্দু থাকলে কি হয়, বিন্দুটাকে যখন বৃত্তের মধ্যে বসায় দেই তখন কি হয়, বৃত্তটা সিদ্ধ হয় বা মানটা কত আসে, 0 আসে। মনে করেন আপনাকে যদি আমি সমীকরণটা দিয়ে দেই এরকম, আপনার বৃত্তের সমীকরণটা ধরেন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c, এটা হচ্ছে আপনার বৃত্তের সমীকরণ। হ্যাঁ, তো আপনাকে আমি বললাম যে বিন্দুটা হচ্ছে বৃত্তের উপরে অবস্থিত, তাহলে এক্স ওয়াই বিন্দুটা আপনি এটার মধ্যে বসান, বসায় ইকুয়াল টু কত পাবেন, 0 পাবেন। বৃত্তের উপরস্থ হইলে এইটার মধ্যে বসায় মান কি পাবো, 0 পাবো। তার ফলে এটাকে আমরা কি বলতে পারবো, বৃত্তস্থ বিন্দু। এটাকে আমরা কি বলবো, বৃত্তস্থ বিন্দু। এখন এটার মধ্যে মান বসায় ভাইয়া পাইলাম যে গ্রেটার দেন 0, মানে 0 থেকে বড় মান পাইলাম ভাইয়া। তার ফলে এটা কি বৃত্তের বাহিরে অবস্থিত, এটা বৃত্তের বাহিরে। ঠিক আছে, এটা কোথায় আছে, বৃত্তের বাহিরে এটার অবস্থান। হ্যাঁ, আবার ধরেন ভাইয়া আমি যদি লেস দেন 0 পাই, ঠিক আছে, মানে হচ্ছে যেই মানটা পাইছি এটার মধ্যে বসাইছি, এক্স ওয়াই এর মানটা বসাইছি, এক্স ওয়াইতে এটাও হইতে পারে, এটাও হইতে পারে, এই যে এখানে বিন্দু হইতে পারে। তো আমি যখন এই বিন্দুটা বসাবো তখন দেখবেন ইকুয়াল টু 0 আসবে, যার ফলে এটাকে বৃত্তস্থ বিন্দু বা বৃত্তের উপরস্থ বিন্দু বলে। তো ধরেন যখন হচ্ছে এই যে হলুদ বিন্দুটা বসাবো তখন দেখবেন গ্রেটার দেন 0 আসবে, মানে এটা মান বসালে দেখবেন যে 25 আসছে, 10 আসছে, 5 আসছে, হুইচ ইজ গ্রেটার দেন 0। তো এটা কি বলবো, বৃত্তের বাহিরে অবস্থিত। আর যদি আমার এরকম থাকে লেস দেন 0, যে যেই মানটা আসছে সেটা আসছে হচ্ছে ধরেন -1, -2, -5, তাহলে আমি কি বলবো, এটা বৃত্তের অভ্যন্তরস্থ বিন্দু বা ভিতরে অবস্থিত। ঠিক আছে, আশা করি ক্লিয়ার। এখন আমার প্রশ্ন কি বলছে, 4-3 বিন্দুটি এত বৃত্তের কোথায় অবস্থিত? তো 4-3 বিন্দুটা এর মধ্যে বসান। 4 যদি বসাই 4 4 16, 3 যদি বসাই 3 3 9, -4 4 16, -3 10 30, কত আসে দেখেন তো, 16 আর 9 25। 25 থেকে এত বড় জিনিস বিয়োগ দিলে তাহলে তো এটা মাইনাস মান হবে। তো মাইনাস মান যদি হয় তার মানে কি এই বিন্দুটা এই বৃত্তের ভিতরে অবস্থিত। আশা করি বুঝাইতে পারছি, বিন্দুটা কি বৃত্তের ভিতরে কোথাও অবস্থিত আছে। ক্লিয়ার সবাই? বৃত্তের কোথায় অবস্থান সেটা কিন্তু বোঝা গেছে। এই নীলা চৌধুরী বলতেছেন যে লেস দেন হলে বাইরে, না ভাই এটা ভুল বলতেছেন, লেস দেন হলে বৃত্তের ভিতরে অবস্থিত হয়। ঠিক আছে, যখনই মানটা পাবেন লেস দেন তখন বৃত্তের কি ভিতরে অবস্থিত হবে। কেমন? আচ্ছা, আমি আশা করি সবাই ক্লিয়ার। সি নম্বরটা উত্তর হবে। হ্যাঁ নীলাপু, আরেকবার বইটা একটু চেক করেন, ঠিক আছে, আরেকবার বইটা একটু চেক করেন, ইনশাল্লাহ আপনার কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। তো টাইপ 9-এ আসেন, কি বলছে, এত কেন্দ্র বিশিষ্ট এবং এত বৃত্তকে বহিস্থভাবে স্পর্শকারী বৃত্তটি সমীকরণ নির্ণয় করো। এখন সোজা বাংলা কথা একটা বলি ভাই, এটাকে অপশন টেস্ট দিয়েও করা যায়, এটা বড় অঙ্ক দিয়েও করা যায়। তো আমি আপনাদেরকে কনসেপ্ট একটু ধরাই দিই, যেহেতু ইম্পর্টেন্ট, তো ভাই একটু করে, যেহেতু সিকিউ করাচ্ছি না, কনসেপ্টটা ধরাই দিই। দুইটা বৃত্ত পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করা মানে কি জানেন, এই যে এইরকম দুইটা বৃত্ত পরস্পরকে বাইরে থেকে স্পর্শ করছে। তো স্পর্শ করলে কি হয়, এখানে আমরা যেই শর্ত ইউজ করি, এই বৃত্তের কেন্দ্র আর এই বৃত্তের কেন্দ্র কোনোভাবে আমাদেরকে দেওয়া থাকে। হ্যাঁ, তো এই কেন্দ্রের দৈর্ঘ্য মনে করেন যে তারেকের নামে টি, ঠিক আছে, তাহলে কেন্দ্রের দৈর্ঘ্য যদি টি আপনি জানেন, টি ইকুয়াল টু কী হবে, প্রথম বৃত্তের ব্যাসার্ধ R1 প্লাস দ্বিতীয় বৃত্তের, এই যে দেখেন দুইটা ব্যাসার্ধ যোগ করলে কেন্দ্রের দৈর্ঘ্য সমান হবে না, তাহলে এই যে এইটাই হচ্ছে কি শর্ত, এটাই হচ্ছে শর্ত। তো এই আপনার বহিস্থভাবে স্পর্শকারী বৃত্তের শর্ত হচ্ছে এটা, এটা দিয়ে আপনি করবেন কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ইকুয়াল টু দুইটা বৃত্তের ব্যাসার্ধের যোগফল, দ্যাটস ইট। এটা দিলে আপনার সিকিউর উত্তর মিলে যাবে। হ্যাঁ, এটা দিলে এমসিকিউর উত্তরও মিলবে, কিন্তু এমসিকিউ এত বড় করে করা যাবে না, তো এমসিকিউ একটু পরে করবো। তার আগে আপনার দুইটা বৃত্ত পরস্পরকে ভিতরে ভিতরে স্পর্শ করছে বা অন্তস্থভাবে স্পর্শ করছে সেটা দেখাই। ঠিক আছে, তো মনে করেন প্রথম বৃত্তের কেন্দ্র এটা, দ্বিতীয় বৃত্তের কেন্দ্র এটা, ঠিক আছে, প্রথম বৃত্তের কেন্দ্র এটা, দ্বিতীয় বৃত্তের কেন্দ্র এটা। আবার একটা জিনিস খেয়াল করেন যে এই কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব তো টি, এটা তো মানেন তাই না? আচ্ছা, এখন দেখেন প্রথম বৃত্তের ব্যাসার্ধ তো এইটা, ভাইয়ার চিত্র ভালো হয়নি, এটা একটু বড় হইতো। প্রথম বৃত্তের ব্যাসার্ধ এটা, আবার দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ কিন্তু এইটা, খেয়াল করছেন, এই যে এক প্রান্ত থেকে এটার দূরত্ব, তারপরে এক প্রান্ত থেকে এটার কেন্দ্রের দূরত্ব। তাহলে এখন দেখেন তো, বড়টার কেন্দ্র যদি R1 হয়, ছোটটার কেন্দ্র যদি R2 হয়, দেখেন তো R1 থেকে যদি R2টাকে বিয়োগ করে দিই, পুরাটা থেকে যদি এইটুকু বিয়োগ করে দিই, তাহলে এই টি থাকে না। তার মানে দুইটা বৃত্ত যখন পরস্পরকে অভ্যন্তরে স্পর্শ করবে তখন টি ইকুয়াল টু বা হচ্ছে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে তাদের ব্যাসার্ধের বিয়োগফলের সমান। এই বাংলা কথাগুলো মুখে আসে না, রেডিয়াসের বিয়োগফলের সমান। ঠিক আছে, আচ্ছা যাই হোক, তো এখন দেখেন কি বলছে,
এখন বলছে আপনার বৃত্তের সমীকরণ নির্ণয় করতে। তো প্রথমে আপনি কি জানেন 4-3 কেন্দ্র বিশিষ্ট, তো চেক করেন কোনটা 4-3 কেন্দ্র বিশিষ্ট। 4-3 হওয়া মানে কি, 4-3 হওয়া মানে হচ্ছে ওর জি এর ভ্যালু আসবে কত, জি এর ভ্যালু আসবে -4 আর এফ এর ভ্যালু কত আসবে -3 আসবে, তাই না? জি এর ভ্যালু -4 আর এফ এর ভ্যালু কত -3। এখন দেখেন তো জি এর ভ্যালু -4 কোথায় আছে, জি এর ভ্যালু -4 এখানে আছে, এফ এর ভ্যালু -3 এখানে আছে, এই দুইটার মধ্যেই আছে, ঠিক আছে? খালি এই দুইটা তাহলে কিন্তু শুরুতেই বাদ, দেখে কিন্তু বোঝা গেছে। এখন খেয়াল করেন এই বৃত্তকে কি করছে, বর্হিস্থভাবে স্পর্শ করছে। এই বৃত্তকে কি করছে ভাইয়া, বর্হিস্থভাবে স্পর্শ করছে। এখন আমরা জিনিসটা কিভাবে মিলাইতে পারি, তাহলে আমরা একটু ভাবি। কোনোভাবে মিলাইতে পারি না, এই শর্তেই যাইতে হবে, ঠিক আছে? মানে আপাতত আমার মাথায় আসতেছে না। তো আমরা কি জানি, বর্হিস্থভাবে স্পর্শ করছে। তাহলে এখন একটা জিনিস চিন্তা করেন, এই প্রথম এই বৃত্তের কেন্দ্র দেওয়া আছে, তো কেন্দ্র জানি। এই বৃত্তের কি ভাইয়া ব্যাসার্ধ জানি, ব্যাসার্ধ কিন্তু জানি না। আচ্ছা ব্যাসার্ধ বাইর করতে হবে, ঠিক আছে? এখন বলছে কি বৃত্তের সমীকরণ, সবাই একটু ভাইয়াকে বুদ্ধি দেন তো কিভাবে করা যায়। হ্যাঁ এটা জানি, ব্যাসার্ধ আমি বের করে ফেলতে পারবো, আমি বুঝছি, কিন্তু আমি শর্টকাটে করতে চাচ্ছি। শর্টকাট কেমনে করা যায়, বলবেন বুদ্ধি দেন। আচ্ছা দেখেন, যদি লং কাটে করি ভাইয়া বলতে থাকি, এই ফাঁকে শর্টকাটটা আপনাদের মাথায় আসলে বলিয়েন। হ্যাঁ দেখেন, প্রথম বৃত্তের কিন্তু কেন্দ্র অলরেডি আমি এখান থেকে বের করতে পারি। এই যে দেখেন কেন্দ্র, সরি বের করা লাগবে না, 4-3 দেওয়া আছে। তাহলে দেখেন এই যে এরকম প্রথম বৃত্তের কেন্দ্রটা আমার কত দেওয়া আছে, 4,3। দ্বিতীয় বৃত্তের কেন্দ্র এটা দেখেই বুঝতেছি হচ্ছে 0,0। দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ কত দেওয়া আছে, 2। চাইলেই আমি কি প্রথম বৃত্তের ব্যাসার্ধ বের করে ফেলতে পারবো না? ডেফিনেটলি পারবো। কেন পারবো? কারণ হচ্ছে দেখেন এইটা থেকে এইটার যে দূরত্ব বা টি এর মানটা কত হবে, √4 - 0², মানে হচ্ছে দুই বিন্দুর মধ্যকার দূরত্ব। তো দুই বিন্দুর মধ্যকার দূরত্ব কত হবে, 4×4 = 16, 4 - 3², 4 - 0², আর ওইটা হচ্ছে 3×3 = 9। তাহলে 16 আর 9 25, তার মানে আসবে 5। এই দুই বিন্দুর মধ্যকার দূরত্ব হচ্ছে 5। তাহলে আমরা কি জানি ভাই, কি শিখেছি, টি = বা 5 = R1 এর মানটা কত, R1 এর মান আমি জানি না, আর R2 এর মানটা কত, 2 দেওয়া আছে, তাই না? R1 লিখলাম প্লাস হচ্ছে R2 এর মানটা 2, তাহলে R1 = কত, 3, ঠিক আছে? R1 = কত, 3 আসলো। তাহলে দেখেন আপনি এটাও জানেন, এটাও জানেন। এখন দেখেন এই বৃত্তের কেন্দ্র জানেন, ব্যাসার্ধ জানেন, তো বৃত্তের সমীকরণ জানবেন না, জানবেন। তো এটা বেশি বড় করে করলাম। তো এটার কেন্দ্র যদি 4-3 হয়, ব্যাসার্ধ যদি 3 হয়, তাহলে এটা কি হবে, x - 4² প্লাস y - 3² ইকুয়াল টু কত, r²। ওই যে x - h² প্লাস y - k² = r²। এই যে h জানেন, কে জানেন, r এর মানটা বের করে ফেলছেন, ঠিক আছে? তো r এর মান বের করে ফেললে এখন অঙ্ক শেষ করেন, শেষ করলে মিলবে। কিন্তু দেখি তো, আমি একটু পরে কমেন্ট করবো আপনাদের যে আপনারা কেউ শর্টকাট বলতে পারছেন কিনা। x² - 8x প্লাস 16, নিজেরা ক্যালকুলেশন করি, y² - 6y প্লাস 9 ইকুয়াল টু কত, 3×3 = 9। তাইলে এখানে যদি আমি কাটাকাটি করি, 9 9 চলে যাবে, ইকুয়াল টু 0 থাকবে। তাহলে x² প্লাস y² -8x - 6y প্লাস 16, -8x - 6y প্লাস 16, এই যে বি নম্বরটা হচ্ছে আপনার উত্তর হবে। কেমন? কিন্তু এটা শর্টকাটটা কি, পোলাবান ভাইয়াকে যারা আছেন বলেন তো শর্টকাট কি। g² + f² - c = r2 সলভ করতে হবে। g² + f² - c = r2 বাইর করলেন। হ্যাঁ, তো R2 বের করলাম, R2 তো আমি জানি, টি জানি, মানে R2 তো অনেকভাবেই বাইর করা যায়। তো যাই হোক, বুঝছি এটার আপাতত তাহলে শর্টকাট নাই। তো ভাইয়া হচ্ছে যদি শর্টকাট মাথায় আসে বা পরে দিয়ে মনে পড়ে, আমি হচ্ছে যে আপনাদেরকে জানাবো। বাট অঙ্কটা এইভাবে, সবাইকে অঙ্কটা বুঝছি। আমার যদি বলে যে অন্তস্থভাবে স্পর্শ করছে, তাইলে কিন্তু এইভাবে করবো। কেমন ভাই, কিন্তু কনসেপ্টটা বলে দিছি। এত বড় কেন, কোনো শর্টকাট নাই, সলভ করে বের করছি, ঠিক আছে? এখন সলভ করে বের করছি, এখন জানি না। আচ্ছা, একজন বলতেছে যে ভাইয়া সি হবে, এই সি হয় সবার? সবার কি সি হয়? এটা কিন্তু বেশি বড় না। আমি আরেকবার বলি, দেখেন চিন্তা করে দেখেন আরেকবার। হ্যাঁ, আরেকবার চিন্তা করে দেখেন। এই যে এটা দেওয়া আছে, এটা দেখে আমি বুঝছি এটা 0 0 বিন্দু, তারপরে এটার ব্যাসার্ধ 2, বুঝছি না, বুঝছি। তারপরে এটা কেন্দ্র দেওয়া আছে, তো কেন্দ্র থেকে এটার দূরত্ব বের করছি, দূরত্ব ইকুয়াল টু কত, এই যে 5। তারপরে এটা ইকুয়াল টু কত, R1 + 2, তো R1 + 2 করছি, তো এটা থেকে বিয়োগ করলে R1 এর মান চলে আসছে। দেখেন খুবই ইজি, কিন্তু R1 এর ভ্যালু পাইছি। তো R1 এর ভ্যালু পাওয়ার পরে আমি এটা কেন্দ্র জানি, R1 জানি, তাইলে হচ্ছে যে মনে করেন যে এখন কেন্দ্র যদি জানি, R1ও যদি জানি, আমি বৃত্তের কিন্তু যেই হিসাবটা বা হচ্ছে বৃত্তের যেই সলিউশনটা বা বৃত্তের যে সমীকরণটা, সেটা বের করে ফেলতে পারি। এখন আপনি এখানে আসার পরে ধরেন R1 আসার পরে আর এর মান জানেন, আপনি চিন্তা করে দেখেন, আর এর মান জানেন, এইচ এর মান জানেন, কে এর মান জানেন, তাই না? এগুলো জানার পরে আপনি কিন্তু চাইলে সমীকরণ নাও বের করতে পারেন। সমীকরণ না বের করে কীভাবে করবো ভাইয়া, R1 জানা মানে কত, আর এর ভ্যালু হচ্ছে আমার 3, আর এর ভ্যালু 3 না 3। তারপরে জি এর ভ্যালু কত পাইছি এখান থেকে, জি এর ভ্যালু হচ্ছে -4। তারপরে এফ এর ভ্যালু কত, এফ এর ভ্যালু হচ্ছে -3। এগুলো যদি আপনি জানেন, তাহলে এখান থেকে আপনি কি করতে পারেন, r² = g² + f² - c, তাই না? তাহলে c = কত, c = হচ্ছে g² + f² - r², এটা করতে পারেন। তাহলে g² মানে কত, 16, f² মানে কত, 9, - r² মানে কত,
-9 ইকুয়াল টু কত 16। তাহলে দেখেন এটার উত্তর হচ্ছে 16, এটা করলেন তাও হয়। মানে পরবর্তীতে আমি সি এর মান, যেহেতু এই দুটো সমীকরণ দেখতে এক, সি এর মানটা ভিন্ন, তো সি এর মান টেস্ট করলাম, সমীকরণ আর বের করলাম না, এটা করা যায়। বাট টোটাল যে শর্টকাট এটা এই মুহূর্তে মাথায় আসতেছে না, ঠিক আছে? টোটাল শর্টকাটটা এই মুহূর্তে মাথায় আসে না। এই বি নম্বর অ্যান্সার সি বলি নেই ভাইয়া। আচ্ছা আচ্ছা ভাই শেষ করেন প্লিজ। আরে শেষ করবো রে বোকা, আমি শেষ করলেই তো লাভ। হ্যাঁ, এখন দেখেন টাইপ 10, কে এর মান কত হলে এত রেখাটি এত বৃত্তকে স্পর্শ করবে? কে এর মান কত হলে এত রেখাটি এত বৃত্তকে স্পর্শ করবে? একটা রেখা, এবার একটা ফর্মুলা আছে, ফর্মুলা বলি, একটা আছে, মনে করেন যে এই হচ্ছে একটা বৃত্ত, বৃত্তের সমীকরণটা কি? বৃত্তের একটা নর্মাল সমীকরণ x² + y² + 2gx + 2fy + c = 0, ঠিক আছে? আর একটা সরল রেখা, সরল রেখাটা কি? y = mx + c, এই হচ্ছে আপনার সরল রেখা, ঠিক আছে? এই সরল রেখাটা এই বৃত্তকে স্পর্শ করার শর্ত হচ্ছে c = a² × 1 + m², ঠিক আছে? c = a² × 1 + m²। আশা করি বুঝাইতে পারছি। আরেকবার বলি, মনে করেন বৃত্তের সমীকরণটা হচ্ছে x - h² + y - k² = a²। বৃত্তের সমীকরণ হচ্ছে আপনার এইটা, হ্যাঁ, বৃত্তের সমীকরণ হচ্ছে এইটা। বৃত্তের সমীকরণ যদি এইটা হয় আর সরলরেখার সমীকরণ যদি এইটা হয়, এই সরলরেখাটা এই বৃত্তকে স্পর্শ করবে কখন? যখন c² = a² × 1 + m² হবে, আদারওয়াইজ এটা স্পর্শ করবে না, ঠিক আছে? c² = a² × 1 + m² হবে। ভাইয়া এই সিটা কি? এটা হচ্ছে সরল রেখার এই সি, ঠিক আছে? এটা কি ভাইয়া? বৃত্তের ব্যাসার্ধ। তারপরে এমটা কি ভাইয়া? সরল রেখার ঢালের মান, ঠিক আছে? তাহলে আমরা এটা মাথায় রাখবো, একটা সরলরেখা একটা বৃত্তকে স্পর্শ করার শর্ত হচ্ছে সরলরেখা ধ্রুবকের স্কোয়ার ইকুয়াল টু বৃত্তের ব্যাসার্ধ স্কোয়ার ইন্টু 1 প্লাস সরলরেখার ঢালের স্কোয়ার, ঠিক আছে? তো এইটুকু যদি মাথায় রাখতে পারি ভাইয়া, তাইলে মনে করেন যে আমরা এই যে ঢালপালা হাবিজাবি যা যা আছে এগুলো সব বের করে ফেলতে পারবো। সবাই ক্লিয়ার এইটুকু? ভাইয়াকে একটু জানান, এই কার কার মাথা গরম হয়েছে? ওর মাথায় একটু পানি ঢালি, আসেন, ওর মাথায় একটু পানি ঢেলে দিব এখন, ঠিক আছে? তো আসেন এই অঙ্কটা করি। কে এর মান কত হলে, খেয়াল করেন এই যে সমীকরণটা কেমন আছে, 3x + 4y - k = 0, বলছে কে এর মান কত হলে এটা এই বৃত্তকে স্পর্শ করবে, ঠিক আছে? তো এখন চিন্তা করেন কে এর মান কত হলে, এখন কে এর মানটা আমরা আগে বাইর করব। দেখি কে এর মান যদি বাইর করতে হয় তাহলে আমরা কি করতে হবে, এটাকে y = mx + c আকৃতি দিব, ঠিক আছে? তাহলে y-টাকে রাখি y = mx + c, এই যে এই টাইপের আসলো। তাহলে y = 4 দিয়ে ভাগ করেন, -3/4 × x + k/4, এই যে দেখেন y = mx + c, আমার ভুল হলে বলেন, হ্যাঁ? এই যে m এর মান এটা, c এর মান এটা, পাই গেলাম না? পাই গেলাম। তারপরে এই বৃত্ত থেকে আমি হচ্ছে যে বৃত্তের যে ব্যাসার্ধ সেটা বের করবো, x² + y² - 10x = 0, এই আকৃতি দেওয়া আছে না? তাহলে দেখেন তো আমার r এর ভ্যালুটা কত হবে? r = √g², এখান থেকে g এর ভ্যালুটা কত? 2 × -5, তাই না? g এর ভ্যালুটা কিন্তু -5, তার মানে g² + f এর ভ্যালু তো নাই, তার মানে f এর ভ্যালু 0, f² - c, c এর ভ্যালুও 0, তার মানে এটা কত আসবে? 5 আসবে শুধু। r এর ভ্যালুটা কত? 5 আসবে। তাহলে এখন দেখেন r না, এটাকে a ধরেন এখন, ঠিক আছে? তাহলে আমরা জানি কি স্পর্শ করার শর্ত হচ্ছে c² = a² × 1 + m², হ্যাঁ? তাহলে a² কত? c² মানে কি? c² মানে হচ্ছে k/4², দেখেন এখান থেকে মিলান, k/4² ইকুয়াল টু a² মানে কত? a² মানে হচ্ছে এই যে ব্যাসার্ধ স্কোয়ার মানে হচ্ছে 25, 1 প্লাস m² মানে কত? m² মানে হচ্ছে -3/4² মানে হচ্ছে 3 থেকে 9/4 4 16, এই যে দেখেন এখান থেকে এখন কিন্তু আমার অঙ্ক শেষ হয়ে যাবে, কেমন? আচ্ছা, এখান থেকে যদি অঙ্ক শেষ করতে হয় তাহলে কত হবে? k²/16, আর এটা কত? 25 একে 25 প্লাস 25 × 9 / 16, এই হচ্ছে ঘটনা, ঠিক আছে? তো একটা কাজ করি, 16 দিয়ে দুই পাশে ভাগ করে দিই। 16 দিয়ে যদি দুই পাশে ভাগ করি, 16 দিয়ে দুই পাশে গুণ করি, তাহলে k² = 25 × 16 কত আমাকে বলেন তো? 4 × 25 = 100, তার মানে 25 × 16 হবে 400, ঠিক আছে? তাহলে 16 দিয়ে গুণ করলে 25 × 9, 25 × 9 কত? 9 10 25 250, 250 থেকে 25 বিয়োগ করে দেন, তাহলে 225, 25 × 9 হচ্ছে 225, ঠিক আছে? 400 থেকে 225 বিয়োগ দেন তো সবাই। 400 থেকে যদি 225 বিয়োগ দিই কত থাকে আমাদের? 10 থেকে 5 গেলে 5, হাতে আছে 1 2 একে 3, 10 থেকে 3 গেলে 7, হাতে আছে 1 2 একে 3, 175, ঠিক আছে? সবার কি এই পর্যন্ত আসছে ভাইয়ের সাথে? দেখেন তো ভাইয়া কোথাও ক্যালকুলেশন এরর করলে ভাইকে বলেন যে ভাইয়া ক্যালকুলেশন এরর করছেন, a = -5 হবে না? এ তো ব্যাসার্ধ, ব্যাসার্ধের মান কি মাইনাস হয় রে বোকা? ব্যাসার্ধের মান কি কখনো মাইনাস হয়? ব্যাসার্ধের মান কিন্তু কখনো মাইনাস হয় না, ঠিক আছে? ব্যাসার্ধের মান কিন্তু কখনো কি হয় না? মাইনাস হয় না।
আচ্ছা সবাই একটু চেক করেন তো ভাইয়া কোথাও কোনো ঝামেলা করছি কিনা। আমার ধারণা আমি একটা ঝামেলা করছি কোথাও, ঠিক আছে, আমার ধারণা আমি কোথাও একটা ঝামেলা করছি। আমাদের কি হওয়ার কথা, সি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার ইন্টু 1 + m স্কোয়ার হওয়ার কথা। তো ভাইয়াদের এর ভ্যালু কত আসছে 25, √25 মানে কত 5, আর হচ্ছে সি স্কোয়ার কত, সি স্কোয়ার মানে হচ্ছে k/4 হোল স্কোয়ার, ঠিক আছে, k স্কোয়ার বাই 16, আর এ স্কোয়ার মানে হচ্ছে 25, 1 + m স্কোয়ার, m স্কোয়ার মানে কত 3 × 9/4 = 16, ঠিক লিখছি কি, ঠিক লিখছি, y = mx + c, ওকে ফাইন, ঠিক আছে। তাইলে হচ্ছে যে আমাদের কে স্কোয়ারের ভ্যালু আসে √175, হ্যাঁ, মানে √175 না, ঠিক ±125 আসবে, 175 আসবে, কিন্তু এটার উত্তর কত হবে সবাই একটু ভাইকে জানাই তো। এটার উত্তর তো এরকম হবে না, এটার উত্তর তো ভিন্ন হবে। পোলাপাইন কত আসে 6.25, এখানে তো 625 হবে, কেমনে 625 হয় মানে বলেন তো। ও শিট, এটা তো যোগ হবে, এটা তো যোগ, হাই রে, আমিও কি আর বলবো নিজেকে, ঠিক আছে, এটা কত 625, ঠিক আছে। তাহলে আমরা কি জানি 25 25 625, তাই না, তার মানে এটা কি হবে দেখেন তো, কে স্কোয়ার মাইনাস 25 হোল স্কোয়ার, এইভাবে বলতে পারি, ঠিক আছে। তাহলে একটা কত আসবে কে প্লাস 25, আরেকটা আসবে হচ্ছে কে মাইনাস 25, তার মানে কে এর ভ্যালু 25 আসতে পারে, -25 আসতে পারে, কোনোটাই মেলে নেই, ঠিক আছে। এখন দেখেন তো ভুলটা কই হয়েছে পোলাপান, দেখেন তো, চেক করেন চেক করেন। হ্যাঁ ভাইয়া সাদব ভাইয়ের ক্লাস আছে, হ্যাঁ শেষ করে দেবো আর 10 মিনিট, ঠিক আছে। আচ্ছা এইটা যেহেতু ক্যালকুলেশন মিটতেছে না, এইটার আমরা আপাতত মুলতবি রাখবো, ঠিক আছে, এটা ভাই আবার করাই দিব, টেনশন নাই, হ্যাঁ। পরেরটা আমরা দেখি, আর আপনারা ক্যালকুলেশনে কোথাও ভুল পাইলে সেটা ভাইকে বলিয়েন, হ্যাঁ। এখন দেখেন পরেরটা কি বলছে, এত কেন্দ্র বিশিষ্ট এবং এত সরলরেখাকে স্পর্শ করে এরকম একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করে, মানে একটা বৃত্তের কেন্দ্র দেওয়া আছে আর বৃত্তটা হচ্ছে এই সরলরেখাটাকে স্পর্শ করে, ওই বৃত্তটার সমীকরণ নির্ণয় করতে বলছে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা আমার না এই অঙ্কটার ক্ষেত্রে আরেকটা বুদ্ধি মাথায় আসছে, তো ওই বুদ্ধি দিয়েও করতে পারি, বাট এই বুদ্ধিটা কেন হলো না সেটা আমি বের করব। আমি দুইটা অঙ্করে একটা থিওরির মধ্যে নিয়ে আসবো এখন, ঠিক আছে। দেখেন এই অঙ্কটা আরেকবার করতেছি ভাইয়া অন্য একটা থিওরি দিয়ে, এটা আমার মাথায় মাত্র আসলো, যে এই রেখাটা এই বৃত্তকে স্পর্শ করছে। দেখেন একটা রেখা যদি একটা বৃত্তকে স্পর্শ করে, মানে এটা অন্য থিওরি দিয়ে করতেছি, শর্টকাটটা যাচ্ছি না। তো একটা বৃত্ত যদি একটা রেখাকে স্পর্শ করে বা একটা রেখা যদি একটা বৃত্তকে স্পর্শ করে, তাহলে কি হচ্ছে দেখেন তো। আমি যদি বলি যে বৃত্তের কেন্দ্র থেকে রেখার উপর অঙ্কিত লম্বের যে দৈর্ঘ্য সেইটা কি হবে বৃত্তের ব্যাসার্ধের সমান, তাইলে কি আমি ভুল বলছি, ভুল বলি নাই। বৃত্তের কেন্দ্র থেকে রেখার উপর যে অঙ্কিত লম্বের দৈর্ঘ্য সেটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধের সমান, এটা বললে কিন্তু কোনো ভুল হচ্ছে না, ঠিক আছে। তাহলে রেখার সূত্র কত 3x + 4y - k = 0, এটা হচ্ছে আমার রেখার সমীকরণ। আমার বৃত্তের কেন্দ্র কি জানা আছে, বৃত্তের কেন্দ্র তো এখান থেকে আমরা বের করছিলাম, বৃত্তের কেন্দ্র মনে হয় 5,0 ছিল, তাই না, বৃত্তের কেন্দ্রটা হচ্ছে 5,0। তাহলে এখন দেখেন ভাইয়া যেটা বলতে চাচ্ছি, কেন্দ্র থেকে এই রেখার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য = বৃত্তের ব্যাসার্ধের সমান। তো এখান থেকে আমি কিন্তু বৃত্তের ব্যাসার্ধও জানছিলাম, বৃত্তের ব্যাসার্ধ r = কত 5 পাইছিলাম, তাই না। আচ্ছা তাইলে হচ্ছে একটা কাজ করি, কেন্দ্র এই কেন্দ্র থেকে এই রেখার উপর অঙ্কিত লম্ব আঁকি, তাহলে কেন্দ্র থেকে এই রেখার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য কত 3 × 5, ওই যে আগের মতো কোনো বিন্দু থেকে একটা রেখার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 4 × 0 - k, ঠিক আছে, ডিভাইডেড বাই √3 × 9 + 4 × 16 ইকুয়াল টু কত হবে ভাইয়া দেখেন তো, ইকুয়াল টু কত হবে, এই যে অঙ্কিত লম্বের দৈর্ঘ্য কেন্দ্র থেকে এটার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য কি ব্যাসার্ধের সমান না, ব্যাসার্ধের মানটা কত 5, ব্যাসার্ধের মানটা কত বলা পান 5, ঠিক আছে। তো যদি 5 হয় এটা কত হবে 3 × 5 = 15 - k মডুলাস রইল, হ্যাঁ, ইকুয়াল টু এটা কত 16 আর 9 কত 25, তো 25-এর রুট করলে কত 5, তাহলে 5 × 5 = 25, এই পাশে 25, ঠিক আছে। এখন দেখেন আমরা কি জানি, আমরা জানি যে এই টোটাল ভ্যালুটা হচ্ছে ব্যাসার্ধ বা একটা দৈর্ঘ্য, ঠিক আছে, দৈর্ঘ্যের মান তো কখনো নেগেটিভ হয় না, কিন্তু কে এর মান তো পজিটিভ নেগেটিভ হইতে পারে, তাই না। তো যখন আমি কে এর মান বের করতে যাব, আমি ভুল করলে বলিয়েন 15 - k = +-25 আমার দিতে হবে, ঠিক আছে, কারণ কে এর মান, এখন কিন্তু আমি ব্যাসার্ধের মান বলতেছি না, এখন কিন্তু বলতেছি কে এর মান, এই জন্য ব্যাসার্ধের মান বলে এটা শুধু পজিটিভ হইতো। তাহলে দেখেন তো এখান থেকে আমরা কি পাচ্ছি, এখান থেকে আমরা পাচ্ছি k = 15 ± 25, তাহলে যখন প্লাস নিব তখন k = কত হবে 40, যখন মাইনাস নিব তখন k = কত হবে ভাইয়া, মাইনাস যদি নেই k = আসবে -10, ঠিক আছে। এবার মনে হয় মিলছে 40 আর -10, এই যে বি নম্বরটা আপনার উত্তর আসবে, হ্যাঁ। কিন্তু আগেরটা কেন মিললো না ওটা এখন আমি বুঝিনি, আগেরটাও আমাদের মিলার কথা, ওইটা স্মার্ট একটা সূত্র, তো ওইটা দিয়েও মিলার কথা, এটা বুঝছি সবাই, এটা বুঝছি সবাই। লম্ব দূরত্ব দিয়ে করেন, এই যে সোহাগ ভাই বলছে, হ্যাঁ লম্ব দূরত্ব দিয়ে করলে মিলে, কিন্তু আগেরটা তো আমার মিলার কথা, কারণ হচ্ছে এই রেখাটা এই বৃত্তকে স্পর্শ করলে ওইটা সত্য যে c² = a² × 1 + m², কিন্তু ওইটা দিয়ে আসলো না কেন, ওটা আরেকবার ভাইয়া দেখি, হ্যাঁ একটা জিনিস না মিললে তখন না বিরক্ত লাগে নিজের উপর নিজের,
ঠিক আছে, এটা কই দেখলাম, মুছা ফেলছি মনে হয়। আচ্ছা ঠিক আছে, মুছা ফেললে মুছা গেছে। এখন দেখেন সেমভাবে পরেরটা আপনি করতে পারবেন। দেখেন এই বৃত্তের কেন্দ্র জানেন, তো কেন্দ্র থেকে এটার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য কি বৃত্তের ব্যাসার্ধের সমান, তাহলে কেন্দ্র জানেন, ব্যাসার্ধটা বের করে ফেলবেন, অঙ্কিত লম্বের দৈর্ঘ্য এভাবে দিয়ে ব্যাসার্ধটা বের করে ফেলবেন। তো ব্যাসার্ধটা যদি জেনে যান, কেন্দ্র জানেন, ব্যাসার্ধ জানেন, বৃত্তের সমীকরণ জানেন না, ডেফিনেটলি জানেন, পারবেন তখন। ঠিক আছে, আশা করি বুঝাইতে পারছি। সেমভাবে করব, ক্লিয়ার সবাই যারা আছে, বুঝতে পারছি? আচ্ছা এটা ইজি ছিল, তাহলে এটাই করেন। ঠিক আছে, শর্টকাটের দরকার নাই, বাট শর্টকাটটা মিলার কথা মিললো না আর কি। আচ্ছা যাক, এটা কিন্তু সেমভাবে করতে হবে, হ্যাঁ এটাও কিন্তু সেমভাবে করতে হবে। ঠিক আছে, আচ্ছা আপনাদেরকে পুরান জিনিসের সাথে মিলাই দিই, তাহলে বেটার হবে। এই যে দেখেন এখন কিন্তু শর্টকাটে আসতেই হবে। এই যে দেখেন y = mx + c রেখাটা এত বৃত্তকে স্পর্শ করার শর্ত কি দেখেন, ভাই কিন্তু শিখাইছিলাম কি c² = a² × 1 + m²। হ্যাঁ, তো এখন এখানে শুধু c এর মান চাইছে, দেখেন তো শুধু c এর মান চাইলে আমি কি করব, c = ± a × √1 + m², তাই তো? এই আর কি ভাই, আর হচ্ছে এইভাবে মনে রাখতে কষ্ট হয়, এই জন্য আমি স্কোয়ারটা মনে রাখি সবসময়। হ্যাঁ, তো এখন দেখেন c এর মান = কি a², মানে a এর মানটা কত, এই যে দেখেন বৃত্তের ব্যাসার্ধ কত দেওয়া আছে 25, তার মানে এর মানটা হচ্ছে 5 × 1 + m² মানে কত, এই m এর মান তো m দেওয়া আছে। ঠিক আছে, এই যে m², তাহলে ±5 × √1 + m²। এই যে সি নম্বরটা হচ্ছে আপনাদের উত্তর। খেয়াল করছেন, ওই শর্টকাট দিয়ে এগুলো কিন্তু পরীক্ষায় আসছে, এগুলো পরীক্ষায় আসা প্রশ্ন। হ্যাঁ, তো শর্টকাট দিয়ে ওইটাও মিলার কথা ছিল, মানে আমি সবসময় চেষ্টা করি এক টাইপের জিনিস দিয়ে সব মিলাইতে, এখন দুই টাইপই শেখানো লাগলো আপনাদেরকে। ঠিক আছে, তো যাক সমস্যা নেই। তো এখন দেখেন পরেরটা, দেখেন এত বৃত্তে এত রেখাটি স্পর্শক হওয়ার শর্ত কি, এই বৃত্তের এর মানটা কত 2, এই রেখাটা স্পর্শক হওয়ার শর্ত কি, এই রেখাটার মধ্যে কি আছে দেখেন তো, y = mx + c, m এর মানটা এখানে 0 × x + c, এই হচ্ছে অবস্থা। ঠিক আছে, তাহলে আমরা কি জানি স্পর্শক হওয়ার শর্ত হচ্ছে c = ± a এর মানটা কত 2 √1 + m², m এর মানটা হচ্ছে 0², তার মানে এটা হচ্ছে কত ±2। তাহলে এই যে দেখেন c এর মানটা কত ভাইয়া, ±2। সবাই কি বুঝতে পারছি? শর্টকাটটা এভাবেই ইউজ করবো আমরা। হ্যাঁ ভাই প্লিজ ব্যাসার্ধটা আরেকবার করে দেখান। ডেফিনেটলি মাহাদি ভাই আমি করে দেখাবো, একদমই টেনশন নিন না, আপনাকে আমি করে দেখাচ্ছি। ঠিক আছে, এটা বুঝছি এখন, এটা ক্লিয়ার। এই টাইপের কিন্তু প্রশ্ন আসে মাহাদি ভাই। আর আমার হাতে 2-3টা টাইপের অঙ্ক আছে, হ্যাঁ তারপরে দেখাবো। আচ্ছা আপনাকে ব্যাসার্ধটা আরেকবার দেখাই, সবাই একটু ধৈর্য ধরেন। হ্যাঁ ভাইয়া ইনশাল্লাহ আপনাদেরকে আজকে 25-এ ছেড়ে দিব। ঠিক আছে, 5 মিনিট রেস্ট নিয়ে বায়োলজি ক্লাসে যাইয়েন। আর কারো যদি মনে হয় এদিকে ইমার্জেন্সি, তাইলে একটু চলে যান এখন। হ্যাঁ, কারণ হচ্ছে ভাইয়া শেষ না করে আজকে যাইতে চাচ্ছি না। আচ্ছা এটা আমি একটু দেখায় যাই ওনাকে। হ্যাঁ দেখেন ভাইয়া, আপনাকে যেটা বলা আছে, আপনাকে বলা আছে একটা বৃত্তকে একটা স্পর্শক স্পর্শ করছে, তো স্পর্শক স্পর্শ করা মানে হচ্ছে একটা বিন্দু দিয়ে যাওয়া। এখন চিন্তা করেন বৃত্তের কেন্দ্র হচ্ছে এটা, তো কেন্দ্রটা মনে করেন x1, y1 বিন্দু দেওয়া আছে। হ্যাঁ, আর আপনার ব্যাসার্ধের সমীকরণটা মনে করেন ax + by + c = 0। এখন একটা চিন্তা করেন, কেন্দ্র থেকে এটার উপর তো অঙ্কিত লম্বের দৈর্ঘ্য বের করতে পারেন, সরল রেখা শিখেছি, আজকেও করছি। ঠিক আছে, কেন্দ্র থেকে এইটুকু যে অঙ্কিত লম্বের দৈর্ঘ্য, এটা বের করতে পারবেন না? পারবেন। এখন দেখেন তো বৃত্তের ব্যাসার্ধ কি, এই যে কেন্দ্র থেকে এইটুকু যে দূরত্ব, এটাই তো ব্যাসার্ধ, তাই না? তাহলে আমরা কি জানি, কেন্দ্র থেকে এইটুকু পর্যন্ত অঙ্কিত লম্বের দৈর্ঘ্য ab = বৃত্তের ব্যাসার্ধের সমান। এই যে এটাই করছি, কেন্দ্র থেকে অঙ্কিত লম্বের দৈর্ঘ্য এখানে দেখেন বৃত্তের ব্যাসার্ধ আপনাকে বলাই ছিল x² + y² - 10x = 0, মানে বৃত্তের সমীকরণ দেওয়া আছে, ওখান থেকে ব্যাসার্ধ বের করে ফেলছি। ঠিক আছে, কেন্দ্র থেকে অঙ্কিত লম্বের দৈর্ঘ্য বৃত্তের ব্যাসার্ধ, তো এটা দিয়ে এমভাবে করে ফেলছি। ঠিক আছে, তো সেকেন্ড অঙ্কটাও সেমভাবে করবেন। তো এই হচ্ছে মোটামুটি ঘটনা। তারপরে যদি না বুঝেন ভাইকে বলিয়েন, হ্যাঁ ভাইকে বললে ভাই আবার দেখাই দিব পরবর্তীতে। তো এখন দেখেন মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, এটা প্রচুর আসে। ঠিক আছে, যে একটা বৃত্তের এত বিন্দুতে স্পর্শক বের করো। তো মনে করেন আপনাদেরকে একটা জিনিস শেখাবো, এটা দিয়ে কোনিক টোনিক সব কিছুর আপনি স্পর্শক বের করতে পারবেন, x² + y² + 2gx + 2fy + c = 0। মনে করেন এটা একটা কিছু সমীকরণ, যে কোনো কিছু, এটা বৃত্তের সমীকরণ ডেফিনেটলি, বাট মনে করেন এটা একটা সমীকরণ। তো সমীকরণ থাকলে এই যে দেখেন x² যেখানে দেখবেন, মানে যেখানে স্কোয়ার দেখবেন সেখানে x × x1 লিখবেন সব সময়, যেখানে স্কোয়ার দেখবেন সেখানে y × y1 লিখবেন সব সময়, যেখানে শুধু x দেখবেন, যেখানে কি দেখবো শুধু x দেখবো, সেখানে কি লিখবো x + x1 / 2। যেখানে শুধু y দেখবো, আগে পরে কি আছে দেখার দরকার নেই, আগে পরে যা আছে লেখা রাখেন, সেখানে y + y1 লিখবো, / 2 দেব, প্লাস c আছে না, = 0 দেবো। এই যে লিখলেন না, যেখানে স্কোয়ার সেখানে x × x1, বা স্কোয়ার থাকলে y × y1, যেখানে শুধু সিঙ্গেল x সেখানে x + x1 / 2, যেখানে শুধু সিঙ্গেল y সেখানে y + y1 / 2। এইটুকু লিখছেন না, এটাই আপনার স্পর্শকের সমীকরণ, শেষ। এই পোলাপান, স্পর্শকের সমীকরণের এই জিনিসটা কি মাথায় ঢুকছে? স্পর্শকের সমীকরণ নিয়ে ভাইয়া যেটা বলছে এটা কি মাথায় ঢুকছে? না ঢুকলে ভাইয়াকে বলতে হবে যে ভাইয়া আমি বুঝি নাই। ঠিক আছে, যেমন ধরেন ভাইয়া এখন এটা দেখাবো, এটা দেওয়া আছে না, এটা দেখাবো, কি দেওয়া আছে,
দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 3x, তাই না? স্পর্শকের সমীকরণ দেখাচ্ছি, এটা দিয়ে আপনি সিকিউ উত্তর করতে পারবেন। আচ্ছা, x1 y1 যে লিখছেন ভাইয়া, এই যে যেই বিন্দুতে স্পর্শক বের করতে বলছে সেটা হচ্ছে x1 y1। যেই বিন্দুতে স্পর্শক বের করতে বলবে সেটাই হচ্ছে x1 y1। তাহলে এটাকে আমি এখন সূত্রে ফেলবো। এক্স স্কোয়ার আছে x ইন্টু x1 লিখলাম, ওয়াই স্কোয়ার আছে y ইন্টু y1 লিখলাম, ঠিক আছে? মাইনাস 3 আছে, ডাজেন্ট ম্যাটার। এখানে আমার কি x আছে না, x প্লাস x1 ডিভাইডেড বাই 2 লিখবো। তারপরে এখানে কি y আছে না, y প্লাস y1 ডিভাইডেড বাই 2 লিখবো। তারপরে মাইনাস 15 আছে না, ইকুয়াল টু 0 দিব, শেষ। তো এখন কি করবো ভাইয়া, এখন কাজ জানা নেই, x1 y1 এর মান বসান। x1 এর মানটা কত 4, তার মানে 4x। y1 এর মানটা কত মাইনাস 11, তার মানে মাইনাস 11y, ঠিক আছে? মাইনাস 11y। তারপরে হচ্ছে মাইনাস 3x প্লাস x1 এর মানটা কত, x1 এর মানটা হচ্ছে 4 ডিভাইডেড বাই 2 প্লাস আপনার 10 ইন্টু ওয়াই প্লাস y1। হ্যাঁ, y1 এর মানটা কত ভাই, y1 এর মানটা হচ্ছে মাইনাস 11 ডিভাইডেড বাই 2 মাইনাস 15 ইকুয়াল টু কত, 0। তো এটাকে পুরোটাকে ক্যালকুলেশন করলে যেই মানটা পাবেন সেটাই হচ্ছে কি আপনার বৃত্তের স্পর্শকের সমীকরণ। আশা করি কারো স্পর্শকের সমীকরণ নিয়ে আর ঝামেলা নাই। তো এটাকে ক্যালকুলেশন করবেন, এখানে যেহেতু উত্তর নেই ভাই আর বের করতেছি না, নিজেরা করবেন। তো এই প্রসেসে করলেই হয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, সবাই বুঝছি, সবাই ক্লিয়ার? এখন দেখেন আরেকটা জিনিস বলছে, যদি বলে এই বিন্দুতে বৃত্তের স্পর্শক বের করো, ভেরি গুড। এটা জিনিসটা দেখতে কেমন দেখেন, একটা বৃত্ত সমীকরণ দেওয়া আছে, বলছে বৃত্তের এই বিন্দুতে ওর স্পর্শকের সমীকরণটা বের করো। এটা হইলে এই যে এইভাবে করব, ঠিক আছে? এখন আপনাকে বলতে পারে যে এই বিন্দুতে অবিলম্বের সমীকরণ নির্ণয় করো। অবিলম্বের সমীকরণ কি, এই যে এই বিন্দুতে স্পর্শক হয়েছে না, এই বিন্দুতে স্পর্শকের উপর লম্ব রেখার সমীকরণ হচ্ছে অবিলম্বের সমীকরণ। তো অবিলম্বের সমীকরণের জন্য আমরা একটা জিনিস মাথায় রাখবো, ঠিক আছে? অবিলম্বের সমীকরণের একটা শর্টকাট আছে, ডিরেক্ট মাথায় রাখবো এটা। হ্যাঁ, অবিলম্বের সমীকরণ, অবিলম্বের সমীকরণটা হচ্ছে x1 প্লাস জি ইন্টু ওয়াই, ঠিক আছে? x1 প্লাস জি ইন্টু ওয়াই মাইনাস, ঠিক আছে, মাইনাস হচ্ছে y1 প্লাস এফ ইন্টু এক্স, ঠিক আছে? y1 প্লাস এফ ইন্টু এক্স প্লাস হচ্ছে এফ y1 মাইনাস জি x1 ইকুয়াল টু 0। এটা হচ্ছে অবিলম্বের সমীকরণ। কেমনে মনে রাখবো দেখেন, আমাকে x1 y1 দেওয়া থাকবে না, x1 এর সাথে জি যোগ দিব, মানে x এর সাথে x এর রাশি যোগ দিব, ইন্টু কত দিব, y, তারপর মাইনাস y1 এর সাথে y এর রাশিটা কি f, ওই যে 2fy, y এর রাশি এই জন্য বলতেছি, তাহলে এটা যোগ দিব, ইন্টু দিব x। তারপরে কি, তারপর হচ্ছে এই যে এফ আছে না, এফ এর সাথে y1 কে গুণ দিব, এই যে এফ এর সাথে y1 কে গুণ দিব, যোগ। তারপর হচ্ছে জি এর সাথে কি x1 কে গুণ দিব, মানে এটা হচ্ছে শর্টকাট, শর্টকাটটা মাথায় রাখবেন, ডিরেক্ট চলে আসবে। তো দেখেন আপনাকে একটু আগে কি দেওয়া ছিল, সমীকরণ দেওয়া ছিল। এই সমীকরণ থেকে আপনি চাইলে জি এর মান বের করতে পারেন, এফ এর মান বের করতে পারেন, চাইলে কি x1 y1 এর মান বের করতে পারেন। তাহলে দেখেন তো, জি এর মান জানি, এফ এর মান জানি, x1 এর মান জানি, y1 এর মান জানি, তাহলে তো সব কিছুই জানি, তাহলে আমার এখান থেকে সমীকরণ চলে আসবে না? ডেফিনেটলি আসবে। এটাই কি ভাইয়া আমার অবিলম্বের সমীকরণ, বুঝতে পারছি? এটা হচ্ছে অবিলম্বের সমীকরণ। কেমন? তো এগুলা হচ্ছে অ্যাডমিশন টেস্টের জন্য বেশি গুরুত্বপূর্ণ, তবে আপনাদেরও মাঝে মধ্যে আসে। কেমন? আচ্ছা, কারা কারা ভাইয়ের সাথে আছি, এটা ক্লিয়ার কিনা, এই শর্টকাটগুলো লিখে রাখছি কিনা আমাকে একটু জানায়েন। হ্যাঁ, তারপর আপনাদের আরেকটা জিনিস আছে হচ্ছে স্পর্শকের দৈর্ঘ্য। আপনাকে হচ্ছে কি দেওয়া থাকে, বলা হচ্ছে এত বৃত্তের, এই যে একটা বৃত্তের এত বিন্দু দিয়ে যে স্পর্শকটা যায় সেই স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করো, ঠিক আছে? মনে করেন আপনাকে দিলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মনে করেন ইকুয়াল টু আর স্কোয়ার, এরকম দিলাম। হ্যাঁ, তো বললাম এটার উপর অঙ্কিত স্পর্শকের যে দৈর্ঘ্য সেটা বাইর করো। আপনি কি করবেন, সবগুলোর এক পাশে আনেন আগে, ঠিক আছে? ইকুয়াল টু 0 এইভাবে আনলেন না এক পাশে, আনার পরে এটার উপরে স্পর্শকের সমীকরণ, মনে করেন কোন বিন্দুতে, x1, y1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ। তো এটা যদি হয় আপনি রুট ওভার দেন, রুট ওভার x এর জায়গায় x1 বসায় দেন, তাহলে x1 স্কোয়ার, y এর জায়গায় কি বসাবেন, y1 বসায় দেন, y1 স্কোয়ার মাইনাস আর স্কোয়ার দিবেন, এখান থেকে যেটা আসবে সেটাই হচ্ছে আপনার উত্তর। তাহলে এটার উত্তর সবাই বাইর করি, চলেন। 2x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার দেওয়া আছে, তাই না? তো একটা কাজ করি, এটাকে সমীকরণের মতো সাজাই, x স্কোয়ার প্লাস y স্কোয়ার মাইনাস 9/2, এটা আছে না? তো ভাইয়া কি বলছি, এটার স্পর্শকের দৈর্ঘ্য বের করতে বলছি, তাই না? ইকুয়াল টু 0। তো এটার স্পর্শকের দৈর্ঘ্য কি হবে, রুট ওভার এক্স স্কোয়ার মানে কত, 1 স্কোয়ার প্লাস এই যে x1, x এর জায়গায় কারে বসাইছি, x1 কে বসাইছি, y এর জায়গায় কারে বসাবো, y1 কে বসাবো, প্লাস হচ্ছে 3 স্কোয়ার, তারপর হচ্ছে কত, 9/2। এখান থেকে যা আসবে সেটাই আপনার উত্তর, সেটাই স্পর্শকের দৈর্ঘ্য। 1 যোগ 3 × 9 মাইনাস 9/2, তাহলে হচ্ছে কত আসে, ও বাবা লাগর পাই না এটা কত আসে, 20, 20 বিয়োগ 9 কত হয়, 11, রুট ওভার 11/2 আসে। এই যে বি নম্বরটা হচ্ছে আপনার উত্তর। বুঝতে পারছি সবাই, স্পর্শকের দৈর্ঘ্যটা ক্লিয়ার? পোলাপাইন কি আছে নাকি নাই, কে কে আছে ভাইয়ের সাথে, ভাই একটু চেক করি। পোলাপাইন নাই রে, নাই রে, নাই, পোলাপাইন হারায় গেছে। মাত্র 1 ঘন্টা 50 মিনিটের ক্লাস হয়েছে, তাতেই হারায় গেছে। ভাইয়া তো রাশ করতাম না, কিন্তু হচ্ছে ভাইয়ার হাতে সময় নেই, এই জন্য রাশ করতেছি, ঠিক আছে? আচ্ছা, অলরেডি 20 বাজে, আর 2-3 মিনিটের মধ্যে ছাড়তে হবে। দেখেন, এত রেখাটি এত বৃত্তকে যদি স্পর্শ করে,
তাহলে বৃত্তের কেন্দ্র কত, এই বৃত্তের কেন্দ্র কত বের করতে পারবে না, বৃত্তের কেন্দ্র তো দেখেই বোঝা যায় 2,0 বিন্দু, এই যে এটা সঠিক। বৃত্তের ব্যাসার্ধ কত, আমি জানি আপনার জি এর ভ্যালু হচ্ছে আপনার কত 2, তারপরে হচ্ছে সরি জি এর ভ্যালু হচ্ছে -2, এফ এর ভ্যালুটা হচ্ছে 0, তারপরে হচ্ছে সি এর ভ্যালুটা হচ্ছে 0, এটা দেখে বোঝা যাচ্ছে। তার মানে √g² + f² - c, তার মানে হচ্ছে এটার উত্তর কত আসবে, ব্যাসার্ধের মান আসবে 2, তার মানে 2 নম্বরটা সঠিক না, ঠিক আছে। আর ইকুয়াল টু √g² + f² - c, তাহলে এটার তো ভ্যালু সঠিক না, তার মানে 4 নম্বরটা সঠিক না। তারপর বলছে এ এর মান 18 বা -2, এই যে দেখেন এত রেখাটি এত বৃত্তকে স্পর্শ করলে, ওই যে ভাইয়া একটু আগে করছিলাম না যে এই বৃত্তের কেন্দ্র থেকে এটার উপর লম্ব দূরত্ব করবেন, তার ফলে এখান থেকে এ এর মান বের হবে, ঠিক আছে। তো তার ফলে হয়তো বা এই এর মানটা বের হইলে আপনার যেহেতু 2 নম্বর ভুল, উত্তর হবে 1 আর 3, ঠিক আছে। তো এটা একটু বাসার মধ্যে করে দেখবো আমরা। তো এই রিলেটেড প্রশ্ন কিন্তু আসে, মানে এটা একদম বোর্ডের প্রশ্ন, ভাইয়া তুলে নিয়ে আসছি, বোর্ডে এই প্রশ্নটা আসছে, এই জন্য আমি আনছি যে আমি এতক্ষণ শিখাইলাম যে এই জিনিসগুলো এইভাবে আসে, যে স্পর্শ করলে আপনাকে এরকম দিবে বৃত্তের কেন্দ্র কত, বৃত্তের ব্যাসার্ধ কত, তারপরে এইটা থেকে এটার উপর লম্ব দূরত্ব বের করে ওই যে এর মান বের করো, ঠিক আছে, স্পর্শ করলে এর মান কত এটা আসে। তো শর্টকাটটা যদি এখানে মিলতো খুব ভালো হতো, শর্টকাটটা মিলে নেই। তারপরে এটাও বোর্ডের প্রশ্ন, ঠিক আছে। এত এবং এত বৃত্ত দুটি সাধারণ জ্যায়ের সমীকরণ নির্ণয় করো, এটা মানে কি, মানে হচ্ছে একটা বৃত্ত আরেকটা বৃত্ত, এই দুইটা বৃত্তের সাধারণ জ্যা মানে কি জানেন, এই যে এই দুই বিন্দু দিয়ে একটা সরল রেখা আমি কল্পনা করতে পারি। তো এখন চিন্তা করেন, মনে করেন সেকেন্ড বৃত্তটা নাই, প্রথম বৃত্তের মধ্যে এটা কি একটা জ্যা, আবার মনে করেন প্রথম বৃত্তটা নাই, দ্বিতীয় বৃত্তের মধ্যে কি এটা একটা জ্যা না। তো বলছে এই বৃত্ত আর এই বৃত্তের যে সাধারণ জ্যা এটা নির্ণয় করো। এইটা কেমনে নির্ণয় করবো ভাইয়া, প্রথম বৃত্ত যদি S1 হয় আর পরের বৃত্ত যদি S2 হয়, দুইটার বিয়োগ করবেন, দুইটা বৃত্তের সমীকরণে বিয়োগ করে = 0 লিখবেন, যা আসবে সেটাই আপনার সাধারণ জ্যায়ের সমীকরণ। তাহলে ভাই একটু করি, প্রথম বৃত্তের সমীকরণটা লেখে, আচ্ছা বিয়োগ করে দিই একবারে, হ্যাঁ। আমরা কি জানি যে দুইটা বৃত্তের সাধারণ জ্যায়ের সমীকরণ কি, প্রথম বৃত্তের সমীকরণ বিয়োগ দ্বিতীয় বৃত্তের সমীকরণ, শেষ, = কত 0। তাহলে প্রথম বৃত্ত থেকে দ্বিতীয় বৃত্ত বিয়োগ দিলে x² - x² কাটাকাটি যাবে, এগুলো যাবে কাটাকাটি। তাহলে এটা থেকে যদি 8x কে বিয়োগ দেন কত থাকবে, -2x। এটা 2y থেকে যদি -y কে মানে y কে যদি বিয়োগ দেই তাহলে থাকবে হচ্ছে +y। তারপরে যদি 6 থেকে 10 কে বিয়োগ দিই তাহলে থাকবে -4 = 0। তার মানে হচ্ছে 2x - y + 4 = 0, ঠিক আছে। 2x - y + 4 = 0, দেখি তো কার কার আসছে ভাইয়ার মতো। 2x - y + 4 = 0, এই সি নম্বরটা কি সবার আসছে ভাইয়ার সাথে, দেখেন তো মিলছে কিনা। আনসার কি সি। আহসানুল্লাহ বলছে আসি গো ভাই, আসি, আসি গো ভাই, আসি। হাই রে পোলাবান। তো একটা জিনিস দেখেন, যারা তখন ধৈর্য ধরে দেখছেন না, এই যে দেখেন ভাইয়ার কিন্তু এরপরে আর কোনো স্লাইড নেই, শেষ, ঠিক আছে। এবার একজন ভাইয়া আমাকে বলছিলেন ভাইয়া ওই অঙ্কটা বুঝি নাই, উনি কি এখন বুঝছেন, না বুঝলে আমি ওনাকে আরেকবার বুঝাবো। কিন্তু ভাইয়ার কিন্তু বৃত্ত থেকে যা আছে সব শেষ, ঠিক আছে। আমি কিন্তু বললাম আপনি যদি এটা পড়েন, আপনি যদি আমার এই স্লাইড পড়েন, আপনি এখন যদি এগ্রি পরীক্ষাতে যান, মানে কৃষি ভার্সিটি পরীক্ষা অ্যাডমিশন টেস্টে যান, আপনি যেই ব্যাচেরই স্টুডেন্ট হন এখন, এটা যদি বুঝে থাকেন পুরোটা, কৃষি ভার্সিটির পরীক্ষায় গেলে 1 নম্বর বা 2 নম্বর কমন পাবেন শিওর। আর ভাই এইচএসসিতে কয়টা কমন পাবো, 3 থেকে 4টা কমন পাবেন ইনশাআল্লাহ, মানে টাইপ কমন পাবেন, হ্যাঁ, যে এগুলো পড়ে গেলে ইনশাআল্লাহ ভালোভাবে হয়ে যাবে। তো ভাইয়া বাসার মধ্যে সুন্দর করে লিখবো। আর হচ্ছে ওই যে দেখেন একটা শর্টকাটে আমাদের সমস্যা হয়েছে, ওই শর্টকাটটা নিয়ে আমাদের ভাবতে হবে। তারপরে ওই যে বর্ধিষ্ঠভাবে ওইটার কোনো শর্টকাটই মাথায় আসতেছে না, তো ওইটা শর্টকাট আমাদের ভাবতে হবে, ঠিক আছে। বাট বৃত্তের সমীকরণ রিলেটেড সকল সমস্যা, ম্যাক্সিমাম সমস্যা আপনি হচ্ছেন যে জাস্ট অপশন টেস্ট করবেন, নাইলে ভাই এত বড় সমীকরণ পরীক্ষার হলে বসে মিলাইতে পারবেন না। ভাইয়া আমরা 47 জন আছি, এই একটাই কি ক্লাস হবে ভাইয়া বৃত্তের জন্য? হ্যাঁ ভাই রাইট। ও একজন বলছে ভাই আপনি শর্টকাট কীভাবে শিখছেন? ভাই আমি একটা সত্য কথা বলি, আমি জীবনেও কোনো শর্টকাট শিখি নাই, আমি পোলা পাইন পড়ানোর জন্য শর্টকাট শিখছি। আমি সারা জীবন লং কাটে অঙ্ক করছি, অঙ্ক চিন্তা ভাবনা করে অঙ্ক করছি, এবং আমি সব সময় আমার এইচএসসি পরীক্ষায় আমি অঙ্কে পাইছি 198 নম্বর, ঠিক আছে। এইচএসসি পরীক্ষায় আমি অঙ্কে কত পাইছি, 198 নম্বর পাইছি, দুইটাই আমি মিলায়, হ্যাঁ। এবং তার মধ্যে মজার কাহিনী হচ্ছে আমার প্রথম পত্র খুবই ভালো হয়েছে, ফার্স্ট পেপার আমার খুবই ভালো হয়েছে, এবং সেকেন্ড পেপার যখন আমি পরীক্ষা দিতে গেছি না, আমার মাথাটা হ্যাং হয়েছিল, ঠিক আছে। আমি প্রথম 3টা অঙ্ক মিলাইতেই পারিনি, আমার এখনও মনে আছে জটিল সংখ্যা থেকে একটা প্রশ্ন আসছিল, ওই অঙ্ক মিলাইতেই পারিনি, আমি প্রথম 3টা অঙ্ক টানা কাটছি। আমার সেকেন্ড পেপার পরীক্ষার সময় আমি ফার্স্ট 30 মিনিট আমি কিছুই লিখতে পারিনি, প্রথম 20 মিনিট কাটাকাটি করছি, তারপরে চিন্তা করছি আমি লিখবো না, 10 মিনিট জিরাইছি, তারপরে লেখা শুরু করছি, এবং তারপরে দেখা গেছে যে নির্ধারিত সময়ের আগে শেষ করছি।
কারণ কি অঙ্ক যখন পারেন না তখন অঙ্ক করতে সময় লাগে না। যারা আপনাদেরকে শর্টকাট বলে, এই বলে সেই বলে, এই জিনিসটা কি কিছু কিছু শর্টকাট মনে করেন নিজে থেকে, যে অপশন টেস্ট কমন সেন্স ইউজ করে অনেক কিছু করছি এমসিকিউতে। হ্যাঁ, কমন সেন্সটা কাজ করছে, কারণ কি আপনি থিওরিগুলো ভালো করে পড়তাম, তো দেখা যেত থিওরিগুলো পড়তে পড়তে মানে কিছু কিছু জিনিস শর্টকাট নিজের মাথার মধ্যে অটোমেটিক ক্রিয়েট হতো। হ্যাঁ, কিন্তু এই যে সূত্র শর্টকাট হাবি যাবে আপনাদেরকে লিখে দেয়, এগুলো আমি নিজে জীবনে মুখস্থ করিনি। এই যে যেমন ধরেন অবিলম্বে সমীকরণ, ভাই আমি জীবনে অবিলম্বে সমীকরণ এমনি পড়তাম না, ঠিক আছে, জীবনে অবিলম্বে সমীকরণ আমি এমনি পড়তাম না। ওই যে কত বড় সূত্র লিখছি এটা আমার মনে থাকে না নিজের, ঠিক আছে, এটা আমি জীবনে করতাম। আমি কি করতাম তাহলে ভাইয়া, আমি করতাম কি ওই যে সমীকরণটা স্পর্শকের সমীকরণ, ওটার উপর লম্ব রেখার সমীকরণ চিন্তা করতাম, সরল রেখা যেটা পড়াইছি, তারপর এটা এক বিন্দুগামী, এটা করতাম। এবং যেহেতু আমি অঙ্ক পারি, আমার ক্যালকুলেশন করতে বেশি সময় লাগে না, আমি বাসায় প্রচুর অঙ্ক প্র্যাকটিস করতাম, ঠিক আছে, এবং আমি মাথায় মাথায় প্রচুর ক্যালকুলেশন করি, মাথায় মাথায় প্রচুর বলও করি, ঠিক আছে। তো এই হচ্ছে মোটামুটি বিষয়। তো আপনারা যদি বলেন যে ভাইয়া আপনি এমসিকিউ শর্টকাট কোথা থেকে শিখছেন, আমি কোথাও থেকে শিখিনি, আমি শিখিনি। আমি শিখছি কখন, আমি শিখছি স্টুডেন্ট পড়ানোর জন্য, আদারওয়াইজ আমি শিখতাম না। ও ভাই আমার এই 2 নম্বর কই গেছে, ওই যে সিনেমা হলো একটা কথা, কোথায় যেন জি বাংলা একটা সিনেমা ছিল না, যে কালি ফুরে গেছে এই জন্য লিখতে পারি না, এই জন্য 2 নম্বর কম আসছে। আমার এরকম না ঘটনাটা, আমার ঘটনা হচ্ছে যে 2 নম্বর প্র্যাকটিক্যালে মনে হয় কম দিচ্ছে, যদিও এটাও দেওয়ার কথা না, বাট আমাকে 2 নম্বর প্র্যাকটিক্যালে কম দিচ্ছে। আমি আন্তরিকভাবে দুঃখিত এটার জন্য, স্যারদের উপর আমি অত্যন্ত ক্ষিপ্ত, কারণ আমার অঙ্কে জীবনে কেউ কোনোদিন নাম্বার কাটতে পারেনি, এরা কেমন আমার 2 নম্বর কেটে দিল আল্লাহ জানে, ঠিক আছে। ভাইয়া টাইপ 13টা আরেকবার দেখার, টাইপ 13 দেখেন, খুব ঠান্ডা মাথায় দেখেন, আমাদের পড়া শেষ, 26 বাজে, সাদাব ভাইয়ের ক্লাস আছে 4 মিনিট পরে, বাট আমাদের পড়া শেষ। আমরা একটু দেখি, বলছে এত রেখাটি এত বৃত্তকে স্পর্শ করলে, এই যে দেখেন বৃত্তের সমীকরণ, এই যে বৃত্তের সমীকরণ, ঠিক আছে, এবং এই রেখাটা এই বৃত্তকে স্পর্শ করছে, এই যে এইরকম এই রেখাটা এই বৃত্তটাকে এই বিন্দুতে স্পর্শ করছে। ভেরি গুড, তাহলে রেখাটা কোনটা একটু লিখি, এবার তো সময় আছে, এবার লিখি 3x + 4x + 3y - a = 0। এই যে এই রেখাটা এই বৃত্তটাকে স্পর্শ করছে, x² + y², এটা একটু ভাঙায় লেখেন 2 × g × x + 2 × f এর ভ্যালুটা হচ্ছে 0 × y + c এর ভ্যালুটা 0, এই 0, মানে এই সমীকরণটাকে এভাবে লিখছি। এখন এই রেখাটা এই বৃত্তকে যদি স্পর্শ করে তাহলে বলছে বৃত্তের কেন্দ্র কত। তো এখন দেখেন তো, এখান থেকে আমরা জানি g এর ভ্যালু হচ্ছে -2 আর f এর ভ্যালু হচ্ছে 0, তাহলে আমরা কেন্দ্র কত, বৃত্তের কেন্দ্র কত, h, k = কত, 2, 0 হবে, ঠিক না, কারণ h = -g আর k = -f। তাহলে এই যে দেখেন প্রথমটা সত্য। তো এখন বলছে বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করো, তাহলে r = কত, √g² + f² - c, g² মানে কত 4 + f² মানে কত 0 - c, তার মানে এটা কত 2। তাহলে এই যে এটা 2 নম্বরটা ভুল, তাহলে যেহেতু 2 নম্বর ভুল, তাহলে 1 আর 3 সঠিক, আপনাদের শামীম ভাইয়ের নিয়ম, ঠিক আছে। তো এখন দেখেন, তো আমরা এখন সি নম্বরটা বের করে দেখব, ঠিক আছে। সি নম্বরটা যদি বের করি, এ এর মান বের করতে বলছে। এখন খেয়াল করেন তো, এ এর মান যদি বের করতে হয়, এই যে সমীকরণ হচ্ছে এইটা, এই বৃত্তটা হচ্ছে এটা, এই বৃত্তের কেন্দ্র কত, এই বৃত্তের কেন্দ্রটা হচ্ছে এই যে 2, 0। তাহলে এখন এই রেখাটা যদি এই বৃত্তকে স্পর্শ করে, তাহলে কেন্দ্র থেকে এই রেখার উপর যে অঙ্কিত লম্বের দৈর্ঘ্য, এটা কি বৃত্তের ব্যাসার্ধের সমান আমরা জানি। তাহলে কেন্দ্র থেকে এটার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্যটা চলেন বের করি। কত হবে, 4 × 8 + 3 = 0 0, আর হচ্ছে এটা কত, এটা কত, এটা ও আচ্ছা এটা -a, ঠিক আছে, -a, এই যে মডুলাস দিলাম, / কত হবে, 4 × 4 = 16 + 3 × 3 = 9, ঠিক আছে, ইকুয়াল টু কত ভাইয়া, ব্যাসার্ধের সমান। তো এখানে ব্যাসার্ধটাকে আমি জানি, এখানে ব্যাসার্ধ, হ্যাঁ আমি জানি ব্যাসার্ধ, আমি বের করতে পারবো। কিভাবে বের করতে পারবো, এই যে বৃত্তের সমীকরণ থেকে বের করতে পারবো। কেমনে, r = কত, √g² + f² - c, আচ্ছা ব্যাসার্ধ তো বাইর করে রাখছি, ব্যাসার্ধটা কত 2, তাহলে এই যে ব্যাসার্ধের মানটা 2, ঠিক আছে। তাহলে এখন দেখেন তো ভাই কত আসতেছে, ওখানে আসতেছে 8 - a, আর একটা জিনিস চিন্তা করেন, 16 আর 9 25, 25কে রুট করলে কত 5, 5 × 2 = 10, ঠিক আছে। তার মানে মডুলাস অফ 8 - a = কত, 10। তো একটা জিনিস মাথায় রাখবেন, মডুলাস অফ 8 - a বোঝাচ্ছে দৈর্ঘ্য, এই জন্য এটা = 10, ঠিক আছে। বাট আমি যখন a এর মান বের করবো, a এর মান পজিটিভ নেগেটিভ দুইটাই হতে পারে, তাহলে a এর মান যদি পজিটিভ নেগেটিভ দুইটাই হয়, তার মানে 8 - a = +-10, তাহলে a = কত হবে ভাইয়া, 8 + -10, তো প্লাস নেন, প্লাস নিলে কত 18, মাইনাস নিলে কত -2, 18 - 2, এই যে দেখেন 18 - 2, 3 নম্বরটাও সঠিক প্রমাণিত হইল। যদি না প্রশ্নে ভুল থাকে তাইলে এটাও ঠিক, ঠিক আছে। না সিরিয়াল দেখি না, ওই ফেসবুকে রিলস আসে, ওখান থেকে বললাম পোলাপাইন ছুটি 9টা 29 বাজে ছুটি দিয়ে দিলাম, ঠিক আছে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আপনাদের প্রতি আমার একটা অনুরোধ আছে, আপনারা যে এই ক্লাসগুলো করতেছেন, ক্লাস নোটগুলা কাইন্ডলি আমাদের ব্যাটলস অফ বায়োলজি যে গ্রুপটা আছে না, গ্রুপের মধ্যে দেন, ভাইয়া অ্যাপ্রুভ করে দিব। আর কেন গ্রুপে দিতে বলতেছে এটা বলি, দেখেন ভাইয়া ক্লাস নিচ্ছি, এখন আপনার বন্ধু বান্ধব যদি নাই জানলো আপনি পড়তেছেন, আপনার বন্ধু বান্ধব কি আমার কাছে ফ্রিতে পড়তে আসবে, আসবে না তো।
তো ওদের আসার দরকার আছে না, ওদের জানার দরকার আছে না একজন ভাইয়া এখানে কষ্ট করে পড়তেছে, তাহলে আমি কেন শুধু শুধু ক্লাস নিতেছি যদি আপনারা একটু প্রচারণা না চালান। আপনাদের কাছ থেকে তো এটা চাইছি, একটু প্রচারণা চালাই দেন, ঠিক আছে? যে একটু আপনারা করেন কি, আজকে সকালে একটা পোস্ট দিছি যে সবাই 2জন করে বন্ধু অ্যাড করেন, আপনার পুরো উপকৃত হচ্ছেন। আপনার 2টা ক্লোজ ফ্রেন্ড আছে না, বলেন আয় তোরও ম্যাথ করাবো আমিও ম্যাথ করি, 2জন একসাথে বললে ভালো লাগবে। আর আপনারা যখন 20,000 মেম্বার করে দিবেন আপনাদের জন্য আমি পরীক্ষা অ্যারেঞ্জ করবো ইনশাআল্লাহ, ঠিক আছে? আর সিকিউর কথা যেটা বলছেন আজকে সবাই পোস্টের কমেন্টে, তা আমি ইনশাল্লাহ ওটা নজর রাখছি। আমি ইনশাল্লাহ সিকিউ এমসিকিউ শেষ করি, তারপর আমি সিকিউ কিছু কিছু দেখায় দিব, যেটা শিওর শট আসে। হয়তো বা 100% কমন আসবে না, বাট 50% কমন আইনা দিতে পারবো হয়তো বা, ঠিক আছে? তো দেখ, ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। অনেক কথা বললাম, ভালো থাকবেন সবাই।